গুয়ান ইউয়ের একটা গৌরবময় মূর্তি। এখন এটা রাস্তার ধারে এমনি পড়ে আছে। যুদ্ধদেবতা সামরিক সাধুর মন্দিরে অধিষ্ঠিত আছেন। এটিও পশ্চিমের আরেস দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল একজন সময় ভ্রমণকারী হিসাবে। স্বাভাবিকভাবেই বোঝা এই বিশ্বের প্রাচ্যের দেবদেবীগণকে মানবজাতি বহু আগেই বিস্মিত করেছে, এমনকি ঐশ্বরিক জাগরণের আচারেও। উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী পাশ্চাত্য দেবদেবীতে বিশ্বাস করতে বেছে নিয়েছিল, কিন্তু তুমি পরিবর্তে তারা সরাসরি গুয়ান ইউয়ের ধুলোমাখা মূর্তিটির কাছে গেল। একসাথে জড়ানো হাত। জুনিয়র গুয়ান শেং দি জুন লর্ড গুয়ানকে শ্রদ্ধা নিবেদন করে। তরুণ প্রজন্ম জিজ্ঞাসা করতে চায়, গ্রেট শিয়ার জনগণকে কেন কেবল ইয়াং দেবতার কাছেই নতজানু হয়ে উপাসনা করতে হয়? ঠিক যখন আপনি ভাবছেন যে মূর্তিটি সাড়া দেবে না, গুয়ান ইউয়ের মূর্তিটি চোখ খুল। ঘণ্টার মতো জোরালো একটি কণ্ঠস্বর। 637 বছর পর অবশেষে কেউ আবার এই দরজা দিয়ে প্রবেশ করেছে। গুয়ান ইউয়ের প্রতিক্রিয়া শুনে তোমার হৃদয় বিচলিত হয়েছিল। মাথা নত করা এবং প্রণাম করা। মহারাজ, অনুগ্রহ করে আমাকে আলোকিত করুন। মূর্তিটি থেকে গুয়ান ইউয়ের মায়াবী দেব প্রতিমা আবির্ভূত হল। তোমার দিকে তাকিয়ে আমি দীর্ঘশ্বাস ফেললাম। এমনটা নয় যে আমরা জয়ের ঝুঁকি নিতে রাজি ছিলাম না। এটি সত্যিই ধূপের নৈবেদ্য সম্পূর্ণরূপে নির্বাপিত হওয়ার একটি ঘটনা। গড রেইন। 600 বছর আগে চীনের রাজবংশের পালাবদলের সময়। এই সময় আমাদের শক্তি সবচেয়ে দুর্বল ও অসহায় অবস্থায় থাকে। পশ্চিমা দেবমণ্ডলী এক আকস্মিক আক্রমণে অবতীর্ণ হয়। নিষ্ঠুর পদ্ধতিতে আমাদের দমন করুন। সকল বিশ্বাসীকে হত্যা করা হয়েছিল। মন্দিরটি ধ্বংস করা হয়েছিল। ধূপ কেটে ফেলা হয়েছিল। আমরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম কিন্তু ব্যর্থ হয়েছিলাম। দেবত্ব চূর্ণ বিচূর্ণ। শূন্যতার মধ্যে পালিয়ে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। শেষ পর্যায়ে সাম্প্রতিক বছরগুলোতে বংশধরদের দ্বারা এই স্থানটির অপমান করার বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা সকলেই পশ্চিমা দেবমণ্ডলীকেই বেছে নিয়েছিলেন। গুয়ান ইউয়ের কণ্ঠ অন্তহীন নিঃসঙ্গতায় পূর্ণ ছিল। আপনি এখানে 637 বছর ধরে আছেন। গ্রেট শিয়ার প্রথম নাগরিক যে আমার সামনে নতজানু হলো। তুমি মাথা তুলেছিলে। চোখের কোটরে জ্বালা পোড়া। আপনি কি কল্পনা করতে পারেন সেই যুদ্ধটা কতটা নৃশংস ছিল? প্রাচ্যের দেবমণ্ডলী একাই যুদ্ধ করে। 3টি দেবগোষ্ঠীর অবরোধের সম্মুখীন। অবশেষে পরাজিত। এবং দাসিয়ার বংশধররা। তাদের ইতিমধ্যেই মগজধোলাই করা হয়েছে। ইয়াং দেবতার চরণে নতজানু হয়ে পূর্বপুরুষদের বিশ্বাসকে অজ্ঞতা বলে গণ্য করা। মহারাজ, একটি গভীর শ্বাস নিন। যদি আমি তোমার জন্য ধূপ জ্বালাই, আপনি কি আবার অল্প ব্যবধানে জিততে পারবেন? গুয়ান ইউ অনেকক্ষণ ধরে চুপ করে রইল। সে ধীরে ধীরে মাথা নাড়ল। অজ্ঞানতার ঐশ্বরিক প্রকৃতি পতনের দ্বারপ্রান্তে। শেষ অবশিষ্ট ঐশ্বরিক চিন্তা। এমনকি এই মূর্তিটির রক্ষণাবেক্ষণ করাও একটা সংগ্রাম। যদি না বিপুল পরিমাণে ধূপের নৈবেদ্য থাকে। যাদের অনেক ভাগ্য আছে নিজেকে মাধ্যম হিসেবে ব্যবহার করা। বিশ্বাস নবায়ন। আপনি বোঝেন। সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। তোমার আঙুল কামড়ানো। সুগন্ধি হিসেবে রক্ত। নিজের সত্তা ও রক্তকে পথপ্রদর্শক হিসেবে ব্যবহার করে। আত্মা শ্বাস হিসাবে। দেবতাদের সাথে জোরপূর্বক সংযোগ স্থাপন। এর মূল্য হলো আজুষ্কাল হ্রাস। কিন্তু তুমি পাত্তা দাও না। আজ আমি আমার রক্ত দিয়ে প্রথম ধূপকাঠিটি জ্বালাব। আমার আত্মার বিশ্বাসের প্রথম ঝলক দিয়ে। লর্ড গুয়ান শেং দি জুন, অনুগ্রহ করে আমার প্রণাম গ্রহণ করুন। গুয়ান ইউয়ের ভাঙা মূর্তিটি থেকে আলো বিচ্ছুরিত হচ্ছিল। পুরো হলটা কাঁপতে শুরু করল। ঝড়ো হাওয়ায় ধুলো ঝরে পড়ল। মাকড়সার জালটা ইঞ্চি ইঞ্চি করে ছিঁড়ে গেল। গুয়ান ইউয়ের দিব্যজ্ঞান প্রচণ্ডভাবে ওঠানামা করছিল। ওই ফিনিক্স চোখ দুটোতে বহুদিনের সুপ্ত শিখা আবার জ্বলে উঠল। ঠিক আছে, ঠিক আছে। সে পরপর 3বার ভালো বলল। 637 বছর পর অবশেষে তোমার মতো একজন বংশধরকে খুঁজে পেলাম। যেহেতু বিশ্বাসটি এমনই, আমি এই অবশিষ্ট ঐশ্বরিক সার ব্যবহার করব। আমি তোমাকে এক মহান নিয়তি দান করি। মূর্তিটির হাতে থাকা ভাঙা তরবারিটি হঠাৎ নীল আলো উদ্ভাসিত হয়ে উঠল। নীল আলোটা ড্রাগনের মতো পেঁচিয়ে উপরের দিকে উঠল। অবশেষে এটি একটি ধারালো অস্ত্রে রূপান্তরিত হল। সেটা চেন ফ্যানের কপালে মিলিয়ে গেল। প্রাচ্য ঐশ্বরিক বংশতালিকা ব্যবস্থা থেকে আসা একটি বিজ্ঞপ্তি আমার মনে প্রতিধ্বনিত হল। আমার মনে তথ্যের বন্যা বয়ে গেল। চোখ বন্ধ করুন। আমার ভ্রুত বইয়ের মাঝে তরবারির উদ্দেশ্য অনুভব করছি। হিংস্র এবং কর্তৃত্বপরাজন। সর্বকালের জন্য আনুগত্য ও ন্যায়পরাজনতা। সারা জীবনের যুদ্ধে এটাই ছিল গুয়ান ইউয়ের যুদ্ধকৌশলের সারমর্ম। এমনকি শুধু বাইরে যাওয়ার ক্ষেত্রেও। রাক্ষস ও দানব বধ করার জন্য এটা যথেষ্ট। কনিষ্ঠজন সম্রাটকে তার আশীর্বাদের জন্য ধন্যবাদ জানা। তুমি তৎক্ষণাৎ আবার মাথা নত করলে। গুয়ান ইউয়ের মায়াময় ঐশ্বরিক চেতনা ঝাপসা হয়ে অস্পষ্ট হতে শুরু করল। ঐশ্বরিক শক্তি কেবল এটুকুই ধারণ করতে পারে। এখন সব তোমার উপর নির্ভর করছে। মনে রাখবেন, ধূপ হলো দেবতাদের প্রাণশক্তি। তোমাকে অবশ্যই আমার প্রাচ্য দেবমণ্ডলী শিখা পুনরায় প্রজ্বলিত করতে হবে। বিশ্বাসীদের একত্রিত করুন। 7 দিনের মধ্যে যদি ধূপ নিভে যায়, তোমার ও আমার মধ্যকার সংযোগ ছিন্ন হয়ে যাবে। আমি পুরোপুরি অদৃশ্য হয়ে যাব। আমাদের বেশি অপেক্ষা করাবেন না। শব্দগুলো পড়ার সাথে সাথেই ছাইটি অদৃশ্য হয়ে গেল। প্রধান হল ঘরটি আবার নীরব হয়ে গেল। তুমি ধীরে ধীরে উঠে দাঁড়াও। মূর্তির গভীরে প্রবেশ করা। প্রধান হল থেকে বেরিয়ে আসা। মূল্যায়নের দায়িত্বে থাকা যাজক। আমি তোমাকে জরাজীর্ণ হল ঘরটি থেকে বেরিয়ে যেতে দেখেছি। দ্রুত এগিয়ে গিয়ে তোমার কাঁধ ধরো। কোন দেবতার প্রতি আপনার সহানুভূতি জন্মেছে? ঐশ্বরিক অনুগ্রহের মূল্য কত? যাজকের দিকে ধীরে ধীরে তাকিয়ে তাড়াতাড়ি বলুন, আপনি কি বলছেন? তিনি 4টি শব্দ উচ্চারণ করলেন। মার্শাল সেন্ট গুয়ান ইউ। গুয়ান ইউ যুদ্ধের দেবতা। যাজক হতবাক হয়ে গেলেন। দর্শকেরা হতবাক হয়ে একে অপরের দিকে তাকাল। গুয়ান ইউকে? এটার নাম কখনো শুনিনি। ইনি কি কোনো গৌণ দেবগোষ্ঠীর দেবতা? কেবলমাত্র শিক্ষক লি হঠাৎ কেঁপে উঠলেন। সে হঠাৎ মুখ তুলে তাকাল। কণ্ঠস্বর কাঁপছে। গুয়ান ইউ? ইনি কি প্রাচ্য দেবমণ্ডলীর যুদ্ধসাধক গুয়ান ইউ হতে পারেন? প্রাচ্যের পুরাণকুল কথাটি বলা হয়েছিল। মুহূর্তের জন্য পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। তখন ওয়াং হাও হো হো করে হেসে উঠল। প্রাচ্য ধর্মতন্ত্র। চেন ফান, তুমি কি সত্যিই পাগল হয়ে গেছো? কার সাথে এর মিল হয় না? বহুদিন আগে প্রয়াত এক প্রাচ্য দেবতার সঙ্গে অনুরণন। অন্যরাও তা বুঝতে পারল। হাসির রোল উঠল। থামল। আমি ভেবেছিলাম সে জেন লটারি জিতে গেছে। কোন গুপ্ত দেবতা আপনার মনে অনুরণন তোলে? এর ফলস্বরূপ প্রাচ্যের দেবমণ্ডলী গঠিত হয়েছে। হা 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 হা। সেটা অনুরণন ব্যর্থ হওয়ার চেয়েও খারাপ হবে। অন্তত এটা লজ্জাজনক নয়। প্রাচ্য ধর্মতন্ত্র। সেটা কি ইতিমধ্যে ইতিহাসের আবর্জনার স্তূপে নিক্ষেপ করা হয়নি? হাসতে হাসতে মরে যাচ্ছি। এই আবর্জনাটা আবর্জনাই। এমনকি অনুরণ্য কেবল আবর্জনার দেবালয় পর্যন্তই পৌঁছাতে পারে। বিদ্রুপের কণ্ঠস্বরগুলো জলোচ্ছ্বাসের মতো আছড়ে পড়ল। পডিয়ামে স্বর্ণকেশী যাজকীয় অবজ্ঞার ভাব দেখালেন। প্রাচ্যের দেবমণ্ডলী প্রকৃতপক্ষে আবর্জনার সঙ্গে আবর্জনার মিলনের একটি উদাহরণ। তিনি কর্মীদের দিকে ফিরে বললেন,
প্রাচ্য দেবমণ্ডলীর সাথে চেন ফ্যানের অনুরণন লিপিবদ্ধকরণ। গুয়ান ইউয়ের ঐশ্বরিক অনুগ্রহের মান। বাদ দিন, প্রাচ্যের দেবমণ্ডলীতে ঐশ্বরিক কৃপার কোনো ব্যবস্থা নেই। রেকর্ডটি অবৈধ। নিয়ম অনুযায়ী তাকে নির্বাসিত করা উচিত। চারিদিক থেকে হাসির শব্দ আরও জোরালো হয়ে উঠল। অবিলম্বে নির্বাসন। এই ধরনের আবর্জনার সাথে একই স্কুলে থাকা। আমার লজ্জা লাগছে। ওয়াং হাও সবচেয়ে জোরে চিৎকার করল। সে মনে মনে চাইছিল যদি সে নিজে এসে চেন ফানকে নিয়ে যেতে পারত। সেই মুহূর্তে শিক্ষক লি হঠাৎ মঞ্চে ছুটে এলেন। তার আপনার সামনে এসে দাঁড়ানোর জন্য অপেক্ষা করুন। সে সোনালী চুলের জাজটিকে উদ্দেশ্য করে উচ্চস্বরে কথা বলল। বৈশ্বিক জাগরণ সম্মেলন নির্দেশ করে। প্যান্থিয়ন রেজোন্যান্স পরীক্ষা চলছে। যেকোনো নিবন্ধিত দেবতার সাথে সংযোগ স্থাপিত হলে দেবমণ্ডলী নির্বিশেষে সকলেই জাগরণ পরীক্ষায় উত্তীর্ণ বলে গণ্য হন। আইনি নাগরিক অধিকার উপভোগ করুন। সোনালী চুলের জাজটি ভ্রু কুঁচকালেন। শিক্ষক লি পাচ্যটি আবৃত্তি করতে থাকলেন। গ্রেগরীয় বর্ষপঞ্জির 57তম বছরে এই ধারাটি সংশোধিত হয়েছিল। ধর্মতন্ত্রের 12টি গোষ্ঠী দ্বারা সর্বসম্মতিক্রমে গৃহীত। বর্তমান তারিখ পর্যন্ত বৈধ। স্বর্ণকেশী জাজকের মুখটা বিষণ্ণ ছিল। কিন্তু সে দ্রুতই এক শীতল হাসি হাসল। তাতে কি যদি আমাদের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়? প্রাচ্যের দেবমণ্ডলীকে অনেক আগেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এখন কেবল ইতিহাসের বইতেই তার অস্তিত্ব রয়েছে। একটি বিলুপ্ত দেবগোষ্ঠীর অন্তর্গত। সে তোমার দিকে তাকালো। তার চোখে ছিল বিদ্রুপ। বাচ্চা, তুমি এমন এক ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করেছ যিনি পুরোপুরি মৃত। এমনকি যদি এই ঈশ্বর তোমার ডাকে সাড়া দেন, আমিও তোমাকে কিছুই দিতে পারব না। ঐশ্বরিক অনুগ্রহ ব্যবস্থার সমর্থন ছাড়া তুমি সবচেয়ে প্রাথমিক ঐশ্বরিক জাদু শিখতে পারো না। ঐশ্বরিক কলা একাডেমিতে শিক্ষণ সামগ্রী, সাধনা পদ্ধতি এবং সম্পদের বিতরণ, এগুলি সবই 3টি প্রধান দেবগোষ্ঠীর ঐশ্বরিক অনুগ্রহ ব্যবস্থার উপর ভিত্তি করে গঠিত। এর উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। আমরা চাষাবাদ করতে কি ব্যবহার করি? দর্শকরা হো হো করে হেসে উঠল। ওয়াং হাও এতই মজার কাণ্ড করছিল যে সে পেট চেপে ধরেছিল। আমি হাসতে হাসতে প্রায় মরেই যাচ্ছিলাম। এত কিছুর পর এক জম্বি দেবতার সাথে অনুরণিত হলো। চেন ফ্যান, তুমি কি সব চালক হওয়ার চেষ্টা করছো? তুমি সোনালী চুলের জাজটির দিকে তাকাও। শান্তভাবে জিজ্ঞাসা করুন। সুতরাং আপনার বিবৃতি অনুসারে প্রাচ্যের দেবমণ্ডলী দেবতা নয়? অবশ্যই না। স্বর্ণকেশী জাজটি নির্বিকারভাবে বললেন। আপনি যা ধ্বংস করছেন তা ঐতিহাসিক নিদর্শন। তুমি এক এক করে কথা বলেছিলে। নিয়ম অনুযায়ী যেকোনো পরীক্ষার্থী যে দেবমণ্ডলীর দেবতাদের সাথে একাত্মতা অনুভব করে, এই দেবতা যে দেবমণ্ডলীরই অন্তর্ভুক্ত হন না কেন, তারা সকলেই স্বয়ংক্রিয়ভাবে ঈশ্বরের অনুগ্রহ লাভের যোগ্য প্রার্থী হয়ে যান। তুমি কি এটা ভুলে গেছো? সোনালী চুলের জাজটির মুখমণ্ডল পুরোপুরি কালো হয়ে গেল। তিনি আশা করেননি যে তুমি অনাথ আশ্রমের একজন গরিব ছাত্র হবে। তারা এই নিয়ম ও শর্তাবলীর সাথে খুবই পরিচিত। সে দাঁতে দাঁত চেপে ধরল। যদি ধর্মতান্ত্রিক জোটের চুক্তি এত সহজে বাতিল করা যায়, তুমি তার দিকে তাকিয়ে থাকো। তিনি চালিয়ে গেলেন। তাহলে আমি কি ধরে নিতে পারি যে তথাকথিত বিশ্ব জাগরণ সম্মেলন এটা মানুষকে ধোঁকা দেওয়ার একটা কৌশল মাত্র? এটা খুব কঠোর, এত ভারী যে এমনকি স্বর্ণকেশী পাদ্রীও তা গ্রহণ করার সাহস করেননি। সম্পূর্ণ দিব্য জাগরণ অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছিল। যদি বিষয়টি সত্যিই ধর্মতান্ত্রিক জোটের কর্মকর্তাদের নজরে আসে, প্রথার নির্লজ্জ লঙ্ঘনের কেলেঙ্কারি, সে এই নগণ্য পরিদর্শক। তুমি অবশ্যই অনুশোচনা করবে। পরিবেশ স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই একটি মৃদু শব্দটি বেজে উঠল। লর্ড অ্যান্ডারসন বা ইউমেং মঞ্চে হেঁটে এলেন। সে স্বর্ণকেশী জাজটিকে সামান্য অভিবাদন জানাল। আজ সে যা পড়েছিল পবিত্র আলোর মণ্ডলীর প্রস্তুতিমূলক বিশ্বাসীদের সাদা পোশাক। তার বুকে একটি রূপোর ক্রুশপিন দিয়ে আটকানো ছিল। তার শরীর থেকে এক স্নিগ্ধ আভা বিচ্ছুরিত হচ্ছিল। স্বর্ণকেশী যাজক তাকে দেখলেন। তার মুখের ভাব কিছুটা হালকা হলো। কি হয়েছে বাই? চেন ফ্যান আমার প্রতিবেশী, বাই ইউমেং মৃদুস্বরে বলল। আমরা একসাথে বড় হয়েছি। যদিও তিনি একটি দরিদ্র পরিবার থেকে এসেছিলেন, কিন্তু আমি সবসময় খুব কঠোর পরিশ্রম করেছি। এবার তিনি সফলভাবে অনুরণন ঘটাতে সক্ষম হলেন। যে দেবতাই এর সাথে অনুরণিত হোক না কেন, অবশেষে তারা দেবতাদের কাছ থেকে সাড়া পেলেন। প্রথা অনুযায়ী তাকে নির্বাসিত করা একেবারেই উচিত হয়নি। সে মাথা তুলল। মিনতিতে ভরা সুন্দর চোখ। আপনি কি তাকে একটা সুযোগ দিতে পারেন? এমনকি যদি আমি ডিভাইন ম্যাজিক একাডেমিতে ভর্তি হতে না পারি, অন্তত তাকে একটা সাধারণ স্কুলে তার পড়াশোনা শেষ করতে দিন। আশা করি ভবিষ্যতে একটি সাধারণ চাকরি খুঁজে পাব। একজন সুন্দরী নারীর মিনতির সবসময় কিছু না কিছু প্রভাব থাকে। তাছাড়া বাই ইউমেং, আজকের ব্লু সিটি জাগরণ অনুষ্ঠানে এটিই ছিল সবচেয়ে চোখ ধাঁধানো জিনিস। 90 পয়েন্ট ঐশ্বরিক কৃপাসম্পন্ন এসো ড্যাঙ্কের প্রতিভা। হোলি লাইট থিওলজিক্যাল সেমিনারি ইতিমধ্যেই তার মুখমণ্ডল সুরক্ষিত করে ফেলেছিল। স্বর্ণকেশী পাদ্রীকে দিতে হয়েছিল। সোনালী চুলের জাজটি ঠান্ডা গলায় নাক ঝাড়লেন। পরিস্থিতির সুযোগ নিয়ে গাধা থেকে নেমে পড়া। যেহেতু বাই মুখ খুলেছেন, এবার আমি ব্যতিক্রম করব। সে তোমার দিকে ফিরল। ঠান্ডা চোখ। নিয়ম অনুযায়ী আপনি সম্ভাব্য ঈশ্বরানুগত ব্যক্তির যোগ্যতা অর্জন করেছেন। নির্বাসিত। তবে প্রাচ্যের দেবমণ্ডলীতে ঐশ্বরিক অনুগ্রহের কোনো ব্যবস্থা নেই। বিদ্যালয় তোমাকে চাষাবাদের কোনো উপকরণ সরবরাহ করবে না। আপনি ডিভাইন আর্টস একাডেমির কোর্সগুলো বুঝতে বা শিখতে পারবেন না। তোমার নিজের যত্ন নেওয়া উচিত। একথা বলে সে ঘুরে চলে গেল। এটা কি চলতে থাকবে? কিন্তু সবার মনোযোগ আর মঞ্চের দিকে ছিল না। সে আসলে পার পেয়ে গেল। ওয়াং হাউস প্যাট। তার চামচারা যে তার কথারই প্রতিধ্বনি করছে তাতে আমি খুব বিরক্ত। রাগ করো না, হাও গে। সে কেবল জীবন আঁকড়ে ধরেছিল। ঐশ্বরিক অনুগ্রহের কোনো ব্যবস্থা নেই। সে চাষাবাদের জন্য কি ব্যবহার করে? 6 মাস পর ঐশ্বরিক পরীক্ষার জন্য অপেক্ষা করছি। শেষ পর্যন্ত তারাও বাদ পড়ে যাবে। তবুও তাদের বের করে দেওয়া হবে। তুমি তাদের উপেক্ষা করেছ। শিক্ষক লির সাহায্যে সে মঞ্চ থেকে নেমে গেল। আমি বসার জন্য একটা কোণ খুঁজে নিলাম। তুমি কেমন আছো? শিক্ষক লি উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করলেন। তুমি এইমাত্র প্যান্থিয়ান থেকে বেরিয়ে এলে। তার ভ্রুদ্বয়ের মাঝখানে একটি হালকা নীলচে বুঝ ছুরির দাগ রয়েছে বলে মনে হচ্ছে। ঠিক আছে, শুধু মাথা নাড়ো। তোমার সারা শরীর গরম হয়ে যাচ্ছে। তার ভ্রুদ্বয়ের মাঝে ছুরির আঘাত হানার অভিপ্রায় জেগে উঠছিল। মনে হচ্ছিল যেন এটা যেকোনো মুহূর্তে শরীর ভেদ করে বেরিয়ে আসবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব এই শক্তিটাকে হজম করার জন্য একটা জায়গা খুঁজে পেতে চাই। চেন ফান ও বাই ইউমেং হেঁটে এগিয়ে এল। সে তোমার দিকে তাকাচ্ছে। জটিল অভিব্যক্তি। ভবিষ্যৎ নিয়ে আপনার পরিকল্পনা কি? আমি জানি না চেন ফান সত্যিটা বলবে কিনা। সম্ভবত বাই ইউমেং এক মুহূর্তের জন্য দ্বিধা বোধ করল। আমি পবিত্র আলোর গির্জার জাজকের সাথে কথা বললাম। তারা তোমাকে গির্জায় টুকিটাকি কাজ করতে বলেছিল। যদিও আমি চাষ করতে পারি না, কিন্তু অন্তত খাবার তো আছে। তোমার হাসিটা আবেগপ্রসূত ছিল না। আমার কাছে এটা মজার লাগে। ধন্যবাদ, কোনো প্রয়োজন নেই।
সে উঠে দাঁড়াল এবং নিজের গা থেকে ধুলো ঝাড়ল। আমি আমার নিজের পথেই চলব। বাই ইউমেং তার ঠোঁট কামড়াল। আপনি আর কি বলতে চান? কিন্তু তুমি তো ইতিমধ্যেই ঘুরে চলে গেছ। শিক্ষক লি বাই ইউমেংয়ের বিষণ্ণ অবজক্তি দেখছিলেন। সে দীর্ঘশ্বাস ফেল। আসলে বাই একজন ভালো মানুষ। ঠিক তাই। পবিত্র আলো বেছে নিন। চেন ফ্যান কথোপকথনের দায়িত্ব নিলেন। প্রত্যেকেরই নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা আছে। শিক্ষক লির আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। চেন ফান ছাত্রাবাসে ফেরেনি। সে স্কুল ছেড়ে দিল। সোজা পুরনো শহরের দিকে যান। আমার মনের দিব্যচক্ষু অনুসারে ঘড়ির কাঁটাগুলো অনুভূত হয়। নীল শহর। এছাড়াও প্রাচ্যের দেবদেবীদের উপাসনালয় থেকে আসা 1 ডজনেরও বেশি ধূপকাঠি অবশিষ্ট রয়েছে। তার একটি শান্ত জায়গা খুঁজে বের করা দরকার। চলো নতুন পাওয়া সবুজ ড্রাগন ক্রিসেন্ট ব্লেডটি পরীক্ষা করে দেখি। এবং সেই ধূপ ব্যবস্থা। ঠিক অর্ধেক পথে ফোনটা বেজে উঠল। এটি ক্লাস গ্রুপ থেকে পাঠানো একটি বার্তা। শিক্ষক লি সকল সদস্যকে ত্যাগ করেছেন। জরুরি বিজ্ঞপ্তি। বিদ্যালয়টি প্রাদেশিক ও পৌর কমিটিগুলোর কাছ থেকে একটি নথি পেয়েছে। 3 দিন পরে অনুষ্ঠিত শহরব্যাপী হাই স্কুল স্ক্রিবলার প্রতিযোগিতার প্রস্তুতিতে। আগামীকাল সকাল 8টায় জাগরণ পরীক্ষা উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী। তারা সবাই শহরের পশ্চিমে অবস্থিত অলিম্পাস প্রশিক্ষণ ময়দানের দিকে রওনা দেবে। অভিযোজিত প্রশিক্ষণ পরিচালনা করুন। দলগত প্রতিযোগিতার নিয়মাবলী, প্রতি দলে 5 জন। মুক্ত দল গঠন। প্রতিযোগিতার ফলাফল প্রাদেশিক সিভিল সার্ভিস পরীক্ষার বোনাস পয়েন্ট হিসেবে গণ্য হবে। শীর্ষ 5টি দল ডিভাইন আর্টস একাডেমিতে ভর্তির সুযোগ পাবে। দলগত প্রতিযোগিতা শুরু হওয়ার আগের দিনটি নোট করুন। যারা এখনো দল খুঁজে পায়নি তারা ঘোষণা করবে। অযোগ্যতা। এই প্রতিযোগিতাটি আমার ভবিষ্যৎ স্কুলে ভর্তির সাথে সম্পর্কিত। খুব গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে বিষয়টি গুরুত্ব সহকারে নিন। গ্রুপ 4টা মুহূর্তের মধ্যে উত্তাল হয়ে উঠল। সবাই একটি দল খুঁজছে। চেন ফ্যান সেদিকে তাকাল। সে জানত কথা না বললে কেউ তাকে আটকাবে না। প্রাচ্যের দেবমণ্ডলীতে ঐশ্বরিক অনুগ্রহের কোনো ব্যবস্থা নেই। তারা সবচেয়ে সাধারণ ঐশ্বরিক মন্ত্রগুলোও ব্যবহার করতে পারে না। অন্যদের চোখে সে একটা বোঝা। সত্যিই গ্রুপ 4টা বেশ কিছুক্ষণ ধরে বেশ সরগরম ছিল। কেউ তাকে ত্যাগ করেনি। তবে ওয়াং হাও লাফিয়ে বেরিয়ে এল। আমাদের দল ইতিমধ্যে গঠিত হয়েছে। লেভেল 72 পয়েন্ট, ঝাং কিয়াং লেভেল 61 পয়েন্ট, লিনা বিস্তর 62 পয়েন্ট, ঝাও কুন সি লেভেল 50 পয়েন্ট এবং বাই ইউমেং 90 পয়েন্ট পেয়ে এস লেভেলে রয়েছে। আরে বাহ, হাও গে তো দারুণ। এই লাইনআপটি কার্যত তাদের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে। স্কুলের সুন্দরী মেয়েটি আসলে হাও গের সাথে হাত মিলিয়েছে। বাই ইউমেংকে দেখে ঈর্ষান্বিত হয়ে সে একটি হাসির ইমোজি পাঠালো। কথা বলো না, এই বলে চেন ফ্যান তার ফোনটা বন্ধ করে দিল। এগিয়ে যেতে থাকুন। 10 মিনিট পর সে পুরনো শহরের চুনফেং স্ট্রিটে এসে পৌঁছালো। এটি একটি জরাজীর্ণ পুরানো রাস্তা। উভয় পাশেই একতলা বাড়ি রয়েছে যেগুলো ভেঙে ফেলার কথা। দেয়ালগুলো কি ভেঙে ফেলো অক্ষর দিয়ে ঢাকা ছিল। শেষ সংখ্যা 28। একটি ছোট মন্দির যার দরজার ফলকের অর্ধেক অংশ নেই। চেন ফ্যান ক্যাচক্যাচ করা কাঠের দরজাটা ঠেলে খুল। আমি ভিতরে গেলাম। মন্দিরটি খুব ছোট, 30 বর্গমিটারেরও কম। একেবারে মাঝখানের বেদিতে গুয়ান ইউয়ের একটি মূর্তি স্থাপন করা আছে। ভার্চুয়াল জগতের 10 মিটার লম্বা সেই দানব নয়, বরং এটা সাধারণ মাটির ভাস্কর্য। একজন মানুষের উচ্চতার মাত্র অর্ধেক। বেশিরভাগ রং উঠে গেছে। সবুজ ড্রাগন ক্রিসেন্ট ব্লেডটি ভেঙে গেল। এমনকি বেদিতেও বেশ কয়েকটি ফাটল ছিল। কিন্তু চেন ফ্যানের দিব্য চোখ দেখতে পায়। এই মাটির মূর্তিটির ভেতরে একটি ক্ষীণ নীলচে আভা ছিল। ভার্চুয়াল জগতের ছুরির দাগটির সাথে এর উৎসও একই। এই তো। চেন ফ্যান দরজাটা বন্ধ করল। মূর্তির সামনে পদ্মাসনে বসুন। সে চোখ বন্ধ করল। চেতনা মনের গভীরে তলিয়ে যায়। ধূপ ব্যবস্থাটি বর্তমানে সক্রিয় এবং একজন দেবতার সাথে সংযুক্ত। যুদ্ধদেবতা গুয়ান ইউ জাগ্রত হন, কিন্তু তাকে বাঁচানো যায় না। ধূপের মজুদের 1% হলো একটি কাঠি। আপনি ব্যক্তিগতভাবে কতজন বিশ্বাসীকে সমর্থন করেন তা আপনার নিজের উপরই নির্ভর করে। প্রাচ্য দেবমণ্ডলীর মানব জগতের রক্ষকগণ আত্মিক প্রস্তর সম্পর্কিত অভিযান। 7 দিন ধরে ধূপ জ্বালিয়ে রাখুন। 6 দিন বাকি। 23 ঘন্টা 47 মিনিট। ব্যর্থতার শাস্তি, যাজকপদ থেকে অপসারণ। গুয়ান ইউয়ের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এটা সহজ অথচ নিষ্ঠুর। তাকে অবশ্যই 7 দিন ধরে ধূপ জ্বালিয়ে রাখতে হবে। অন্যথায় গুয়ান ইউয়ের শেষ ঐশ্বরিক ইচ্ছাটুকুও সম্পূর্ণরূপে বিলীন হয়ে যেত। চেন ফান চোখ খুল। আমার সামনে গুয়ান গঙের মূর্তিটির দিকে তাকিয়ে। ধূপ নেই, মোমবাতি নেই। একটিও নৈবেদ্য ছিল না। সে এক মুহূর্ত ভাবল। সে তার পকেট থেকে একমাত্র 5 ইউজানটি বের করল। এই মাসে এটাই তার শেষ জীবনযাত্রার খরচ। বাইরে যাওয়া। আমি পাড়ার দোকান থেকে সবচেয়ে সস্তা 3টি কিনেছি। 1 প্যাকেট দেশলাই। মন্দিরে ফিরে যান। ধূপ জ্বালিয়ে বেদির সামনে ধূপদানিতে রাখুন। ধোয়ার আশগুলো উঠে এল। চেন ফান মূর্তিটির সামনে হাঁটু গেড়ে বসল। 3টি শ্রদ্ধাপূর্ণ অভিবাদন। লর্ড গুয়ান শেং দি জুন। জুনিয়র চেন ফ্যান এত দ্বারা এই শপথ গ্রহণ করছে। এটি অবশ্যই আমার প্রাচ্য দেবমণ্ডলী শিক্ষা পুনরায় প্রজ্বলিত করবে। বিশ্বাসীদের একত্রিত করুন। 7 দিনের মধ্যে ধূপ চিরকাল জ্বলতে থাকে। 7 দিন পর বিশ্বাসীদের সংখ্যা বাড়বে। শব্দগুলো পড়ার সাথে সাথেই আমার মনে একটি সিস্টেম নোটিফিকেশন ভেসে উঠল। ধূপের নৈবেদ্য শনাক্ত করা হয়েছে। অবশিষ্ট ধূপকাঠি 001। ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মিশন কাউন্টডাউন। 7 দিন রিসেট করুন। যদিও এটি মাত্র 0.001 কলাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু অন্তত বংশধারাটা তো অব্যাহত রয়েছে। চেন ফান স্বস্তির নিঃশ্বাস ফেল। তারপর সে অ্যাজুর ড্রাগন ক্রিসেন্ট ব্লেডের ছায়াটি পর্যবেক্ষণ করতে শুরু করল। চেতনা ভ্রাতুষ্পুত্রের মধ্যবর্তী স্থানে নিমজ্জিত হয়। একটি নীলাভ সবুজ ব্লেডের ছায়া দেখা যাচ্ছিল। পাথরের সমুদ্রের মাঝখানে ভাসছি। ব্লেডের ছায়াটা খুব বড় ছিল, তবুও তা থেকে এক হিমশীতল হত্যার উদ্দেশ্য প্রকাশ পাচ্ছিল। চেন ফ্যান স্পর্শ করার চেষ্টা করেছিল। আমার মনে তথ্যের বন্যা বয়ে গেল। ওটা টেক্সট নয়, কোনো ছবি নয়। এটা এক ধরনের বোঝাপড়া। ছুরি সম্পর্কে গান, জিনিসপত্রের প্রযোগ, আনুগত্য ও ন্যায়পরাজনতার পথে। জীবনব্যাপী যুদ্ধে গুয়ান ইউয়ের যুদ্ধকৌশলের সারমর্ম। এমনকি যদি তা শিক্ষানবিদ স্তরের মাত্র 1 ডিভিশন 10,000 ভাগও হয়, এটা চেন ফ্যানের ব্যাপক উপকারে আসার জন্য যথেষ্ট। সুতরাং এটাই হলো প্রাচ্য দেবমণ্ডলীর আরাধনা পদ্ধতি। চেন ফ্যান চোখ খুল। যেন আমার কোনো অন্তর্দৃষ্টি ছিল। পশ্চিমা দেবমণ্ডলী ঐশ্বরিক অনুগ্রহের উপর নির্ভর করে। ঐশ্বরিক অনুগ্রহের মান যত বেশি, দেবতাদের সাথে সখ্যতা যত বেশি ঐশ্বরিক শক্তি ধার করা যায়, প্রকাশিত ঐশ্বরিক জাদু যত শক্তিশালী হবে। পুরো প্রক্রিয়াটি হলো ধার করা, এবং প্রাচ্যের দেবমণ্ডলী নির্ভর করে। এটি একটি বোঝাপড়া। দেবতাদের দ্বারা প্রদত্ত শক্তি ঐশ্বরিক শক্তি নয়, বরং এটাই হলো আপনার উপলব্ধি করার পদ্ধতি। ক্ষমতা আপনার হাতে।
যদি আপনি মূল মর্মটি উপলব্ধি করতে না পারেন তবে কোনো অর্থই আপনাকে সাহায্য করতে পারবে না। আশ্চর্য হওয়ার কিছু নেই যে তারা বলে ঐশ্বরিক কৃপার কোনো ব্যবস্থা নেই। চেন ফ্যান বিটবিট করে বলল, এগুলো মূলত দুটি ভিন্ন পথ। সে উঠে দাঁড়াল। মাটি থেকে একটি লাঠি তুলে নিন। তিনি নিজের নৈতিক বিশ্বাস অনুসারে তরবারি চালনা করলেন। খুব ধীর এবং আনাড়ি, কিন্তু লাঠিটির গতিপথ। তবু এর মধ্যে এক হাত কাঁপানো শীতলতার আভাস ছিল। মন্দিরের ভেতরের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেছে বলে মনে হচ্ছিল। চেন ফ্যানের অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য তা যথেষ্ট ছিল না। 1 কোপ, 2 কোপ, 3 কোপ। কোনো জাঁকজমকপূর্ণ চাল নেই। এগুলো হলো সবচেয়ে মৌলিক কোপানো, কাটা এবং ঝাড়ু দেওয়ার কৌশল। কিন্তু প্রতিটি কাঠ। সে তরবারিটির অভিপ্রায় বোঝার চেষ্টা করল। সময় ধীরে ধীরে কেটে গেল। আমার জামাকাপড় ঘামে ভিজে গিয়েছিল। আমার হাতে এত ব্যথা যে আমি সেগুলো তুলতে পারছি না। কিন্তু চেন ফান থামেনি। সে জানত তার হাতে সময় ফুরিয়ে আসছে। আমি আগামীকাল অলিম্পাস প্রশিক্ষণ মাঠে যাচ্ছি। সেই স্থানটি পাশ্চাত্য দেবমণ্ডলীর জাগ্রত সত্তায় পরিপূর্ণ ছিল। তিনি একটি প্রাচ্য পৌরাণিক বংশের একমাত্র উত্তরাধিকারী। সেখানে গেলে তুমি বহিরাগত হয়ে যাবে। যদি তাদের নিজেদের রক্ষা করার ক্ষমতাও না থাকে। বিশ্বাসী তৈরি করা তো দূরের কথা। তারা 7 দিন টিকে থাকতে পারবে কিনা সেটাই প্রশ্ন। তারা অন্ধকার না হওয়া পর্যন্ত অনুশীলন করল। চেন ফ্যান অবশেষে থেমে গেল। সে কাঠের লাঠিটা ধরেছিল। সে ধীরে ধীরে তার শেষ তরবারিটি শূন্যতার দিকে চালিয়ে দিল। এবার কাঠের লাঠিটির ডগায় একটি ক্ষীণ নীলচে আলো দেখা গেল। যদিও এটি মাত্র 1 ইঞ্চি লম্বা, ক্ষণস্থায়ী, কিন্তু মন্দিরের গুয়ান গং মূর্তির পাথরে খোদাই করা চোখ। এটা সামান্য জ্বলে উঠে বলে মনে হলো। গ্রিন ড্রাগন ক্রিসেন্ট ব্লেড ইন্টেন্টে দক্ষতা বৃদ্ধি করুন। বর্তমানে আমি উন্নত স্তরের 1% আয়ত্ত করেছি। উপযুক্ত সময়ে সিস্টেম প্রম্পটগুলো ভেসে উঠবে। চেন ফ্যান মাটিতে ধপ করে বসে পড়ল। হাঁপানো, ক্লান্তিকর কিন্তু সার্থক। অন্তত এখন তার লড়াই করার শক্তি আছে। ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠল। এটি শিক্ষক লির পাঠানো একটি ব্যক্তিগত বার্তা ছিল। চেন ফ্যান গ্রুপ মেসেজটা দেখেছিল, তাই না? আগামীকাল অনুশীলন মাঠে কি কোনো দল আছে? চেন ফ্যান উত্তর দিল, না গু। শিক্ষক লি কিছুক্ষণ চুপ করে রইলেন। একটি বার্তা পাঠান। আমি অন্য ক্লাসের শিক্ষকদের কাছে খোঁজখবর নিয়েছি। বিদ্যালয়ে এই দলগত প্রতিযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয়া। সেরা 5 জন ছাত্রছাত্রীকে সেনশু একাডেমিতে সুপারিশ করা হয়েছিল। 10 জন শিক্ষার্থী তাদের কলেজ ভর্তি পরীক্ষায় অতিরিক্ত 50 পয়েন্ট পাবে। কিন্তু যদি আপনি একটি দল খুঁজে না পান, নিয়ম অনুযায়ী যোগ্যতাটি প্রকৃতপক্ষে বাতিল করা হবে। নাকি আমি অধ্যক্ষের সাথে গিয়ে কথা বলবো? দেখুন তো একজন ব্যক্তির জন্য বিশেষ প্রবেশের ব্যবস্থা করা যায় কিনা। চেন ফান হাসলেন। এক খেলোয়াড় প্রতিযোগিতা। তার মানে এই নয় যে সবাইকে বলে দিতে হবে। সে ছিল এক নিঃসঙ্গ ও সমাজচ্যুত ব্যক্তি। কোনো প্রয়োজন নেই শিক্ষক লি। সে উত্তর দিল যে সে নিজেই এর সমাধান বের করে ফেলবে। কিন্তু চিন্তা করবেন না। কথোপকথনটি শেষ করার উত্তরটা আমার জানা আছে। চেন ফ্যান তার ফোনের স্ক্রিনের দিকে তাকাল। শান্ত চোখ। সে কাউকে দল গঠন করতে বলবে না। প্রাচ্য পৌরাণিক কাহিনীর পুনরুজ্জীবনের পথ একাকী হতে বাধ্য। কিন্তু একাকিত্ব দুর্বলতার সমতুল্য নয়। আগামীকালের প্রশিক্ষণ মাঠ। সে তার হাতের ছুরিটি ব্যবহার করে সবাইকে বলবে। প্রাচ্যের দেবমণ্ডলী এখনো পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি। অন্তত চেন ফান এখনো বেঁচে আছে। যতদিন জীবন আছে ততদিন আশা আছে। সে উঠে দাঁড়াল। আবার গুয়ান গমের মূর্তির মুখোমুখি। তারপর ধূপটা নিভিয়ে দিন। মন্দিরের দরজা বন্ধ করে দিন। রাতের আধারে অদৃশ্য হয়ে গেল। মন্দিরের 3টি ধূপকাঠি নিভে গিয়েছিল। কিন্তু ধূপদানিতে অনেকক্ষণ ধরে এক ফালি ধোঁয়া লেগে রইল। যুবকদের উত্থান অব্যাহত ছিল। অবশেষে এটি গুয়ান ইউয়ের কপালের কেন্দ্রে অদৃশ্য হয়ে গেল। দেবতাদের মাটির মূর্তি। মনে হচ্ছিল এটি আরও কিছুটা প্রাণশক্তি ফিরে পেয়েছে। পরের দিন খুব সকালে লাঞ্চেং নং এক মিডল স্কুলের সামনে 1 ডজনেরও বেশি বাস পার করা ছিল। 300 জনেরও বেশি শিক্ষার্থী জাগরণ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারা সবাই ঐশ্বরিক জাদু একাডেমির সম্ভাব্য শিক্ষার্থীদের জন্য একেবারে নতুন ইউনিফর্ম পরেছিল। সোনালী নকশা সহ সাদা পটভূমি। তাদের বুকে নিজ নিজ দেবগোষ্ঠীর প্রতীকচিহ্ন সূচীকরণ করা আছে। অলিম্পাস ছিল বিদ্যুৎ। নর্ডিকগুলো হলো টমাহক। পবিত্র আলোয় হলো ক্রুশ। শুধুমাত্র চেন ফ্যান। সে তখনও সেই বিবর্ণ স্কুল ইউনিফর্মটা পরেছিল। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বেমানান। আরে ইনি কি আমাদের প্রাচ্যের মহান দেবতা নন? ওয়াং হাও তার 4 সতীর্থকে সঙ্গে নিয়ে হেঁটে এলেন। ব্যঙ্গাত্মক। আমি এখনো একটি দল খুঁজে পাইনি কেন? ঝাং কিয়াং এবং তার আশেপাশের অন্যরা হেসে উঠল। বা ইউমেংও দলে ছিলেন। সে চেন ফ্যানের দিকে তাকালো, মনে হচ্ছিল কিছু বলতে চাইছে, কিন্তু তারপর নিজেকে থামিয়ে দিল। অবশেষে সে মুখ ফিরিয়ে নিল। চেন ফান তাদের উপেক্ষা করল। সে সরাসরি শেষ বাসে উঠে পড়ল। বাসটি ইতিমধ্যেই অর্ধেকের বেশি ভর্তি ছিল। কিন্তু তাকে কাছের কয়েকটি আসনের দিকে এগিয়ে আসতে দেখে লোকটি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। এটাকে অন্যত্র সরানো হয়েছিল। যেন তার কোনো এক ধরনের প্লেগ হয়েছিল। চেন ফানলের প্রশান্তি। আমি জানালার পাশে একটা জায়গা খুঁজে নিয়ে বসে পড়লাম। গাড়িটি চলতে শুরু করল। জানালার বাইরের দৃশ্য দূরে সরে যাচ্ছে। শহরের সমৃদ্ধি ধীরে ধীরে জনশূন্য উপশহর দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। আধা ঘন্টা পরে গাড়িবহরটি একটি বিশাল ভবন কমপ্লেক্সে প্রবেশ করল। সুউচ্চ রোমান স্তম্ভ। একটি চমৎকার মন্দির সদৃশ ভবন। এছাড়াও রয়েছে বজ্রপাত, অগ্নিশিখা এবং বাতাসে ভাসমান পবিত্র আলোর বিশেষ প্রভাব। এটি অলিম্পাস প্রশিক্ষণ ক্ষেত্র। ব্লু সিটি ডিভাইন স্ক্রোল মাস্টারদের জন্য বৃহত্তম প্রশিক্ষণ কেন্দ্র। ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে বাস থেকে নেমে গেল। প্রশিক্ষণ মাঠের সামনের চত্বরে সারিবদ্ধ হন। বর্গক্ষেত্রটি খুব বড়। মেঝেটি সুন্দর নীল পাথরের স্ল্যাব দিয়ে বাঁধানো। একেবারে কেন্দ্রস্থলে জিউসের 3 মিটার উঁচু একটি মূর্তি রয়েছে। বজ্রদণ্ড আকাশের দিকে নির্দেশ করে। মূর্তিটির পাদদেশে বড় বড় সোনালী অক্ষরে খোদাই করা আছে, ঐশ্বরিক কৃপা। সকল জীবের জন্য আশীর্বাদ। চেন ফান সারির একেবারে শেষে দাঁড়িয়েছিল। ওই উত্তেজিত সহপাঠীদের দিকে তাকিয়ে ভাবলেশহীন। তথাকথিত প্রশিক্ষণ মাঠ যেখানে তারা প্রবেশ করতে চলেছে। মূলত এটি পাশ্চাত্য দেবমণ্ডলী দ্বারা পরিবর্তিত একটি মাতৃক স্থান। সেখানে মূলত এটি ছিল পূর্বভূমিতে প্রাকৃতিকভাবে গঠিত একটি আধ্যাত্মিক ধ্বংসাবশেষ। এক ক্ষুদ্র জগৎ যেখানে স্বর্গ ও পৃথিবীর আধ্যাত্মিক শক্তি মিলিত হয় এবং রাক্ষস ও প্রেতাত্মারা বিচরণ করে। 300 বছর আগে পশ্চিমা দেবতাদের অবতীর্ণ হওয়ার পর এই সমস্ত আত্মিক ধ্বংসাবশেষ দখল করে নাও। এটিকে একটি প্রশিক্ষণ মাঠে রূপান্তরিত করা হয়েছিল। এতে সব ধরনের রাক্ষস ও দানব রয়েছে। এই সব ঘটনাই ঘটেছিল তৎকালীন প্রাচ্যের ধর্মতান্ত্রিক বিশ্বাসীদের বিরুদ্ধে চালানো শুদ্ধি অভিযানের সময়। বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার ও দমনপীড়ন। এখন তারা পশ্চিমা দেবমণ্ডলীর জাগ্রত সত্তাদের জন্য ধ্বংসকারী দানবে পরিণত হল। সবাই চুপ। কালো ঐশ্বরিক পোশাক পরিহিত একজন মধ্যবয়সী পুরুষ প্ল্যাটফর্মে পা রাখুন। তিনি তার বুকে অলিম্পিয়ান দেবমণ্ডলীর বজ্রপ্রতীকটি ধারণ করেছিলেন। তিনি প্রশিক্ষণ মাঠের দায়িত্বে আছেন।
কল হর্ন একজন পশ্চিমা 20 বছরেরও বেশি সময় ধরে চীনে বসবাস করার পর অনর্গল চীনা ভাষায় কথা বলেন। আমি ব্লু সিটি অলিম্পাস ট্রেনিং গ্রাউন্ডের প্রধান প্রশিক্ষক। অ্যাওয়াকেনার্সের প্রথম স্টেপে হর্ন আপনাকে স্বাগত জানাচ্ছে। তার কণ্ঠস্বর জোরালো ছিল, এক প্রশ্নাতীত কর্তৃত্বের ভাব নিয়ে। আপনারা সকলেই ঐশ্বরিক কৃপা জাগরণ অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন, কিন্তু জাগরণ কেবল। আমি একজন সত্যিকারের জাগরণকারী হতে চাইলাম। তোমাকে প্রশিক্ষণ মাঠে রাক্ষস ও দানবদের বধ করতে হবে। যুদ্ধের অভিজ্ঞতা সঞ্চয় করুন। ঐশ্বরিক জাদুর সাথে সংযোগ আরও গভীর করুন। যখন ঐশ্বরিক অনুভূতি 100% অতিক্রম করে, এরপর আপনি দেবতাদের কাছ থেকে পরবর্তী আশীর্বাদ লাভ করবেন। আনুষ্ঠানিকভাবে প্রথম স্তরের অ্যাওয়াকেনার পদে উন্নীত। সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে আলোচনার গুঞ্জন উঠল। প্রথম স্তরের জাগরণকারী। আমি এখনো ঐশ্বরিক বৃক্ষটি ব্যবহারই করিনি। বলা হয়ে থাকে যে বোধিপ্রাপ্ত সত্তারা প্রকৃত দিব্য বৃক্ষকে উন্মোচন করতে পারেন। আমি আর অপেক্ষা করতে পারছি না। হর্ন তার হাত তুল। শান্ত থাকার সংকেত। আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেই এখনো ডিভাইন ট্রি সিস্টেমের সাথে অপরিচিত। এবার আমি সংক্ষেপে ব্যাখ্যা করছি। সে হাত নাড়তেই বাতাসে সোনালী রঙের কয়েকটি অক্ষর ভেসে উঠল। ঐশ্বরিক বৃক্ষ স্তর। সাধারণ ঐশ্বরিক বৃক্ষ। সাধারণ আক্রমণ, প্রতিরক্ষা এবং আরোগ্য লাভের ক্ষমতা সাধারণত দুর্বল। উন্নত ঐশ্বরিক কলা, এলাকাভিত্তিক ক্ষতি, অবিরাম বাফ। উল্লেখযোগ্যভাবে বর্ধিত শক্তি। কিংবদন্তিসম ঐশ্বরিক মন্ত্র যা যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দেয়া, বিস্তৃত এলাকা জুড়ে কার্যকর ঐশ্বরিক মন্ত্র। ভজঙ্কর পৌরাণিক ঐশ্বরিক শিল্পকলা। কিংবদন্তিতে স্বয়ং দেবতারা যে ঐশ্বরিক জাদু ব্যবহার করতেন, মরণশীলরা সরাসরি এর দিকে তাকাতে পারে না। ঐশ্বরিক জাদু শক্তি। এটা আপনার ঐশ্বরিক অনুগ্রহের প্রতিভার স্তরের উপর নির্ভর করে। এবং ঐশ্বরিক জাদুতে দক্ষতা। ঐশ্বরিক অনুগ্রহের মান যত বেশি ঐশ্বরিক শক্তি ধার করা যায়। ঐশ্বরিক জাদু শক্তি যত বেশি, আপনার প্রতিভার স্তরই আপনার সম্ভাবনা নির্ধারণ করে। এসব ড্যাঙ্কের প্রতিভারা কিংবদন্তিসম ঐশ্বরিক কলা শিখতে সক্ষম হতে পারে। এমনকি সাধারণ ঐশ্বরিক মন্ত্রগুলো মোকাবেলা করার জন্য এফোর ড্যাঙ্কের প্রতিভা কোনোমতে যথেষ্ট। দক্ষতার জন্য বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। শুধু গির্জায় প্রার্থনা করাই যথেষ্ট নয়। হর্ন পুরো ঘরটা স্ক্যান করল। তাই প্রকৃত যুদ্ধের জন্য প্রশিক্ষণ ক্ষেত্রই আপনার সেরা জায়গা। ভিতরে রাক্ষস ও ভূতবধ করা, এটি কেবল ঐশ্বরিক জাদুর উপলব্ধিকেই গভীর করতে পারে না। আপনি পুরস্কার হিসেবে ডিভাইন গ্রেস পয়েন্টও পেতে পারেন। তুমি যত বেশি হত্যা করবে, যত বেশি পুরস্কার। পদোন্নতি যত দ্রুত হবে। দানব হত্যা ছাড়াও অন্যান্য পদোন্নতির পদ্ধতিও আছে। উদাহরণস্বরূপ ধূপ নিবেদন সংগ্রহ করা, সৎকর্ম করা, পুণ্য অর্জন করা, বোধি লাভ করা এবং আধ্যাত্মিক বাধা অতিক্রম করা ইত্যাদি। কিন্তু ওই জিনিসগুলো তোমার নাগালের বাইরে। প্রথমে সততার সাথে দানবগুলোকে হত্যা করো। একটি মজবুত ভিত্তি স্থাপন করুন। কথা বলার পর সে চত্বরের শেষ প্রান্তে একটি বিশাল পাথরের ফটকের দিকে ইশারা করল। পাথরের তোরণটি 10 মিটার উঁচু। ঘুটঘুটে অন্ধকার। দরজার চৌকাঠটি ঘন সন্নিবিষ্ট প্রতীকচিহ্ন দিয়ে আবৃত ছিল। এটি ছিল এক বিশৃঙ্খল ঘূর্ণি। এর থেকে এক হিমশীতল আবহ ছড়ায়। এটি প্রশিক্ষণ মাঠের প্রবেশপথ। প্রবেশের পর আপনি এলোমেলোভাবে বাইরের এলাকায় উপস্থিত হবেন। সেখানকার দানগুলো সাধারণত খুব শক্তিশালী হয় না। র্যাঙ্ক বিয়ের প্রাথমিক পর্যায়গুলো আপনার অনুশীলনের জন্য উপযুক্ত। প্রতিটি দলকে একটি বিপদ সংকেত তাবিজ দেওয়া হয়েছিল। বিপদের সময় যদি আপনি এটিকে পিষে ফেলেন, তবে আপনাকে সঙ্গে সঙ্গে টেলিপোর্ট করে বাইরে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু এর উপর খুব বেশি নির্ভর করবেন না। পিষে ফেলা এবং টেলিপোর্টেশনের মধ্যে 3 সেকেন্ডের ব্যবধান থাকে। সেই 3 সেকেন্ডে যথেষ্ট শক্তিশালী কোনো দানব তোমাকে টুকরো টুকরো করে ফেলবে। হর্ন অর্থপূর্ণ হাসি দিল। সুতরাং নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করুন। এখন প্রতিটি দল ক্রমানুসারে প্রবেশ করে। দলটি চলতে শুরু করল। প্রথম কয়েকটি দল প্রবেশ করবে। সকলেরই উচ্চ প্রতিভা রয়েছে। উচ্চ ঐশ্বরিক অনুগ্রহ মূল্য সহ অভিজাত দল। তারা অত্যন্ত উৎসাহের সাথে পাথরের ফটক দিয়ে প্রবেশ করল। মূর্তিটি ঘূর্ণির মধ্যে অদৃশ্য হয়ে গেল। ওয়াং হাও ও তার দল তৃতীয় স্থান অধিকার করেছে। চেন ফ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় সে ইচ্ছাকৃতভাবে থেমে গেল। সে তাকে আপাদমস্তক দেখল। হে প্রাচ্যের মহান দেবতা, আপনি সত্যিই এসেছেন। তুমি একা ভেতরে গিয়ে মরার পরিকল্পনা করছো কেন? তার পাশে দাঁড়িয়ে থাকা ঝাং কিয়াং তাচ্ছিলের হাসি হাসল। ভাই হাও, ওকে উপেক্ষা করুন। তাকে নিজের ব্যবস্থা নিজেকেই করতে দাও। লি নাও মুখ ফুলিয়েছিল। ঐশ্বরিক অনুগ্রহ ব্যবস্থা ছাড়া একজন অকেজো ব্যক্তি। ভেতরে ঢোকা মানেই দানবদের খাবার দেওয়া। বা ইউমেং লাইনে দাঁড়িয়েছিল। তার ঠোঁট নড়ে উঠল। আপনি কি বলতে চান? শেষ পর্যন্ত সে কিছুই বলল না। ওয়াং হাও তার মুখের ভাব লক্ষ্য করল। আমার বিরক্তি আরও বেড়ে গেল। সে বা ইউমেংকে বরাবরই পছন্দ করত, কারণ সে সুন্দরী ছিল, ভালো পারিবারিক পটভূমি এবং উচ্চ প্রতিভা। সে ব্লু সিটির অবিসংবাদিত গর্ব। কিন্তু তার ব্যক্তিত্ব ছিল বরফের মতো শীতল। সবার প্রতি তার একটি দূরত্বপূর্ণ মনোভাব রয়েছে। শুধুমাত্র চেন ফ্যানের প্রতি, অনাথ আশ্রমের এই গরিব ছেলেটি। সে আরও কয়েকটি কথা বলবে। এটি একটি ভিন্ন অভিব্যক্তি দেখাবে। ওয়াং হাও পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। সে কিছুই বুঝতে পারল না। এক জঘন্য লোক যার দৈব কৃপাও নেই। বা ইউমেং কেন আমার দিকে অন্যভাবে তাকায়? চলো ভিতরে যাই। ওয়াং হাও তার দৃষ্টি ফিরিয়ে নিল। দলকে পাথরের গেটের দিকে নিয়ে যাওয়া। সে যাওয়ার আগে পিছনে ফিরে তাকাল। চেন ফ্যান তার দিকে তাকালো। ঠান্ডা চোখ। আজ সে এই অকর্মণ্যটাকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেবে। বা ইউমেং চেন ফ্যানের পাশ দিয়ে চলে গেল। তার পদক্ষেপ সামান্য থেমে গেল। চেন ফান, সাবধান থেকো। শব্দটা খুব মৃদু ছিল। এত হালকা যে তা প্রায় শোনাই যায় না। তারপর তিনি পাথরের ফটকটির ভেতরে প্রবেশ করলেন। আর ফিরে যাওয়া যাবে না। চেন ফ্যান ভাবলেশহীন রইল। দলগুলো একে একে প্রবেশ করল। চত্বরটিতে লোকের সংখ্যা ক্রমশ কমে আসছে। অবশেষে চেন ফ্যানের পালা এলো। সে পাথরের ফটকটির দিকে এগিয়ে গেল। কিন্তু একটি হাত দিয়ে তা থামিয়ে দেওয়া হলো। তাকে থামান। প্রশিক্ষণ মাঠের ইউনিফর্ম পরা একজন কর্মী। ত্রিশূলধরের বাজকাট। তার মুখে স্পষ্ট শত্রুতা ফুটে উঠেছিল। আপনি ভিতরে যেতে পারবেন না। চেন ফ্যান থমকে দাঁড়াল। চুল ছোট করে ছাটা এবং তাচ্ছিলের হাসির কারণ। প্রশিক্ষণ ক্ষেত্রটি শুধুমাত্র পাশ্চাত্য দেবমণ্ডলীর জাগ্রত ব্যক্তিদের জন্য উন্মুক্ত। আপনি প্রাচ্যের দেবমণ্ডলী থেকে এসেছেন। তালিকায় আর নেই। কে বলেছে? আমি বলেছি। গর্ত খননকারী হঠাৎ মারা যায়। তোমাকে ঢুকতে দেব না এমন মনোভাব। আপনি কি ধরনের অভিব্যক্তি প্রকাশ করতে পারেন? চেন ফ্যান তার দিকে তাকাল। তার পাশে থাকা যে ছাত্রছাত্রীরা তখনও ভেতরে ঢোকেনি, তারা কিছু বলল না। তারাও এই উত্তেজনা দেখতে জড়ো হলো। এই ব্যক্তিটিকে? তুমি একেবারে একা কেন? প্রাচ্যের দেবমণ্ডলীর সেই অকেজো ব্যক্তি, যার ঐশ্বরিক কৃপার মান গতকাল শূন্য ছিল। আরে বাস, সেই অনুরণনটাই তো যমদূতের কাছে পৌঁছেছে। হা 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 হা। মৃত্যু নয়। ওই অফিসিয়ালটা আবার কি ছিল?
যাই হোক, তিনি একজন প্রাচ্যের দেবতা। তারা অনেক আগেই মারা গিয়েছিল। সে প্রশিক্ষণ মাঠে কি করছে? সারা ঘর জুড়ে বিদ্রুপাত্মক হাসির প্রতিধ্বনি উঠল। চেন ফান তাদের উপেক্ষা করল। সে তার পকেট থেকে ফোনটা বের করল। একটি পৃষ্ঠা খুলুন। ক্রুকাট চুলের লোকটির হাতে তুলে দেওয়া হলো। বৈশ্বিক জাগরণ সম্মেলন নির্দেশ করে যে কেউ প্যান্থিয়ান রেজোন্যান্স টেস্টে উত্তীর্ণ হয় এবং জাগ্রত ব্যক্তিরা যারা ঐশ্বরিক সাড়া পান তাদের দেবমণ্ডলী নির্বিশেষে 3টি প্রধান দেবমণ্ডলীর পক্ষ থেকে সকলেই জাগরিত সত্তা হিসেবে একই মর্যাদা ভোগ করেন। সমান নাগরিক অধিকার। সে পড়া শেষ করে ক্রুকাট চুলগুলোর দিকে তাকিয়ে রইল। আপনি কি চান আমি পড়া চালিয়ে যাই? চুল ছোট করে ছাটা লোকটি তার মুখের ভাব বদলালো। অবশ্যই সে জানত এই বৈশ্বিক জাগরণ সম্মেলন এটি স্বয়ং ধর্মতান্ত্রিক জোট কর্তৃক প্রণীত হয়েছিল। প্রত্যেক ধর্মযাজককে এটি মুখস্থ করতে হয়। কিন্তু সমস্যাটা হলো, প্রাচ্যের দেবমণ্ডলীকে কে গুরুত্ব দেবে? সাম্প্রতিক বছরগুলোতে কিছু মানুষ মাঝে মাঝে প্রাচ্য ধর্মতত্ত্বের ধারণার প্রতি আকৃষ্ট হয়েছেন, কিন্তু সেগুলো মূলত গণরান্নাঘরের সর্বনিম্ন স্তরের ছিল। রাজপুত্র ও তদূতদের ঐশ্বরিক অনুগ্রহের মান অতিক্রম করে না। এটা বর্জ্য থেকে ভিন্ন কিছু নয়। প্রকৃতপক্ষে কেউই সম্মেলনের বিধানগুলোকে গুরুত্ব সহকারে নেবে না, কিন্তু চেন ফ্যান বিষয়টিকে গুরুত্ব সহকারে নিতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। তুমি একেবারে ছোট করে ছাটা চুল নিয়ে দাঁতে দাঁত চেপেছিলে। কনভেনশনটি একটি কনভেনশন। প্রশিক্ষণ মাঠের নিজস্ব নিয়মকানুন রয়েছে। বিধানগুলো প্রথার চেয়েও বৃহত্তর। চেন ফ্যান তাকে বাধা দিল। তাহলে আমি এটা এভাবে বুঝতে পারি, প্রশিক্ষণ মাঠ ধর্মতান্ত্রিক জোটের সর্বোচ্চ আইন প্রকাশ্যে লঙ্ঘন করা। এটা খুব কঠোর। ছোট করে ছাটা চুল আর কপালে ঘাম। আশেপাশের কর্মচারীরা হতবাক হয়ে একে অপরের দিকে তাকাল। প্রশিক্ষণ মাঠটি থিওক্রেসি অ্যালায়েন্স দ্বারা বিনিয়োগ করা হয়েছিল। যদি বৈশ্বিক জাগরণ চুক্তি লঙ্ঘনের সাথে জড়িত কোনো কেলেঙ্কারি সামনে আসে, ওপর থেকে নিচ পর্যন্ত সবাই দুর্ভাগা হবে। তাকে ভিতরে আসতে দাও। একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল। হর্ন হেঁটে এগিয়ে গেল। সে চেন ফ্যানের দিকে তাকালো। জটিল অভিব্যক্তি। প্রধান প্রশিক্ষক বললেন, আমি যেন তাকে ভেতরে ঢুকতে দিই। হর্নের কণ্ঠস্বরে তর্কের কোনো অবকাশ ছিল না। একটি সম্মেলন হলো একটি সম্মেলন। আমাদের কোনো আইনি প্রত্যাখ্যান করার অধিকার নেই। সেই জাগ্রত ব্যক্তি মাথা নত করলেন। অনিচ্ছা সত্ত্বেও পথ ছেড়ে দেওয়া। চেন ফ্যান তার ফোনটা সরিয়ে রাখল। পাথরের গেটের দিকে হেঁটে যাওয়া। পেছন থেকে হর্নের কণ্ঠস্বর ভেসে এল। চেন ফ্যান থমকে দাঁড়াল। প্রশিক্ষণ মাঠে দান প্রাচ্যের দেবমণ্ডলীর দ্বারা জাগ্রতদের জন্য খুব একটা বন্ধুত্বপূর্ণ নয়। তাদের মধ্যে অনেকেই তৎকালীন পশ্চিমা শিল্পকর্মের মাধ্যমে পূর্ব থেকে সেগুলোকে বন্দী করা হয়েছিল। তারা তোমার গন্ধ পাচ্ছে। এটা অন্যদের আক্রমণ করার চেয়েও বেশি উন্মাদনাপূর্ণ হবে। আপনি কি ভেতরে যেতে নিশ্চিত? চেন ফান ঘুরে হু এনের দিকে তাকালো। প্রধান প্রশিক্ষক আমাকে নিয়ে চিন্তিত। তারা এখনও আমাকে নিরুৎসাহিত করার চেষ্টা করছে। 2 সেকেন্ডের জন্য হর্নটি নীরব ছিল। মাথা নাড়ুন, সিদ্ধান্তটা আপনার। আমি শুধু আপনাকে মনে করিয়ে দিচ্ছি, কোনো দুর্ঘটনা ঘটলে প্রশিক্ষণ মাঠ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমি জানি। চেন ফান ঘুরে পাথরের গেট দিয়ে হেঁটে গেল। ঘূর্ণিটি তার দেহকে গ্রাস করল। হর্ন পাথরের গেটটির দিকে তাকালো। বিটবিট করে নিজের মনে, প্রাচ্যের দেবলোক থেকে আসা এই ছেলেটি কি ভাবছে? ছোট করে ছাটা চুলের লোকটি কাছে ঝুঁকে এসে গলার স্বর নিচু করল। প্রধান প্রশিক্ষকের কি তার উপর নজর রাখার জন্য কাউকে পাঠানো উচিত? যদি সত্যিই কিছু ঘটে যায়? কি হয়েছে? হর্ন তার দিকে তাকালো। সে নিজেই ভেতরে যেতে চেয়েছিল। সে নিজেই নিজের এই বিপদ ডেকে এনেছে। তাছাড়া সে পাথরের ফটকটির দিকে তাকালো। ঠান্ডা চোখ। প্রাচ্যের দেবমণ্ডলীর একজন অকেজো ব্যক্তি মারা গেল। তিনি মারা গেলেন। ছোট করে ছাটা চুলের লোকটি স্বস্তির নিঃশ্বাস ফেল। তার মুখে একটি অশুভ হাসি ফুটে উঠল। মরলে মরবে। যাই হোক, কেউ পাত্তা দেয় না। যে মুহূর্তে আপনি পাথরের গেট দিয়ে প্রবেশ করবেন, চেন ফ্যান অনুভব করল এক প্রচণ্ড শক্তি তার শরীর ছিন্নভিন্ন করে দিচ্ছে। প্রথমে আমি শুধু অন্ধকারই দেখলাম। তারপর হঠাৎ সেটা জ্বলে উঠল। সে এক জন্মানবহীন সমভূমিতে দাঁড়িয়েছিল। আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সূর্য দেখা যায় না। মনে হচ্ছিল আলোটা সব দিক থেকে চুইয়ে আসছে। মাটির ফাটল অনুর্বর। চারিদিকে ছিল ভাঙা পাথর আর পচনশীল শুকনো গাছপালা। বাতাসে রক্তের হালকা গন্ধ ভরে গেল। অনেক দূরে কিছু ঝাপসা ছাইকে আবছাভাবে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল। চেন ফ্যান গভীর শ্বাস নিল। আপনার হাতে কাঠের লাঠিটি ধরুন। সে গতকাল গুয়ান্ডি মন্দির থেকে এটা কুড়িয়ে পেয়েছে। সেই অস্ত্রটা যেটা হাতের কাছে ছিল না। এটা দিয়েই কাজ চালাতে হবে। সে সাবধানে সমতলের আরও গভীরে এগিয়ে গেল। 5 মিনিটেরও কম সময় হেঁটেছিলাম। প্রথম দৈত্যটি আবির্ভূত হলো। ওটা একটা নেকড়ে ছিল। না, এটা নেকড়ে নয়। এটি সাধারণ নেকড়ের চেয়ে আকারে দ্বিগুণ। এর পুরো শরীর কালো আঁশে ঢাকা ছিল। চোখগুলো রক্ত লাল। তার মুখ থেকে ঘন তরল টপটপ করে ঝরছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, তার পিঠে 3টি বাঁকা হাড়ের স্ফীতি গজিয়েছিল। পতাকা দণ্ডের মতো সোজা হয়ে দাঁড়াও। ডিভাইন আই ঘড়ির কাঁটা স্বয়ংক্রিয়ভাবে ঘোরে। চেন ফ্যানের চোখের সামনে তথ্য ভেসে উঠল। হাতপোচনকারী নেকড়ে। পশ্চিমা দেবগোষ্ঠী দ্বারা টিয়ার এক দমন করার প্রাথমিক বিবরণ। শূন্য শক্তির দূষণের ফলে রূপান্তরিত দান। শরীরে সামান্য পরিমাণে প্রাচ্যদেশীয় ধূপ থেকে যায়। সামান্য পরিমাণে প্রাচ্য ধূপ। চেন ফ্যানের বুকটা ধরফট করে উঠল। হাত পচনকারী নেকড়েগুলো ঝাঁপিয়ে পড়েছে। খুব দ্রুত। নখ ছিঁড়ে ফেলে। বাতাসে মাছের আষ্টে গন্ধ ছিল। চেন ফ্যান কাঠের লাঠিটা এড়িয়ে গিয়ে সেটা দিয়ে নেকড়েটার মাথায় সজোরে আঘাত করল। আঘাত পাওয়ার পর হাত পচানো নেকড়েটা টলতে টলতে কয়েক পা এগোলো। কিন্তু সে দ্রুতই ভারসাম্য ফিরে পেল। আবার ঝাঁপিয়ে পড়ো। এর আঁশগুলো খুব শক্ত। সাধারণ আক্রমণগুলো তেমন কার্যকর নয়। চেন ফ্যান গভীর শ্বাস নিল। তার ভ্রুদ্বয়ের মাঝে সবুজ ড্রাগন অর্ধচন্দ্রাকার তলোয়ারের অভিপ্রায় ঘুরপাক খাচ্ছিল। কাঠের লাঠিটির ডগা থেকে একটি ক্ষীণ নীলচে আলো বিচ্ছুরিত হচ্ছিল। এটা খুব হালকা ছিল, কিন্তু যথেষ্ট ছিল। রেট্রো নেকড়েরা আবার ঝাঁপিয়ে পড়ে। চেন ফ্যান এবার পাশ কাটালো না। সে ছুটে এগিয়ে গিয়ে কাঠের লাঠি দিয়ে কোপ দিল। নক্ষত্রের আলো একটি বৃত্তচাপ আঁকল। নেকড়ের মাথায় নিখুঁত আঘাত। ছট করে আঁশগুলো ভেঙে চুরমার হয়ে গেল। রেট্রো নেকড়েটির মাথাটা চিরে ফেলা হয়েছিল। কালো রক্ত ছিটকে পড়ল। সে তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল। কয়েকবার সংগ্রাম করেছি। সে ধপ করে মাটিতে পড়ে গেল। লাশটি থেকে ধোঁয়া বের হতে লাগল। এটি দ্রুত পচে কালো ছাইয়ে পরিণত হয়। বাতাসে ভেসে যাওয়া ছাইজের মধ্যে খালি চোখে প্রায় অদৃশ্য এক ফালি সাদা আলো ভেসে উঠল। এটি বাতাসে একবার পাক খেল। তারপর তা চেন ফ্যানের ভ্রু বিদ্ধ করল। আমার মাথায় একটি সিস্টেম নোটিফিকেশন ভেসে উঠল। অস্থি নেকড়েটিকে বধ করো। এক টুকরো ধূপ সংগ্রহ করুন। বর্তমান ধূপের সরবরাহ 1 পুটকি 0 একটি স্তম্ভ এবং একটি সূত্র। 1000টি ধূপের আশ একটি ধূপকাঠির সমান। চেন ফ্যান হতবাক হয়ে গেল।
ধূপের এক ফালি। সে আসলে একটি দৈত্যকে হত্যা করে ধূপের নৈবেদ্য পেয়েছিল। তাছাড়া এই ব্যবস্থায় ধূপের নৈবেদ্যের উল্লেখ রয়েছে। এটা কি অন্য কিছু? সে তৎক্ষণাৎ নিজেকে একটি প্রশ্ন করল। কি হচ্ছে? সিস্টেমটির শীতল কণ্ঠস্বর বেজে উঠল। পাশ্চাত্য দেবমণ্ডলী 300 বছর আগে অবতীর্ণ হয়েছিল। দ্রুত ও চূড়ান্ত পদক্ষেপের মাধ্যমে প্রাচ্যের দেবমণ্ডলীকে দমন করা। এটি প্রাচ্যের দেবমণ্ডলীর উপাসনার সমস্ত পথ বিচ্ছিন্ন করে দিয়েছিল। কিন্তু এই ধূপকাঠিগুলো প্রাচ্যের দেবদেবী পূজার জন্য ব্যবহৃত হয়। পাশ্চাত্য দেবতারা তা শোষণ ও ব্যবহার করতে পারে না। তারা শূন্যতায় ভেসে যেতে পারে না। কেবল বাস্তব জগৎ থেকে দূরে সরে যেতে সক্ষম। অবশেষে বিভিন্ন রাক্ষস ও দানবের দ্বারা শোষিত হয়। দানবটি যত বেশি শক্তিশালী, শরীরে ধূপের ধোঁয়া যত বেশি জমা হয়। অন্যরাও কি রাক্ষস হত্যা করলে ধূপের নৈবেদ্য পায়? অন্যরা দানব হত্যা করে। এটি দৈত্যটির শরীর থেকে ধূপ নির্গত করবে। কিন্তু তাদের কোনো ধূপের নৈবেদ্য নেই। এই অনন্য প্রতিভা থেকে নির্গত সুগন্ধ ভেসে বেড়াতে ও দীর্ঘক্ষণ থেকে যেতে থাকবে। এটি কোনো দেবতাকে নিবেদন করা যায় না। পশ্চিমা দেবমণ্ডলীতে ধূপের নৈবেদ্য পশ্চিমা ঐশ্বরিক রাজ্যের বিশ্বাস নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি শোষিত। এটি দৈত্যটির দেহের ভিতরে আবির্ভূত হবে না। চেন ফ্যান বুঝতে পেরেছিল। কারণ তিনি ধূপ নিবেদনের অনন্য প্রতিভার অধিকারী। অনুষ্ঠান চলাকালীন উৎপাদিত ধূপ শতভাগ ক্ষেত্রেই প্রাচ্যের দেবমণ্ডলীর কাছে পৌঁছায়। পশ্চিমা ঐশ্বরিক রাজ্যের বাধা উপেক্ষা করে। সুতরাং একমাত্র তিনিই দানবদের হত্যা করতে পারেন। সত্যি সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা ধূপকাঠিগুলো সংগ্রহ করতে একটি ব্যবহারযোগ্য সম্পদে পরিণত করুন। অন্যদের জন্য দানব হত্যা করা মানে দানব হত্যা করাই। তার জন্য দানব হত্যা করা ধূপের নৈবেদ্য সংগ্রহের সমতুল্য। এটা অনেকটা গুয়ান ইউয়ের আজু বাড়ানোর মতো। এটা অনেকটা নিজের জন্য শক্তি সঞ্চয় করার মতো। চেন ফ্যানের চোখ উজ্জ্বল হয়ে উঠল। এটা তো নির্লজ্জ প্রতারণা। সে সমভূমির গভীরে বিচরণকারী ছায়াগুলোর দিকে তাকালো। তার মুখের কোণ সামান্য উপরের দিকে বাঁকানো। মনে হচ্ছে আজ আমাকে অতিরিক্ত সময় কাজ করতে হবে। প্রথম বন উলফ ছিল কেবল শুরু। চেন ফ্যান আরও গভীরে অনুসন্ধান চালিয়ে গেল। শীঘ্রই তারা দ্বিতীয় ও তৃতীয়টির দেখা পেল। সে মোটেও ভদ্র ছিল না। তাদের সবাইকে হত্যা করো। প্রত্যেককে হত্যা করা হয়েছিল। আপনি এক টুকরো ধূপ পেতে পারেন। যদিও একটি তন্তু ছোট, কিন্তু একটু একটু করে তা জমে ওঠে। তাছাড়া দৈত্য হত্যার প্রক্রিয়ার সময় সবুজ ড্রাগন ক্রিসেন্ট ব্লেডের উদ্দেশ্য সম্পর্কে তার উপলব্ধি আরও গভীর হল। শিখান বিস্তরের সেই ব্লেড উইংটির আয়ত্তের স্তর মূলত মাত্র 1% ছিল। প্রতিটি নিহত দান দক্ষতার স্তর সামান্য বৃদ্ধি পায়। আমি বুঝতে পারছি। চেন ফান লাঠিটা ঘোরালো। অভিজ্ঞতা অর্জনের সময় ব্লেড উইংসের সারমর্ম। এটাই গুয়ান ইউয়ের সারা জীবনের যুদ্ধের মার্শাল আর্টের সারমর্ম। এটা কোনো কৌশল নয়, কোনো পদক্ষেপ নয়। এটা একটা বিষয়, এক ধরনের অপরাজয় এবং অপ্রতিরোধ্য মনোবল। এই ধরনের বিষয় শুধুমাত্র প্রকৃত যুদ্ধের মাধ্যমেই সঠিকভাবে বোঝা যায়। শুধু ধ্যানই যথেষ্ট নয়। চলো ওদের সবাইকে মেরে ফেলি। চেন ফ্যান তার গতি বাড়াল। সমভূমিতে অনেক ধরনের দানব আছে। হাটপচনকারী নেকড়ে ছাড়াও এছাড়াও আছে হাট পচা ভালুক, হাট পচা সাপ এবং হাট পচা পাখি। তারা সবাই টিয়ার 1-এর প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি সাধারণ মানুষের জন্য বিপজ্জনক, কিন্তু চেন ফ্যানের জন্য, যে তার তরবারি চালানোর অভিপ্রায় জাগিয়ে তুলেছিল, মোকাবেলা করা কঠিন নয়। সে হত্যা করতে ক্রমশ আরও দক্ষ হয়ে উঠল। কাঠের লাঠিটার উপরে নীলচে আলোটা ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে লাগল। প্রাথমিকভাবে মাত্র 1 ইঞ্চি লম্বা, এটি ধীরে ধীরে 3 ইঞ্চি হয়ে গেল। পরে যখন কাঠের লাঠিটি ঘোরানো হয়েছিল, এমনকি এটি থেকে হালকা শীষ দেওয়ার মতো শব্দ হতে পারে। এটা তখনই হয় যখন তরবারির উদ্দেশ্য একটি নির্দিষ্ট মাত্রায় দৃঢ় হয়ে ওঠে। প্রাকৃতিকভাবে গঠিত ব্লেডের ধার। ধূপের একটি কণা পেতে অস্থি নেকড়েটিকে হত্যা করুন। হাট ভাল্লুককে হত্যা করো। 2টি ধূপের কাঠি সংগ্রহ করুন। হাট পচনকারী সর্পকে বধ করে 1 কণা ধূপ লাভ করুন। হাট পচানো পাখিটিকে হত্যা করুন। 1 টুকরো ধূপ সংগ্রহ করুন। প্রম্পটটি লাফাতে থাকে। পোড়ানো ধূপের পরিমাণও দ্রুত বাড়ছে। 0 পুটকি 0.2 নোট, 0 পুটকি 0.5 নোট, 0 পুটকি 1 নোট। 2 ঘন্টা কেটে গেল। চেন ফ্যান ইতিমধ্যে প্রায় 50টি দানব হত্যা করেছে। ধূপের মজুদ 0.5টি কাঠিতে এসে দাঁড়িয়েছে। গ্রিন ড্রাগন ক্রিসেন্ট ব্লেডটি পরিচালনা এবং ব্যবহারের ক্ষেত্রে সফলতার হার 8%। এই অগ্রগতি দ্রুত নয়, কিন্তু এটি ধীরগতিরও নয়। মূল বিষয় হল, তিনি একটি ধরন আবিষ্কার করলেন, সমভূমির গভীরতম অংশে যত যাওয়া যায়, দানব যত শক্তিশালী, শরীরে যত বেশি ধূপ ও আগুন জমা হয়, বাইরের পরিধিতে কেবল পচা হাড়ের নেকড়ের একটিমাত্র ক্ষীণ অংশ ছিল। আরও গভীরে যান। যে হাত পচা ভালুকটির দেখা মিলেছিল তার 2টি চুলের গোছা ছিল। হাত পচনকারী সাপের 3টি শাখা আছে। গভীরতম অংশে নিশ্চয়ই আরও শক্তিশালী দানব আছে। শরীরে আরও ধূপ। চেন ফান সমভূমির গভীরের দিকে তাকাল। ওখানে একটি পাহাড়ি এলাকা আছে। ঢেউ খেলানো ভূখণ্ড। কুয়াশা আরও ঘন হয়ে উঠল। একটি ক্ষীণ দমবন্ধ করা আবহ অনুভব করা যাচ্ছিল। ভিতরের দানবগুলো অন্তত টিয়ার 1-এর মধ্য থেকে শেষ পর্যায়ে। চেন ফ্যান এক মুহূর্তের জন্য দ্বিধা করল। তার বর্তমান শক্তি, প্রথম দিকে টিয়ার 1 মনস্টারদের মোকাবিলা করতে কোনো সমস্যা নেই, কিন্তু টিয়ার 1-এর মধ্যবর্তী পর্যায় সম্পর্কে বলা কঠিন। টিয়ার 1-এর শেষ পর্যায়ের কথা তো বলাই বাহুল্য। কিন্তু আমার জমানো ধূপের নৈবেদ্যগুলোর দিকে ফিরে তাকালে 1 পুটকি 0.5 বার, একটানা 7 দিন ধরে ধূপ নিবেদন বজায় রাখার ন্যূনতম মানদণ্ড এখনও পূরণ করা হয়নি। এখনও অনেক দূরে। তাকে যত তাড়াতাড়ি সম্ভব আরও ধূপের নৈবেদ্য সংগ্রহ করতে হবে। 7 দিনের কাউন্টডাউন। সে তার গিয়ে দেখার জন্য অপেক্ষা করবে না। যদি ওদেরকে হারাতে না পারো, পালিয়ে যাও। চেন ফ্যান একটি সিদ্ধান্ত নিলেন। কাঠের লাঠিটা শক্ত করে ধরুন। আরও গভীরে যান। একই সময়ে প্রশিক্ষণ মাঠের বাইরের এলাকা থেকে আরেকটি দিক। বাই ইউমেংয়ের দল দক্ষতার সাথে দানবদের নির্মূল করছে। তার পবিত্র আলোর মন্ত্রটি অবিশ্বাস্যভাবে শক্তিশালী। প্রতিবার আমি হাত তুলি, এরপর আপনার হাতের তালুতে একটি পবিত্র সাদা আলোর গোলক ঘনীভূত হবে। আলো রশ্মিতে রূপান্তরিত হয়ে বেরিয়ে গেল। দৈত্যটির গুরুত্বপূর্ণ স্থানে নির্ভুলভাবে আঘাত করো। টিয়ার 1 বন উলফের প্রাথমিক পর্যায়ে। আলো রশ্মির আঘাতে সে পড়ে গেল। এমনকি সংগ্রাম করাও অপ্রয়োজনীয়। বাই ইউমেংয়ের দিব্য অনুভূতি অত্যন্ত প্রবল ছিল। পাশ থেকে ঝাংকিয়াং দীর্ঘশ্বাস ফেল। কতদিন হয়ে গেছে? মনে হচ্ছে সে প্রথম স্তরে উঠে আসতে চলেছে। ওয়াং হাও বাই ইউমেংয়ের পশ্চাৎসরণকারী চিত্র দেখেছিলেন। জ্বলন্ত দৃষ্টি। ওই মহিলাটা মারাত্মক সুন্দরী। লম্বা প্রবাহিত চুল, বরফের মতো সাদা সাদা পোশাক, ঐশ্বরিক জাদু প্রয়োগ করার সময়কার ভঙ্গি, দেবদূতের মতো মার্জিত। যদি আমি তাকে জয় করতে পারতাম। ভাই হাও শুধু হাত গুটিয়ে বসে থাকবেন না। ঝাংকিয়াং তাকে একটা ধাক্কা দিল। তোমার ঐশ্বরিক বৃক্ষটির উপলব্ধিও বেশ প্রখর। আরও দানব হত্যা করুন। আজই সাফল্যের জন্য চেষ্টা করুন। ওয়াং হাওয়ের জ্ঞান ফিরল। হাসি।
ঠিক আছে, আমাকে দেখো। সে অলিম্পাসের বৃক্ষটি সক্রিয় করেছিল। তার হাতের তালুতে ফ্যাকাশে সোনালী রঙের বিদ্যুতের একটি গোলক ঘনীভূত হল। এটি জিউসের দেবমণ্ডলীর বজ্রবৃক্ষ। এর আক্রমণ শক্তি সকল দেববৃক্ষের মধ্যে শীর্ষস্থানীয়। ওয়াং হাও একটি পচা নেকড়েকে লক্ষ্য করল। বজ্রপাত নিক্ষেপ করুন। বিস্ফোরণে হাড়ের নেকড়েটি পুড়ে কালো হয়ে গিয়েছিল। সে চিৎকার করে মাটিতে পড়ে গেল। ঝাং কিয়াং হাততালি দিল। ওয়াং হাও বাই ইউমেংয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকাল। তার অনুমোদন পেতে চাই। কিন্তু বাই ইউমেং তার দিকে ফিরেও তাকাল না। সে সোজা পরের দৈত্যটার দিকে হেঁটে গেল। ওয়াং হাওয়ের মুখের হাসিটা জমে গেল। সে মনে মনে গালি দিল। কিন্তু তার মুখ দ্রুত স্বাভাবিক হয়ে গেল। তারা নেই, সময় নিন। যদি ওই অপদার্থ চেন ফ্যান উধাও হয়ে যায়, বাই ইউমেং আজ হোক বা কাল হোক তার হবেই। দলটি কোভিড-19 অগ্রগতি অব্যাহত রেখেছে। অত্যন্ত দক্ষ। বাই ইউমেং একা এটি উৎপাদনের অর্ধেকেরও বেশি সামলেছে। ওয়াং হাও শত্রুদের নির্মূল করা এবং প্রভাবাধীন এলাকাটি পরিষ্কার করার দায়িত্বে ছিলেন। অন্যরা সমর্থন যোগায়। 2 ঘণ্টা তারা প্রায় 1টি দানব নির্মূল করেছিল। বাই ইউমেং থামল। আমি আমার কবজির ঐশ্বরিক বৃক্ষ সেন্সরটির দিকে তাকালাম। উপরের ডিসপ্লেতে প্রদর্শিত সংখ্যাগুলো থেকে বোঝা যাচ্ছে যে দিব্য বৃক্ষটির সংবেদনের হার 67%। সে সামান্য ভ্রু কুঁচকাল। 67% যথেষ্ট নয়। 100% থেকে 33% পয়েন্ট দূরে। এই গতিতে আরও অন্তত 100টি দানবকে হত্যা করতে হবে। সে উপরের দিকে তাকালো কারণ গতিটা খুব ধীর ছিল। সমভূমির গভীরতার দিকে তাকিয়ে সেখানকার কুয়াশা আরও ঘন ছিল। শক্তিশালী চাপ। কিন্তু দানবগুলো উচ্চতর স্তরের। তাদের হত্যা করুন। ঐশ্বরিক গাছটি অবশ্যই আরও দ্রুত বাড়বে। আমি আরও গভীরে যেতে চাই। বাই ইউমেং হঠাৎ কথা বলল। লাইনটি নীরব হয়ে গেল। ওয়াং হাও সর্বপ্রথম প্রতিক্রিয়া দেখাল। গভীর। ভিতরের দানবগুলো সবই অন্তত মধ্যম স্তরের টিয়ার 1। এমনকি কিছু পরবর্তীগুলো। আমি জানি বাই ইউমেং তাকে বাধা দিয়েছিল। কিন্তু পরিধির দানগুলো খুবই দুর্বল। 100 জনকে হত্যা করলে তোমার ইন্দ্রিয় শক্তি খুব একটা বাড়বে না। আজই সাফল্য পেতে চান? আমাদের অবশ্যই পাহাড়ের গভীরে যেতে হবে। কিন্তু তুমি চাও না। আমি একাই যেতে পারি। বাই ইউমেংয়ের কণ্ঠস্বর ছিল নিষ্প্রভ। কিন্তু এতে কোনো সন্দেহ নেই। দল গঠন ঐচ্ছিক। আমি কাউকে জোর করি না। ওয়াং হাওয়ের মুখের ভাব বদলে গেল। সে কিভাবে বাই ইউমেংকে একা যেতে দিতে পারল? সেটাই ছিল তার নিজেকে প্রমাণ করার সুযোগ। কে বলেছে তারা যেতে চায়নি? সে তৎক্ষণাৎ তার সুর পাল্টে ফেল। আমার শুধু মনে হয়েছিল যে আমার প্রস্তুতি নেওয়া দরকার। যেহেতু তুমি যাচ্ছ। আমি ঝাং চিয়াং ও লিনার সাথে দৃষ্টি বিনিময় করলাম। তারা সবাই কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন। গভীরতা মোটেই হেলাফেলার বিষয় নয়। মাঝারি স্তরের দানব। এই জাগ্রত ব্যক্তিরা যারা এখনও আনুষ্ঠানিকভাবে অগ্রসর হননি। এর মোকাবিলা করা খুব কঠিন। বলা বাহুল্য শেষ পর্যায়ের প্রথম ক্রমের। এতে কারো মৃত্যু হতে পারে। যদি আপনি যেতে না চান, তুমি বাইরে থেকে আমাদের জন্য অপেক্ষা করতে পারো। ওয়াং হাও তাদের মুখের ভাব লক্ষ্য করল। কিছুটা অধৈর্য। যাই হোক, ইউমেং আর আমি যথেষ্ট। আমি এটাই বোঝাতে চেয়েছিলাম। যেন সে আর বাই ইউমেং আগে থেকেই প্রেমিক প্রেমিকা। বাই ইউমেং ভ্রুকুটি করল। কিন্তু সে কিছুই বলল না। ঝাং কিয়াং দাঁতে দাঁত চেপে ধরল। এগিয়ে যান, সাহসীদেরই ভাগ্য সহায় হয়। লিনাও সম্মতিসূচক মাথা নাড়ল। বাই ইউমেংকে অনুসরণ করলে যেকোনো ঝামেলা এড়ানো যাবে। ঝাও কুনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু দলের সবাই চলে গেছে। সে কাউকে পেছনে ফেলে যাওয়ার সাহস করেনি। কঠিন পরিস্থিতি মেনে নিয়ে অনুসরণ করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এরপর 5 জন দিক পরিবর্তন করল। সমভূমির আরও গভীরে হেঁটে যাওয়া। প্রশিক্ষণ মাঠের বাইরে। পর্যবেক্ষণ কক্ষে 1 ডজনেরও বেশি বিশাল স্ক্রিন রয়েছে। প্রতিটি দলের অবস্থা রিয়েল টাইমে দেখানো হয়। প্রতিটি স্ক্রিনে 1 সেট ডেটা থাকে। দলের তালিকা সহ। ঐশ্বরিক বৃক্ষ দ্বারা নিহত দানবের বর্তমান সংখ্যা। তবে সেগুলো সাধারণত লুকিয়ে রাখা হয়। প্রশিক্ষণের মাঝামাঝি সময়ে কেবল বিষয়টি স্পষ্ট হবে। লি চেমিং প্রায় 15 মিনিট ধরে একটি স্ক্রিনের সামনে দাঁড়িয়েছিলেন। উপরের সংখ্যাগুলোর দিকে উদ্বিগ্নভাবে তাকিয়ে। তার ক্লাস থেকে 30 জনেরও বেশি ছাত্র প্রশিক্ষণ ক্ষেত্রে প্রবেশ করল। তাকে পরিস্থিতির উপর নজর রাখতে হবে। খেয়াল রাখবেন যেন কেউ আহত না হয়। শিক্ষক লি, আপনার ক্লাসের বাই ইউমেং সত্যি অসাধারণ। চশমা পরা একজন পুরুষ শিক্ষক ঝুঁকে পড়লেন। সুরটা ছিল ব্যঙ্গাত্মক। সেন্সিং মানে 67%। মাত্র 2 ঘন্টা হয়েছে। আমার ধারণা আজ বিকেলে আমি প্রথম স্তরে পৌঁছাতে পারব। এই বছর তোমার ক্লাস। সে সত্যিই সবার নজরে আছে। লি চেমিং হাসলেন, বাচ্চারা ভালোই করছিল। শিক্ষক হিসেবে আমিও উপকৃত হয়েছি। তাই না? চশমা পরা শিক্ষকটি স্তরের প্রতিভা নিয়ে বিদ্রুপ করেই চললেন। ঐশ্বরিক অনুগ্রহের 90 পয়েন্ট। হোলি লাইট থিওলজিক্যাল সেমিনারিতে ভর্তি। বাহ, কি উজ্জ্বল ভবিষ্যৎ। তোমার ক্লাসের ওয়াং হাও খারাপ না। সেন্সিং মানের 42%। এক প্রতিভা। অলিম্পাস থিওলজিক্যাল সেমিনারিও সহজগম্য হওয়া উচিত। যাই হোক, চশমা পরা শিক্ষকটি প্রসঙ্গ পরিবর্তন করলেন। তোমার ক্লাসের প্রাচ্য পুরাণ বিভাগের ছাত্রটির নাম চেন ফান। হ্যাঁ, সেও ভেতরে গেল। ভেতরে ঢুকতে ঢুকতে লি চেংমিংয়ের মুখের ভাব সামান্য বদলে গেল। এক এক করে চশমা পরা শিক্ষক মাথা নাড়লেন। শিক্ষক লি অসম্মতিতে জিভ দিয়ে টুক শব্দ করলেন। আপনাকে সমালোচনা করার জন্য নয়। তোমার তাকে ভেতরে ঢুকতে দেওয়া উচিত হয়নি। প্রাচ্য দেবমণ্ডলীর পথ বহু আগেই বিলুপ্ত হয়েছে। তিনি 300 বছর আগে মারা গিয়েছিলেন। সে এখন কোন পথ ধরছে? এটার সাথে মৃত্যুকে বরণ করার পার্থক্য কি? লি চেমিং ভ্রুকুটি করলেন। তার নাগরিক অধিকার আছে। প্রশিক্ষণ মাঠ তাকে প্রত্যাখ্যান করতে পারে না। নাগরিকত্বই নাগরিকত্ব। বাস্তবতাই বাস্তবতা। চশমা পরা শিক্ষকটি তার চশমাটা ঠেলে উপরে তুললেন। ঐশ্বরিক অনুগ্রহ ব্যবস্থার সমর্থন ছাড়া একজন ব্যক্তি তারা সবচেয়ে সাধারণ ঐশ্বরিক মন্ত্রগুলোও ব্যবহার করতে পারে না। ভিতরে আপনি কি করতে পারেন? দানবদের কাছে খাবার পৌঁছে দেওয়া। আমি প্রশিক্ষণ মাঠের দানগুলোর কথা শুনেছি। তখন তাদের অনেককে পূর্ব দিক থেকে ধরে আনা হয়েছিল। তিনি প্রাচ্যের শিল্পকর্মের আবার প্রতি বিশেষভাবে সংবেদনশীল। সে ভিতরে গেল। ওই দানগুলো রক্তের গন্ধ পাওয়া হাঙ্গরের মতো প্রতিক্রিয়া দেখাবে। ওরা ঝাঁপিয়ে পড়লে সহজেই কেউ মারা যেতে পারে। চশমা পরা শিক্ষকটি ইচ্ছাকৃতভাবে মানব জীবন শব্দটির উপর জোর দিয়েছিলেন। লি চেমিংয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি ঠিক কি বলতে চাইছো? আমি শুধু আপনাকে মনে করিয়ে দিচ্ছি। চশমা পরা শিক্ষকটি হেসে বললেন, শুধু খুশি থেকো না গি। বাই ইউমেংয়ের গ্রেড। ফিরে তাকাতেই তার এক ছাত্র প্রশিক্ষণ মাঠে মারা গেল। শিক্ষক হিসেবে এটা আপনাকে মানায় না। লি চেমিং বিস্ফোরিত হতে চলেছিল। মনিটরিং রুমে হঠাৎ একটি বিস্ময়ের ধ্বনি শোনা গেল। আরে বাস, ওই স্ক্রিনটা দেখ। কার এত উচ্চ সংবেদনশীলতা আছে? 70%-এর বেশি। বাই ইউমেং নয়। বাই ইউমেং মাত্র 67%।
এটা অন্য একজন ব্যক্তি 70%, 72% এখনো বাড়ছে। এ আবার কে? একটা শুনে লি চেনমিং হঠাৎ ঘুরে তাকাল। যেদিক থেকে বিস্ময়সূচক শব্দটি এসেছিল সেদিকে একদল লোক পর্দার সামনে জড়ো হয়েছিল। সবাই বিস্ফারিত চোখে তাকিয়ে রইল। স্ক্রিনের ডেটাগুলো পাগলের মতো লাফাচ্ছে। নাম চেন ফান, দেব ব্যবস্থা, প্রাচ্যের দেববৃক্ষ। 74% নিহত শনাক্ত, বর্তমানে 67 জন বেঁচে আছে। চেন ফ্যান কিভাবে সে হতে পারে? শিক্ষিকা জিনের মুখের হাসিটা জমে গেল। লিচেনমিমো হতবাক হয়ে গিয়েছিলেন। সে জোরে জোরে চোখ কচলাতে লাগল। আমি নিশ্চিত যে আমি এটা ভুল পড়িনি। স্ক্রিনে স্পষ্টভাবে চেন ফান লেখা ছিল। পূর্ব দেবমণ্ডলীর ঐশ্বরিক বৃক্ষটির আকর্ষণ 74%, বা ইউমেং এর চেয়ে লম্বা। এটা অসম্ভব। চশমা পরা শিক্ষকটি প্রথম ডেকে উঠলেন। প্রাচ্যের দেবমণ্ডলীতে ঐশ্বরিক অনুগ্রহের কোনো ব্যবস্থা নেই। একটি ঐশ্বরিক বৃক্ষের প্রতিক্রিয়া কি হতে পারে? যন্ত্রটি কি বিকল হয়ে যাচ্ছে? মনিটরিং রুমের টেকনিশিয়ানরা দ্রুত পরীক্ষা করে দেখলেন। কিন্তু সমস্ত ডেটা রিয়েল টাইমে সিঙ্ক্রোনাইজ করা হয়। কোনো অস্বাভাবিকতা নেই। যন্ত্রটি ভালো আছে। টেকনিশিয়ানরা নিশ্চিত করেছেন। তার মানে সে প্রতারণা করছিল। চশমা পরা শিক্ষক দৃঢ়ভাবে বললেন, ঐশ্বরিক অনুগ্রহ ছাড়া একজন অকেজো ব্যক্তি। আমি কি করে চুপ থাকতে পারি? লি চেনমিং ঠান্ডা গলায় তাকে বাধা দিল। তুমি নিজের চোখে তাকে প্রতারণা করতে দেখেছ। প্রমাণ ছাড়া মনগড়া কথা বলবেন না। চশমা পরা শিক্ষকটি দম আটকে ফেললেন। তার মুখ প্রথমে ফ্যাকাশে এবং পরে লাল হয়ে গেল। কিন্তু তার স্বরে তখনও কিছুটা তিক্ততার আভাস ছিল। সম্ভবত এটি এমন কোনো ত্রুটি যা শনাক্ত করা যায়নি। শিক্ষক লি এখনই বেশি খুশি হবেন না। অন্যরাও তার মনোভাবের প্রতিধ্বনি করেছেন। কেউই এটা সত্যি বলে বিশ্বাস করে না। লি চেনমিং তা উপেক্ষা করল এবং স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। আমার হৃদস্পন্দন 74%। চেন ফান ভেতরে ঠিক কি করেছিল? প্রশিক্ষণ মাঠের গভীরে। চেন ফ্যান জানত না। বাইরের পর্যবেক্ষণ কক্ষে তুমুল হট্টগোল চলছিল। সে অন্য জগতের এক মধ্যম পর্যায়ের দানবের সঙ্গে লড়াইয়ে লিপ্ত ছিল। এটি একটি তেলাপিয়া মাছ। এটি রোমন্থনকারী নেকড়ের চেয়ে 3 গুণ বড় ছিল। তার সারা শরীর জুড়ে ইস্পাতের সূচের মতো হাড়ের কাটা। বিস্তাতগুলো শীতলভাবে ঝকমক করে উঠল। তার গতি, শক্তি এবং প্রতিরক্ষা। তারা সবাই পরিধির দানবদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। চেন ফান মারাত্মকভাবে মার খেয়েছিল। কাঠের লাঠিগুলোর মধ্যে 3টি ভেঙে গেল। সে যে 3টি কাঠের লাঠি মেরেছিল সেগুলো মাঝপথে ভেঙে গিয়েছিল। তারা অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য মাটি থেকে কেবল পাথর ও হাড় কুড়িয়ে নিতে পারত। সৌভাগ্যবশত সে গুয়ান ইউয়ের কাছ থেকে কোনো যুদ্ধ কৌশল শেখেনি। হত্যার উদ্দেশ্যে একটি ছুরি আছে। আপনি কি গ্রহণ করছেন তা কোনো ব্যাপার না। এমনকি একটি ডালও। সে ছুরির শক্তিও প্রয়োগ করতে পারে। কুঠার হাড়ের বাঘ ঝাঁপিয়ে পড়ল। হাতের এমন এক আঘাত যা বাতাস চিরে দেয়। চেন ফ্যান একপাশে সরে গেল। সে তুলে নেওয়া একটা বিশাল পাঁজরের হাড় ধরে রেখেছিল। সে তার ঘাড়ে সজোরে ছুরি চালালো। নক্ষত্রের আলোর ঝলকানি। পাঁজরের হাড়গুলো বাঘটির গলা বিদ্ধ করেছিল। কালো রক্ত বেরিয়ে আসছে। বাঘটা তার কোমর ফুলিয়ে কানে তালা লাগিয়ে দেওয়ার মতো গর্জন করে উঠল। উন্মত্ত সংগ্রাম। লেজের ঝাপটা। চেন ফ্যান ছিটকে পড়ল। চেন ফ্যান মাটিতে কয়েকবার গড়াক দিখেল। সারা শরীরে অসহ্য যন্ত্রণা। কিন্তু আমি দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালাম। বাঘটির সংগ্রাম ক্রমশ দুর্বল হয়ে পড়ল। অবশেষে মাটিতে লুটিয়ে পড়ল। দেহের পচন। সাদা আলোর একটি রেখা ভেসে বেরিয়ে এল। সেটা চেন ফ্যানের কপালে মিলিয়ে গেল। পচা হাড়গুলোকে হত্যা করা। 10টি ধূপের মালা গ্রহণ করুন। বর্তমানে 87টি স্থানে ধূপের স্টক রয়েছে। গ্রিন ড্রাগন ক্রিসেন্ট ব্লেডটি মোতায়েন করার পর এর পরিচালনার সফলতার হার 15%। চেন ফ্যান হাঁপাতে হাঁপাতে শ্বাস নিল। ক্ষতবিক্ষত। কিন্তু চোখগুলো ভীতিকরভাবে উজ্জ্বল ছিল। 87টি স্তম্ভ 7 দিনের মিশনের চূড়ান্ত লক্ষ্যের আরও এক ধাপ কাছাকাছি নিয়ে গেছে। তদুপরি তরবারি চালনায় তার দক্ষতা 15% বৃদ্ধি পেয়েছে। সে পরিষ্কারভাবে অনুভব করতে পারছিল। ছুরি সম্পর্কে আমার ধারণা আরও গভীর হয়েছে। কিন্তু তা যথেষ্ট নয়। সে আরও গভীরে তাকাল। সেখানকার কুয়াশা আরও ঘন ছিল। শক্তিশালী চাপ। কয়েকটি বিশাল কালো ছায়াকে আবছাভাবে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল। প্রথম র্যাঙ্কের মধ্যবর্তী পর্যায়ে। এমনকি শেষ পর্যায়ে টিয়ার এক মনস্টাররাও তাদের মেরে ফেলেছিল। ধূপ দ্রুত জ্বলে। চালিয়ে যান। চেন ফ্যান সববাগে ফেলে দেওয়া কয়েকটি হাত তুলে নিল। আমি সবচেয়ে সোজাটিকে আমার অস্ত্র হিসেবে বেছে নিলাম। আরও গভীরে হাঁটতে থাকুন। তারা বেশি দূরে যায়নি। সে হঠাৎ থেমে গেল। সামনের ধূসর কুয়াশা থেকে পথশুদ্ধ ভেসে এল। দানব নাই। চেন ফ্যান হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। ধূসর কুয়াশার দিকে সতর্কভাবে নজর রাখছে। কয়েক সেকেন্ড পর কুয়াশার মধ্য থেকে 5টি অবজব বেরিয়ে এল। বা ইউমেং সামনে হাঁটছিল। সাদা কাপড়গুলোতে কিছুটা ধুলোর দাগ লেগেছিল। কিন্তু তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক ছিল। ওয়াং হাও তার পিছনে পিছনে গেল। তাকে দেখতে ভালো লাগছিল না। একটি পুরনো ভালুক নিয়ে কাজ করতে গিয়ে সে প্রায় গন্ডগোল করেই ফেলেছিল। বা ইউমেং আমাকে একবার বাঁচিয়েছিল। মুখ হারানো। ঝাং কিয়াং, লিনা, ঝাওকুন। যারা একেবারে শেষে ছিলেন তারাও বেশ ক্লান্ত ছিলেন। ধূসর কুয়াশার মধ্যে 6 জনের সাক্ষাৎ হয়। একই সাথে সে হতবাক হয়ে গেল। চেন ফান ও বাই ইউমেং প্রথমে কথা বললেন। তার কণ্ঠস্বরে স্পষ্টতই বিস্ময় ছিল। সে এখানে তার সাথে দেখা হয়ে যাবে আশা করেনি। আরও অপ্রত্যাশিতভাবে চেন ফান তখনও জীবিত ছিল। এবং তারা বেশ ভালোই করছে বলে মনে হচ্ছে। ওয়াং হাও এর মুখ তৎক্ষণাৎ কুৎসিত হয়ে গেল। সে চেন ফ্যানকে আপাদমস্তক দেখল। আমি দেখলাম যে বাচ্চাটার সারা শরীর আঘাতে ক্ষতবিক্ষত। পোশাকটিতে বেশ কয়েকটি ছেঁড়া দাগ ছিল। কিন্তু তার চোখগুলো খুব উজ্জ্বল। বাইরে থাকার সময়ের চেয়ে আমার শক্তি ও মনোবল এখন অনেক ভালো। আপনি কিভাবে ভেতরে ঢুকলেন? ওয়াং হাও হঠাৎ বলে উঠল। ওরা কি বলেনি যে তোমার ট্রেনিং গ্রাউন্ডে ঢোকার অনুমতি নেই? আমি ভেতরে আসছি। চেন ফ্যান ব্যাখ্যা করতে খুব অলসতা করছিল। ওয়াং হাও দাঁতে দাঁত চেপে ধরল। আমার হৃদয়ে সেই জ্বলন্ত ক্রোধ আবার জেগে উঠল। সে প্রথমে ভেবেছিল চেন ফ্যানকে বাইরে আটকে দেওয়া হবে। তাহলে সে প্রশিক্ষণ মাঠে নিরাপদে দানবদের পরাস্ত করতে পারবে। বাইরে যাওয়ার পর বা ইউমেং তাকে ইতিমধ্যেই ভুলে গেছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে এই অকর্মণ্যটা সত্যি সত্যি আমাদের পিছু পিছু ভেতরে চলে এসেছে। এবং তারা এলাকাটির গভীরে অনুপ্রবেশ করেছিল। বা ইউমেং নামের এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন। বা ইউমেং 2 সেকেন্ড নীরব রইল। হঠাৎ জিজ্ঞেস করল সে আমাদের সাথে আসতে চায় কিনা। এই কথাগুলো বলা মাত্রই সবাই হতবাক হয়ে গিয়েছিল। ওয়াং হাওই প্রথম বিস্ফোরিত হল। ইউমেং, তুমি কি পাগল হয়ে গেছো? তিনি প্রাচ্যের দেবমণ্ডলীর জন্য এক অপচ। আমাদের সাথে যোগ দিলে তা কেবল আমাদের পিছিয়েই দেবে। বা ইউমেং তাকে উপেক্ষা করল। চেন ফ্যানের দিকে তাকিয়ে। ভিতরে খুব বিপজ্জনক। একজন ব্যক্তি সহজেই সমস্যায় পড়তে পারে। ধন্যবাদ, কোনো প্রয়োজন নেই। চেন ফ্যান অত্যন্ত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলেন। বা ইউমেং তার ঠোঁট কামড়াল।
আপনি আর কি বলতে চান? চেন ফান ইতিমধ্যে ঘুরে ধূসর বাড়িটার ভেতরে ঢুকে গিয়েছিল। ওটা আবার কি? ওয়াং হাউস প্যাট। ইউমেং, ওর আচরণটা দেখো। ভালো উদ্দেশ্যকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। তাকে পাত্তা দিও না। বা ইউমেং নীরব রইল। যেদিকে তাকাতেই চেন ফ্যান অদৃশ্য হয়ে গেল। জটিল অভিব্যক্তি। ওয়াং হাও সবকিছু দেখেছিল। আমার হৃদয়ের আগুন আরো উজ্জ্বল হয়ে জ্বলে উঠল। মিউ, এই অকর্মণ্য লোকটাকে পুরোপুরি ধ্বংস করার জন্য তাকে একটা সুযোগ খুঁজে বের করতেই হবে। এর ফলে বাই ইউমেংয়ের আশা শেষ হয়ে গেল। তাহলে এই নারী তার হয়ে যাবে। চলো যাই বলে বাই ইউমেং তার দৃষ্টি সরিয়ে নিল। চলো অপর দিকে যাই। দলটি এগিয়ে চল। কিন্তু পরিবেশটা স্পষ্টতই বদলে গিয়েছিল। ওয়াং হাওয়ের মুখটা বিষণ্ণ ছিল। সে পুরো পথটা কথা বলেনি। দানব মারার ক্ষেত্রে সে অত্যন্ত নির্মম। এটা অনেকটা মনের ক্ষোভ প্রকাশ করার মতো। ঝাং কিয়াং ও লিনা একে অপরের দিকে তাকালো। কেউ কোনো শব্দ করার সাহস করেনি। বাই ইউমেং সামনে হাঁটছিল। শান্ত অভিব্যক্তি। কিন্তু তার চোখের গভীরে এক অবর্ণনীয় অনুভূতির আভাস ছিল। চেন ফান তার পেছনের দলটিকে উপেক্ষা করল। ধূসর অঞ্চলের আরো গভীরে প্রবেশ করুন। কুয়াশা আরো ঘন হচ্ছে। দৃশ্যমানতা 10 মিটারের কম। দৈত্যটার গর্জন চারিদিক থেকে আসছিল। ক্রমবর্ধমান ঘন। সে তার হাতে হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। তার ভ্রুদ্বয়ের মাঝে ছুরির আঘাত হানার অভিপ্রায় জেগে উঠছিল। সামনের ধূসর কুয়াশা থেকে একটি বিশাল কালো ছায়া বেরিয়ে এল। হাততরি বাঘের চেয়ে 3 গুণ বড়। একটা তীব্র আষ্টে দুর্গন্ধ ভেসে এল। চেন ফ্যান থমকে দাঁড়াল। গভীর শ্বাস নিন। কুয়াশার মধ্য থেকে বেরিয়ে এসো ছায়া। ওটা একটা বিশাল অজগর ছিল। এর পুরো শরীর কুচকুচে কালো আশে ঢাকা ছিল। এর মাথায় একটিমাত্র শিং আছে। চোখ চেন দুটি লাল আলো। রেট্রো পাইথন এলিট লেভেল। প্রথম পর্যায়ের শেষ ভাগ। এটি এমন একটি অভিজাত দানবের বর্ণনা যা প্রচুর পরিমাণে ধূপের নৈবেদ্য গ্রহণ করার পর বিকশিত হয়। শরীরে ধূপের অত্যধিক মাত্রা। একটি সিস্টেম প্রম্পট ভেসে উঠল। চেন ফ্যান বিশাল অজগরটির দিকে তাকালো। হৃদস্পন্দন। শেষ পর্যায়ের প্রথম স্তরের সাধকটি তার চেয়ে পুরো 2 স্তর বেশি শক্তিশালী ছিল। কিন্তু ধূপের পরিমাণ অত্যন্ত বেশি। তাকে হত্যা করলে আমি কি পরিমাণ ধূপের নৈবেদ্য পাবো? 50টি স্ট্র্যান্ড, 100টি স্ট্র্যান্ড। চেন ফান তার ফাটা ঠোঁট চাটল। সে সবকিছু বাজি রেখেছিল এবং বেপরোয়াভাবে কাজ করেছিল। এটা কোনো ঝাঁপিয়ে পড়া ছিল না, বরং ছিল এক চরম পরাজয়। বিশাল সাপটির দেহ মাটিতে একটি গভীর খাত তৈরি করেছিল। এটি কানে তালা লাগানো গর্জন করে ঝাঁপিয়ে পড়ল। ওই লাল আলোর মতো চোখগুলো। নিষ্ঠুরতা ও ক্ষুধায় পরিপূর্ণ। চেন ফান পিছু হটেনি। সে তার হাতে হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। তার ভ্রুদ্বয়ের মাঝে সবুজ ড্রাগন অর্ধচন্দ্রাকার তলোয়ারের অভিপ্রায় ঘুরপাক খাচ্ছিল। হাতগুলো থেকে একটি নীলচে আলো বিচ্ছুরিত হল। আগের চেয়ে উজ্জ্বল। 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 7 ইঞ্চি। তরবারির উদ্দেশ্য চরমভাবে সুদৃঢ় হয়েছিল। এমনকি হাড়ের উপরিভাগেও অস্পষ্ট নকশা দেখা গিয়েছিল। ছুরির ধারে ঢেউয়ের মতো। হাড় পচানো অজগরটা তার সামনে ছুটে এল। রক্তলাল মুখ। তার বিস্তার বের করে। এটি প্রায় আধা মিটার লম্বা। একটা বিশ্রী আষ্টে দুর্গন্ধ আমার দিকে ভেসে এল। চেন ফ্যান সরাসরি তার মুখোমুখি হওয়া এটাতে একপাশে ঘুরে গেল। হাত পরিষ্কার। সাপটির শরীরের পাশে চিরে দেওয়া হলো। এটা যেন ইস্পাতের পাতে আঘাত করার মতো। প্রচণ্ড প্রত্যাঘাত বলটি হাত থেকে হাতের তালুতে সঞ্চারিত হয়েছিল। বাঘের মুখে অসারতা। ব্যথায় কাতর বাঘের হাড়ের অজগর। লেজের ঘূর্ণি। খুব দ্রুত। চেন ফ্যান সরে যাওয়ার সময় পায়নি। শুধুমাত্র হাত দিয়েই বাধা দেওয়া যায়। ধুম। সে ছিটকে পড়ল। এটা মাটিতে কয়েকবার গড়াগড়ি খেল। একটি বিশাল পাথরে ধাক্কা খাওয়ার পরেই এটি থেমেছিল। বুকে টান ও ব্যথা। গলায় মিষ্টি স্বাদ। তার মুখের কোণ থেকে রক্ত গড়িয়ে পড়ল। পৃথিবীর শেষ ড্যাঙ্ক। এটা অবশ্যই ভিন্ন। চেন ফান পাথরটিতে ভর দিয়ে উঠে দাঁড়াল। সে তার মুখের কোণ থেকে রক্ত মুছে ফেল। রেট্রো পাইথনটি তাকে দম ফেলারও সুযোগ দেয়নি। বিশাল দেহটা আবার গড়িয়ে পড়ল। এবার সে শিক্ষা পেল। এটা সরাসরি কামড়। পরিবর্তে তারা একে অপরকে জড়িয়ে ধরল। সাপের আক্রমণের সবচেয়ে মারাত্মক পদ্ধতি হলো পেঁচিয়ে ধরা। একবার জড়িয়ে পড়লে অজগরের শক্তি দিয়ে 3 সেকেন্ডের মধ্যে চেন ফ্যানের হাত গুঁড়ো হয়ে যাবে। চেন ফ্যান চোখ শুরু করল। আমার মনে দ্রুত হিসাব নিকাশ। সরাসরি সংঘর্ষে জেতা সম্ভব নয়। গতিও ততটা ভালো নয়। এর একমাত্র সুবিধা হলো এর তরবারি চালানোর উদ্দেশ্য। সবুজ ড্রাগন ক্রিসেন্ট। তরবারি চালানোর মূল বিষয় পাশবিক শক্তি নয়। যে মুহূর্তে ব্লেডটা বের করা হলো, কোনো ফেরত নেই। তুমি তো মরবে না। এমনকি যদি আমি মারাও যাই। এই ধরনের কাজের জন্য শক্তি সঞ্চয় করতে হয়। চেন ফান পিছু হটতে শুরু করল। পিছু হটতে থাকুন। দূরত্ব বাড়ান। অজগরটা ধরে ফেল। সাপটির দেহ মাটিতে এঁকেবেঁকে চলছিল। অত্যন্ত দ্রুত। 10 মিটার, 8 মিটার, 5 মিটার। এই মুহূর্তে চেন ফান হঠাৎ করে থেমে গেল। তারা পিছু হটার পরিবর্তে এগিয়ে গেল। পুরো মানুষটা যেন ধনুক থেকে ছোড়া একটি তীর ছিল। কুঠার হাড়ের অজগরের দিকে ধেয়ে যাও। তার হাতের হাতটি উঁচুতে তোলা ছিল। উপরে নীল আলোটা হঠাৎ তীব্র হয়ে উঠল। 7 ইঞ্চি থেকে 1 ফুট পর্যন্ত। সেটা তরবারির সাধারণ অভিপ্রায় ছিল না। এটা ঘটেছিল তার উন্নত তরবারি অভিপ্রায়কে চূড়ান্ত সীমায় নিয়ে যাওয়ার পর। তরবারির শক্তির এক কণা ঘনীভূত হল। যদিও এটি মাত্র 1 ফুট লম্বা। কিন্তু এর তীক্ষ্ণতা সাধারণ আক্রমণের চেয়ে অনেক বেশি। কুঠার হাড়ের অজগরটি বিপদ আঁচ করতে পেরেছিল। এড়াতে চান। কিন্তু তার শরীরটা অনেক লম্বা ছিল। অতিরিক্ত জড়তা। অনেক দেরি হয়ে গিয়েছিল। চেন ফান দ্রুত সাপটির মাথার নিচে ছুটে গেল। হাতগুলো উপর থেকে নিচ পর্যন্ত বিভক্ত করা হয়েছিল। নক্ষত্রের আলো একটি বৃত্তচাপ আঁকল। পেটে একটি সুনির্দিষ্ট আঘাত। অজগরের আশের সবচেয়ে পাতলা অংশ হলো এর নিচের চোয়াল। ছট করে আঁশগুলো ভেঙে চুরমার হয়ে গেল। সাপের মাংসে হাড় গভীরভাবে গেঁথে আছে। কালো রক্ত বেরিয়ে এল। এটা চেন ফ্যানের সারা মুখে ছিটকে পড়ল। বাঘের হাড়ের অজগরটা করুণ হিসিস শব্দ করে উঠল। উন্মত্তের মতো মোচড়াতে মোচড়াতে। লেজের ঝাপটা। চেন ফ্যান আবার ছিটকে পড়ল। কিন্তু এবার চেন ফ্যান হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। ছেড়ে দেয়নি। সাপের মাংসের মধ্যে হাড়গুলো ঘুরপাক খাচ্ছিল। ব্লেডটি ক্রমাগত নির্গত হতে থাকে। পেটটি ভেতর থেকে কাটুন। অজগরটির ছটফটানি ক্রমশ দুর্বল হয়ে পড়ল। অবশেষে বিশাল সাপের দেহটা মাটিতে আছড়ে পড়ল। ধুলোর মেঘ উড়ে উঠল। দেহটি পচতে শুরু করল। কালো ছাই ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার শুধু এক ফালি সাদা আলো ভেসে বেরিয়ে আসেনি। বরং এটি ছিল মুঠোর আকারের একটি আলোর গোলক। চকচকে সাদা। এটি বাতাসে একবার পাক খেল। সেটা চেন ফ্যানের কপালে মিলিয়ে গেল। অভিজাত ইনগুইনাল পাইথনকে বধ করা। ধূপের নৈবেদ্য গ্রহণ করুন 136টে। বর্তমান ধূপের মজুদ 223টি কাঠি।
সবুজ ড্রাগন ক্রিসেন্ট ব্লেড শিক্ষানবিদ স্তর 20% দক্ষতা। হোস্টের যুদ্ধশক্তি ভেদের ঘটনা শনাক্ত করা হয়েছে। পুনর্মূল্যায়ন চলছে। মূল্যায়ন সম্পন্ন হয়েছে। বি ড্যাঙ্ক অ্যাওয়াকেনার। চেন ফ্যান মাটিতে ধপ করে বসে পড়ল। হাঁপানো। আমার সারা শরীর এমনভাবে ব্যথা করছে যেন ভেঙে পড়ছে। পোশাকগুলো এমনভাবে ছিঁড়ে গিয়েছিল যে চেনার উপায় ছিল না। তার শরীরে অন্তত 7-8টি ক্ষত ছিল। কিন্তু আমার মাথায় যে তাগিদটা ছিল, এতে সে হেসে উঠল। বি ড্যাঙ্ক অ্যাওয়াকেনার। তিনিই সেই ব্যক্তি হয়ে উঠলেন যিনি পরীক্ষা থেকে আজকের এই পর্যায়ে এসেছেন। একদিনেরও কম সময় অতিবাহিত হয়েছে। এই বিশ্বের মানদণ্ড অনুসারে জাগরণ অনুষ্ঠানের পর 3 দিনের মধ্যে পরবর্তী স্তরে উন্নীত হতে পারাটাই চমৎকার বলে বিবেচিত হয়। 2 দিনের মধ্যে যুগান্তকারী সাফল্য অর্জন করা একজন প্রতিভাবানের চিহ্ন। একদিনে যুগান্তকারী সাফল্য। সে কারো কথা ভাবতে পারছিল না। বাই ইউমিংয়ের এস লেভেলের প্রতিভায় 90 পয়েন্টের ঐশ্বরিক অনুগ্রহ রয়েছে। আজও যুগান্তকারী সাফল্যের কোনো নিশ্চয়তা নেই। আর সে ছিল এক অকর্মণ্য ব্যক্তি যাকে সবাই উপহাস করত। তিনি তরবারির সারমর্ম উপলব্ধি করলেন। মাত্র 20% হয়েই তারা প্রথম স্তরে পৌঁছে গেছে। চেন ফ্যান চোখ বন্ধ করল। আমার ভ্রুদ্বয়ের মাঝের পরিবর্তনগুলো অনুভব করছি। সায়ান ব্লেডের ছায়াটা আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট ছিল। যদিও এটি এখনো ক্ষীণ, কিন্তু এর থেকে নির্গত আভা আরও বেশি হিমশীতল ছিল। সিস্টেম থেকে তাকে দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমা দেবমণ্ডলীর জাগ্রত সত্তারা প্রথম স্তরে উন্নীত হতে হলে আপনাকে 100% ঐশ্বরিক জাদু উপলব্ধি অর্জন করতে হবে। তাকে নৈতিকতার মানদণ্ডে মাত্র 20% পৌঁছালেই চলবে। এটাই পার্থক্য। এটা শক্তির পার্থক্য নয়। এটা সিস্টেমগত পার্থক্য। পাশ্চাত্য ধর্মতত্ত্বের পথ ধার করা হয়েছে। ঐশ্বরিক অনুগ্রহের মান যত বেশি ঐশ্বরিক শক্তি ধার করা যায়। কিন্তু এটা সবসময় ধার করে প্রাচ্য ধর্মতন্ত্রের পথ, দেবতাদের প্রদত্ত জগৎকে বোঝা। একবার বুঝে গেলে এটা আপনার হয়ে যাবে। ছুরি বিষয়ে চেন ফ্যানের গান এখন তার প্রশিক্ষণ শুরুর সময়ের চেয়ে অনেক ভালো। প্রশিক্ষণ মাত্রটি অনেক গুণ বেশি গভীর ছিল। তরবারি অভিপ্রায়ের 20%। এটি 100% ঐশ্বরিক জাদু উপলব্ধির সমতুল্য। অন্য কথায়, তার বর্তমান শক্তি তাত্ত্বিকভাবে 100% ঐশ্বরিক জাদু সংবেদনশীলতা সম্পন্ন একজন পাশ্চাত্য জাগরিত ব্যক্তির সমতুল্য। কিন্তু এর প্রকৃত যুদ্ধ ক্ষমতা হয়তো আরও বেশি শক্তিশালী। কারণ ঐশ্বরিক জাদু ধার করা হয়েছিল। এর একটি মধ্যসীমা এবং একটি কুলডাউন রয়েছে। তোমাকে দেবতাদের খেয়াল খুশির কথাও বিবেচনা করতে হবে। তরবারির উদ্দেশ্য ব্যক্তিবিশেষের। আপনার ইচ্ছামতো ব্যবহার করুন। আশ্চর্য হওয়ার কিছু নেই যে পশ্চিমা দেবগোষ্ঠীগুলো প্রাচ্যের দেবগোষ্ঠীগুলোকে দমন করতে চায়। চেন ফ্যান উঠে দাঁড়াল। আমি আমার পেশি ও হাত প্রসারিত করলাম। আঘাতটা বেশ গুরুতর ছিল। কিন্তু আপনি এখনো হাঁটতে পারেন। সে চারিদিকে তাকাল। কুয়াশা ঘন থাকে। দূর থেকে তখনও দানবদের গর্জন শোনা যাচ্ছিল। কিন্তু তার এটা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই। প্রথম পর্যায়ে প্রবেশ করুন। তারপর হত্যা করুন। প্রাথমিক পর্যায়ের দানব। আমি প্রায় কোনো অন্তর্দৃষ্টিই লাভ করিনি। মাঝারি মানের বা প্রথম স্তরের কিছু দিতে পারেন, কিন্তু সংখ্যায় বেশি নয়। শেষ পর্যায়ে টিয়ার 1 গিয়ার বেশ ভালো সুবিধা দিতে পারে। কিন্তু এটা খুবই বিপজ্জনক। এইমাত্র হাড় পচানো অজগরটাকে মারাটাই জীবনমরণের লড়াই ছিল। আরও একটি। সে ভেবেছিল তাকে এখানেই মরতে হবে। আগে বাইরে গিয়ে নিজের আঘাতগুলো সারিয়ে তুলুন। এবার যা শিখলাম তা নিয়ে আলোচনা করা যাক। চেন ফ্যান ঘুরে প্রস্থান পথের দিকে হাঁটতে লাগল। সে কয়েক পা এগিয়ে থেমে গেল। ধূসর কুয়াশার গভীরতার দিকে ফিরে তাকালাম। সেখানে আরও শক্তিশালী দানব আছে। দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রম এবং তার চেয়েও উচ্চতর। তারা নিশ্চয়ই সেগুলোর ভেতরে আরও বেশি ধূপের নৈবেদ্য জমা করেছিল। যখন আমি আরেকটু শক্তিশালী হব, ফিরে এসে ভালোভাবে লড়াই করো। চেন ফ্যান তার দৃষ্টি ফিরিয়ে নিল। প্রস্থানের দিকে এগিয়ে যান। অপরদিকে বাই ইউমিংয়ের দল প্রাণপণ লড়াই করছিল। তারা প্রশিক্ষণ মাঠের আরেকটি এলাকায় প্রবেশ করেছে। এখানকার দানগুলো বাইরের এলাকার দানগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী। অধিকাংশই টিয়ার 1 এর মধ্যবর্তী পর্যায়ে রয়েছে। বাই ইউমিং একেবারে সামনে দাঁড়িয়েছিল। উভয় হাত থেকে অবিরাম পবিত্র আলোর জাদু নির্গত হচ্ছিল। লাইট সেবার, লাইট শিল্ড, লাইট বাইন্ডিং। সে ইচ্ছামতো সব ধরনের ঐশ্বরিক জাদু ব্যবহার করতে পারে। সহযোগিতাটি ছিল নির্বিঘ্ন। তার দিব্যজ্ঞান 96% পৌঁছেছে। প্রথম মহাক্লেশ অতিক্রম করতে আর মাত্র 4% দূরে। আরও কয়েকটি। বাই ইউমিং দাঁতে দাঁত চেপে ধরল। তার কপালে ঘামের ফোঁটা দেখা দিল। তারা 2 ঘন্টারও বেশি সময় ধরে তীব্র গতিতে একটানা লড়াই করেছিল। তার শারীরিক পরিশ্রম খুব বড়, কিন্তু সেই যুগান্তকারী সাফল্যের সুযোগটি খুব কাছেই রয়েছে। ওয়াং হাও পিছনে পিছনে গেল। ফ্যাকাশে মুখ। পবিত্র বৃক্ষটির সাথে তার সংযোগ ছিল মাত্র 73%। যুগান্তকারী সাফল্যের জন্য এখনও অনেক পথ বাকি। তাছাড়া তার শারীরিক শক্তিও প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল। যদিও অলিম্পাসের বজ্রবৃক্ষের প্রবল আক্রমণ শক্তি রয়েছে, কিন্তু এর ব্যবহারও বেশি। সে এখন প্রতিবারই বজ্রপাত ঘটায়। আমার হাত অসাড় হয়ে গেছে। ঝাং কিয়াং এবং লিনার অবস্থা আরও খারাপ ছিল। ঐশ্বরিক বৃক্ষটির সংবেদনশীলতা এইমাত্র 50% অতিক্রম করেছে। আমি এতটাই ক্লান্ত যে প্রায় ভেঙে পড়ব। ঝাও কুন সবচেয়ে দুর্বল। ঐশ্বরিক বৃক্ষটির সংবেদনশীলতা মাত্র 32%। মূলত আমি নেতৃত্ব দেওয়ার জন্য আমার সতীর্থদের উপর নির্ভর করি। বাই ইউমেং, তুমি আগে একটু বিশ্রাম নাও না কেন? ঝাং কিয়াং হাঁপাতে হাঁপাতে বলল। সবাই প্রায় ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে। বাই ইউমেং মাথা নাড়ল। আর একটু বেশি। আর একটু ধৈর্য ধরুন। সে সামনের দিকে ইশারা করল। সেখানে বেশ কয়েকটি পুরনো দিনের ভালুক আছে। মিডল আর্থুর ড্যাঙ্ক। তাদেরকে হত্যা করাই যথেষ্ট হওয়া উচিত। ওয়াং হাওয়ের মুখের ভাব বদলে গেল। পালকযুক্ত রেট্রো ভালুকটির আক্রমণ শক্তি অত্যন্ত প্রবল। আমাদের বর্তমান পরিস্থিতি। তুমি পেছন থেকে দেখো। আমি একা এসেছি। বাই ইউমেং তাকে বাধা দিল। সামনে এগিয়ে যান। ওয়াং হাও মুখ খুল। কথা বলতে অক্ষম। সে দেখাতে চেয়েছিল, কিন্তু আমার শরীর আর সইতে পারছিল না। সে একাই বাই ইউমেংকে দেখতে পারছিল। ওই রেট্রো ভালুকগুলোর দিকে হেঁটে যাচ্ছি। 3টি রেট্রো ভাল্লুক। প্রতিটি আমাদের আগে দেখা পুরনো বাঘগুলোর চেয়ে আকারে এক ধাপ বড় ছিল। তার সারা শরীরের পেশি 20 দাঁত বাইরের দিকে ফেরানো। তারা বাই ইউমেংকে দেখেছিল। সেটা তৎক্ষণাৎ গর্জন করে তেড়ে এল। বাই ইউমেং গভীর শ্বাস নিল। আপনার বুকের সামনে হাত দুটি আড়াআড়ি করে রাখুন। তার হাতের তালু থেকে এক ঝলমলে সাদা আলো বিচ্ছুরিত হল। এটি পবিত্র আলো দেবমণ্ডলীর একটি উচ্চস্তরের ঐশ্বরিক মন্ত্র। পবিত্র আলো ক্রস স্ল্যাশ। একে উন্মোচন করতে অত্যন্ত উচ্চস্তরের ঐশ্বরিক জাদুকরী উপলব্ধি প্রয়োজন। সে এখনও প্রথম স্তরে পৌঁছায়নি। যুক্তিগতভাবে এটি ব্যবহারযোগ্য হওয়া উচিত নয়। কিন্তু বাই ইউমেংয়ের প্রতিভা ছিল অত্যন্ত প্রবল। ঐশ্বরিক অনুগ্রহের 90 পয়েন্ট। তার ঐশ্বরিক জাদুকরী উপলব্ধি তার সমসাময়িকদের চেয়ে অনেক বেশি ছিল। সাদা আলো ঘনীভূত হয়ে একটি ক্রুশ আকৃতি ধারণ করেছে।
প্রচণ্ডভাবে আঘাত করো। প্রথম ভালুকটির বুকে গুলি লেগেছিল। বিস্ফোরিত হয়ে একটি রক্তাক্ত গর্ত তৈরি হল। সে চিৎকার করে মাটিতে পড়ে গেল। দ্বিতীয়টি ঝাঁপিয়ে পড়ল। বাই ইউমেং পাশ কাটিয়ে সরে গেল। আরেকটি ক্রস স্ল্যাশ। তৃতীয়জন পাশ থেকে আক্রমণ করল। বাই ইউমেং ঘুরে দাঁড়ানোর সময় পায়নি। শুধুমাত্র আলোর ঢালটি ধরে রাখতে সক্ষম। ব্যাং লাইট শিল্ড। প্রচণ্ড শক্তিতে সে কয়েক পা পিছিয়ে গেল। তৃতীয় রেট্রো ভালুকটির আক্রমণও প্রতিহত করা হয়েছিল। বাই ইউমেং নিজেকে সামলে নিল। দাঁতে দাঁত চেপে। আবার হাত জড়ো হল। এবার বাই গুয়াং। আলোটা আগের চেয়ে বেশি উজ্জ্বল ছিল। সে বুঝতে পারল যে সীমাটা শিথিল হয়ে আসছে। ক্রস স্ল্যাশ। আবার সজোরে আঘাত করো। এবারের শক্তি দ্বিগুণ। দ্বিতীয় ও তৃতীয় রেট্রো বেয়ারগুলো একই সাথে আক্রান্ত হয়েছিল। মাটিতে পড়ে যাওয়া এবং উঠতে না পারা। তিনটি রেট্রো ভালুকের মৃতদেহগুলো পচতে শুরু করল। তিনটি সাদা আলো ভেসে উঠল। সেটা বাই ইউমেংয়ের ভ্রুর আড়ালে মিলিয়ে গেল। ঐশ্বরিক অন্তর্দৃষ্টি 100%। যুগান্তকারী সাফল্য। প্রথম স্তরের জাগরণকারী। বাই ইউমেংয়ের দেহ পবিত্র শ্বেত আলোর এক স্তরে আবৃত ছিল। উষ্ণ এবং বিশুদ্ধ। সে অনুভব করতে পারছিল পবিত্র আলোর দেবমণ্ডলীর সাথে আমার সংযোগ আরও গভীর হয়েছে। আরও ঐশ্বরিক শক্তি ধার করা যেতে পারে। ব্যবহারযোগ্য ঐশ্বরিক মন্ত্রের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বাই ইউমেং অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেল। তার মুখে ক্লান্ত হাসি ফুটে উঠল। ওয়াং হাও এবং অন্যরা দৌড়ে গেল। ইউমেং, তুমি সাফল্য পেয়ে গেছো। ওয়াং হাওয়ের চোখ উজ্জ্বল হয়ে উঠল। বাই ইউমেং মাথা নাড়ল। দারুণ উত্তেজনায় ওয়াং হাওয়ের মুখ লাল হয়ে উঠল। আজকের এটাই কি প্রথম সাফল্য? আমি জানতাম তুমি এটা করতে পারবে। সে তার হাত বাড়িয়ে দিল। আমি বাই ইউমেংয়ের হাত ধরতে চেয়েছিলাম। বাই ইউমেংয়ের অভিব্যক্তি ঠান্ডা হয়ে গেল। এক ধাপ পিছিয়ে যান। তার দৃষ্টি ছুরির মতো তার সারা শরীরে ঘুরে গেল। তার চোখের ভাবভঙ্গি ছিল অত্যন্ত স্পষ্ট। আমাকে স্পর্শ করো না। ওয়াং হাওয়ের হাতটা মাঝ আকাশে জমে গেল। সে লজ্জিতভাবে তা ফিরিয়ে নিল। আমি বড্ড বেশি খুশি। সে শুকনো হাসি হেসে ব্যাখ্যা করল। বাই ইউমেং তাকে উপেক্ষা করল। ঘুরে প্রস্থান পথের দিকে হাঁটুন। চলো, বাইরে যাওয়ার সময় হয়েছে। ওয়াং হাও তার চলে যাওয়া অবজেক্টির দিকে তাকিয়ে রইল। তার মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। বরং জায়গাটা ছিল ঠান্ডা আর স্যাঁতসেঁতে। আমি তোমাকে এভাবেই চাটবো, শালা। ওরা আমাকে ওগুলো ছুতেও দেবে না। আজ হোক বা কাল হোক, আমি তোমাকে আমার সামনে নতজানু করাবই। প্রশিক্ষণ মাঠের বাইরে। চত্বরটিতে ইতিমধ্যেই বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছেন। প্রথম যে কয়েকটি দল উঠে এসেছিল সেগুলো সবই তুলনামূলকভাবে দুর্বল ছিল। তাদের ঐশ্বরিক বৃক্ষ অনুভূতি বেশিরভাগ ক্ষেত্রে মাত্র 30% থেকে 40%। কোনমতে 5 স্তর। ওহ, মাত্র 35%। আমি কখন প্রথম স্তরে উন্নীত হতে পারব? দলীয় প্রতিযোগিতাও 3 দিনের মধ্যে এটি শুরু হয়েছিল। সর্বনিম্ন মানদণ্ড হল প্রথম স্তরের জাগ্রত সত্তা। আমার ভয় হচ্ছে আমি হয়তো বাঁচব না। হতাশ হবেন না, এখনো 3 দিন বাকি আছে। সামান্য চেষ্টা করলেই এটা সম্ভব হওয়া উচিত। তুমি কি জানো 3 দিনে এটি 35% থেকে 100% এ পৌঁছে গেছে। আপনি কি এই 100 জনকে নিয়ে স্বপ্ন দেখছেন? ছাত্রছাত্রীরা ছোট ছোট দলে আলোচনা করছিল। পরিবেশটা কিছুটা থমথমে ছিল। আজ বেশিরভাগ মানুষই সাফল্য অর্জন করতে পারেনি। এমনকি সেই দিব্যবৃক্ষের উপলব্ধিও খুব একটা বাড়েনি। প্রশিক্ষণ মাঠের ডানবেরা দিব্যবৃক্ষের সঙ্গে সংযোগ আরও গভীর করতে পারে। তবে এর প্রভাব ব্যক্তিভেদে ভিন্ন হয়। ভালো প্রতিভা সম্পন্নরা একটিমাত্র শত্রুকে হত্যা করেই বেশ কয়েকটি ঘর এগিয়ে যেতে পারে। যাদের প্রতিভা কম তারা 10টি হত্যা করার পরেও হয়তো একটি লেভেলও অর্জন করতে পারবে না। এটাই পার্থক্য। বাই ইউমেংয়ের দল বাদ পড়েছে। কেউ একজন চিৎকার করে উঠল। সকলের দৃষ্টি ছিল পাথরের ফটকটির দিকে। বাই ইউমেং ঘূর্ণি থেকে বেরিয়ে এলেন। বরফের মতো সাদা সাদা পোশাক, লম্বা প্রবাহিত চুল। যদিও আমি কিছুটা ক্লান্ত ছিলাম, কিন্তু তার মেজাজ অসাধারণ। ওয়াং হাও, ঝাং কিয়াং, লিনা এবং ঝাও কুন, তারা চারজনই খুব ক্লান্ত ছিল। বাই ইউমেং কেমন? এটা কি বাধা অতিক্রম করেছে? একজন শিক্ষক এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন। বাই ইউমেং মাথা নাড়ল। দর্শকরা তুমুল হট্টগোল শুরু করল। আজ তো মাত্র প্রথম দিন। এসো ড্যাঙ্কের প্রতিভা মানেই এসো ড্যাঙ্কের প্রতিভা। মাত্র একদিনে পরবর্তী স্তরে উন্নীত হন। আমাদের ক্লাসে যারা সি বা ডি গ্রেড পেয়েছিল। আমার ভয় হচ্ছে 1 সপ্তাহ কঠিন হবে। বিগত 30 বছরে ব্লু টাউন ঘুম থেকে ওঠার প্রথম দিনেই আমি বাধা অতিক্রম করেছিলাম। মনে হচ্ছে সেই একমাত্র। হ্যাঁ, ঠিকই বলেছেন, শেষটা 30 বছর আগে হয়েছিল। ওটার নাম জান কি ছিল? পরবর্তীতে তিনি হোলি লাইট থিওলজিক্যাল সেমিনারিতে যান। শিক্ষকেরা সবাই তাদের অভিনন্দন জানাতে জড়ো হলেন। বাই ইউমেং, অভিনন্দন। প্রথম দিনেই প্রথম স্তরে উত্তীর্ণ হওয়া। এক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। মনে হচ্ছে হোলি লাইট থিওলজিক্যাল সেমিনারিতে আমার জায়গাটা নিশ্চিত। বাই ইউমেং বিনয়ের সাথে মাথা নেড়ে ধন্যবাদ জানাল। শান্ত অভিব্যক্তি, খুব বেশি আনন্দ নয়। ওয়াং হাও ভালো। ঐশ্বরিক বৃক্ষটি 73% এ শনাক্ত করা হয়েছে। একজন শিক্ষক ওয়াং হাওয়ের দিকে তাকালেন। এই গতিতে আমি আগামীকাল লেভেল 1 ভেদ করতে পারব। ওয়াং হাও জোর করে হাসল। কিন্তু আমার অস্বস্তি হচ্ছিল। 73% মানে কি? বাই ইউমেং ইতিমধ্যেই 100%। সে কারো পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছাতে পারছিল না। ঝাং কিয়াং 58%, লিনা 57%, ঝাও কুন 35% শিক্ষক সংখ্যা বলে চলেছেন। ওরা সবাই বেশ ভালো, বেশিরভাগ মানুষের চেয়েও ভালো। আপনার দল শহরের সেরা 5-এ জায়গা করে নেওয়ার সম্পূর্ণ সক্ষমতা রয়েছে। ঝাং কিয়াং ও লিনা হাসলেন। ঝাও কুনও স্বস্তির নিঃশ্বাস ফেল। যদিও সে দলের সবচেয়ে দুর্বল ছিল, কিন্তু 35% খুব একটা লজ্জার বিষয় নয়। লি চেনমিং পাশে দাঁড়িয়েছিল। এই তথ্যগুলো শোনা। আমি খুব খুশি। বাই ইউমেংয়ের এই সাফল্য তার প্রত্যাশার মধ্যেই ছিল। কিন্তু ওয়াং হাও 73%, ঝাং কিয়াং 58%, এগুলো সত্যিই প্রত্যাশা ছাড়িয়ে গেছে। এই দলগত প্রতিযোগিতায় আমরা একটি ভালো র্যাঙ্কিং অর্জন করতে পারব। তার মনে তখনও একজন ছিল। চেন ফ্যান এখনো মুক্তি পায়নি। লি চেনমিং পাথরের ফটকটির দিকে তাকাল। কিছু উদ্বেগ। চেন ফান একাই ভেতরে গেল। কোনো সতীর্থ নেই, কোনো চিকিৎসা নেই। তাদের কাছে ভালো অস্ত্র ছিল না। যদিও পর্যবেক্ষণ কক্ষে দেখা যাচ্ছিল সে তখনও জীবিত ছিল। কিন্তু ভিতরে কি ঘটেছিল তাকে জানে? শিক্ষক লি, আপনার ক্লাসে কি এখনো এমন কোনো ছাত্র বা ছাত্রী আছে যে এখনো বাইরে আসেনি? একজন শিক্ষক এলেন। সুরটা ছিল ঠাট্টার। ওটাই প্রাচ্যের পৌরাণিক কাহিনী নিয়ে লেখাটা। লি চেনমিং মাথা নাড়ল। চিফ, একা একা ঢুকতে হচ্ছে। তুমি যে বেঁচে ফিরে এসেছো এটাই যথেষ্ট। শিক্ষক মাথা নাড়লেন। আমার মতে তোমার তাকে শুরুতেই থামানো উচিত ছিল। কেন বিপদ ডেকে আনবেন? লি চেনমিং কোনো জবাব দিল না।
পাথরের গেটটির দিকে তাকিয়ে থাকুন। আরও প্রায় 10 মিনিট কেটে গেল। পাথরের ফটকের ঘূর্ণিতে একটি ঢেউ দেখা দিল। ধীরে ধীরে লোকজন বেরিয়ে আসতে লাগল। তারা সবাই অন্য দলের শিক্ষার্থী। যাদের উপস্থিতি টের পাওয়া গিয়েছিল তাদের বেশিরভাগেরই বয়স ছিল 30 থেকে 40-এর মধ্যে। লি চেমিংয়ের মনটা ক্রমশ ভারাক্রান্ত হয়ে উঠল। চেন ফ্যানের সাথে কি সত্যিই কিছু ঘটে থাকতে পারে? ঠিক তখনই পাথরের ফটকটা আবার কেঁপে উঠল। ঘূর্ণি থেকে একটি আকৃতি বেরিয়ে এল। স্কুলের ইউনিফর্মটি ছিন্নভিন্ন ছিল, ক্ষতবিক্ষত। তার মুখে কালো রক্তের দাগ ছিল, কিন্তু তার পিঠ সোজা ছিল। উজ্জ্বল চোখ। চেন ফান ও লি চেমিংয়ের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তাড়াতাড়ি তার সাথে দেখা করতে যাও। চেন ফান, তুমি ঠিক আছো তো? চেন ফ্যান মাথা নাড়লেন। ঠিক আছে শিক্ষক লি। তোমার শরীর ক্ষতবিক্ষত। লি চেমিং তার ছিন্নভিন্ন পোশাকের দিকে তাকাল। তোমার জন্য আমার খুব খারাপ লাগছে। উপরিভাগের আঘাত নিয়ে চিন্তার কিছু নেই। লি চেমিং স্বস্তির নিঃশ্বাস ফেল। আমি ভেতরে তার পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। কিন্তু কথা বলার আগেই একটি মতবিরোধ সুসামঞ্জস্যপূর্ণ ধ্বনি বেজে উঠল। এখনো জীবিত। ওয়াং হাও হেঁটে এগিয়ে গেল। চেন ফ্যানকে ভালোভাবে পরখ করে দেখা হলো। তার চোখে ছিল অবজ্ঞা। একজন ভিতরে গেল। বেঁচে বেরিয়ে আসতে সক্ষম হওয়া। তুমি বেঁচে আছো, এটাই তোমার সৌভাগ্য। চেন ফ্যান তাকে উপেক্ষা করল। ওয়াং হাও তার ব্যঙ্গাত্মক মন্তব্য চালিয়ে গেল। প্রাচ্যের মহান ঈশ্বর সম্পর্কে কি বলবেন? তোমার পবিত্র গাছটি কতটা অনুভব করেছিল? 10% বা 5%? ঝ্যাং কিয়াং এবং লিনা হেসেছিল। হাও ভাই, ওভাবে বলবেন না। সর্বোপরি তারাই হলেন প্রাচ্যের দেবমণ্ডলীর একমাত্র প্রতিনিধি। আমাকে একটু মুখ দেখাও। হয়তো তাদের 20% আছে। হা 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 হা। বাই ইউমেং বেশি দূরে দাঁড়িয়ে ছিল না। চেন ফ্যানের এলোমেলো চেহারার দিকে তাকিয়ে তার ঠোঁট নড়ে উঠল। সে গিয়ে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে চেয়েছিল, কিন্তু তখন তার মনে হলো যে এখন গেলে চেন ফান আরও বেশি বিব্রত হবে। ওয়াং হাও ও তার দল পরিস্থিতির উপর নজর রাখছে। যদি সে যায় তারা অবশ্যই আরও বেশি উত্তেজিত হবে। তাই সে দূর থেকে শুধু দেখছিল। জটিল অভিব্যক্তি। ঠিক আছে ঠিক আছে। লি চেমিং ভ্রুকুটি করলেন। চলুন আমরা সবাই কম কথা বলি। সে চেন ফ্যানের দিকে ফিরে বলল, চলো যাই গু। প্রথমে ডেটা নিবন্ধন করুন। যতই হোক না কেন, অন্তত এটা একটা সাফল্য। চেন ফ্যান মাথা নাড়লেন। লি চেমিংকে অনুসরণ করে নিবন্ধন অফিসের দিকে। চত্বরটির কিনারা বরাবর নিবন্ধন ডেস্কের একটি সারি রয়েছে। প্রত্যেক ছাত্র বেরিয়ে আসার পর প্রত্যেককে পবিত্র বৃক্ষটির সংবেদী কাগজটি এখানে নিবন্ধন করতে হবে। রেজিস্ট্রেশন টেবিলে একটি ছোট পরীক্ষার কাপ আছে। এর উপর হাত রাখলে ডেটা প্রদর্শন করা যায়। চেন ফান লাইনের একদম পেছনে ছিল। আমার সামনে তখনও কয়েকজন নিবন্ধন করছিলেন। ঐশ্বরিক বৃক্ষের প্রতি ঝাং ওয়েইয়ের প্রতিক্রিয়া 37%। ঐশ্বরিক বৃক্ষটির প্রতি লিকিয়াংয়ের প্রতিক্রিয়া ছিল 29%। ঝাও শুয়ের ঐশ্বরিক বৃক্ষের অনুভূতি 41%। তথ্যগুলো এক এক করে জানানো হয়েছিল। 30 থেকে 40-এর মধ্যে সবাই। এবার চেন ফ্যানের পালা ছিল। আমাদের অলখে ওয়াং হাও আমাদের অনুসরণ করছিল, একপাশে দাঁড়িয়ে উত্তেজনা দেখার অপেক্ষায়। ঝাং কিয়াং, লিনা এবং ঝাও কোনো উপস্থিত আছেন। বাই ইউমেং এক মুহূর্তের জন্য ইতস্তত করলেন। তারাও চলে এলেন। লি চেমিং চেন ফ্যানের পাশে দাঁড়িয়েছিলেন। আমি একটু উদ্বিগ্ন। যদিও তিনি আশা করেছিলেন চেন ফান ভালো ফল করবে, কিন্তু বিবেক তাকে বলল, প্রাচ্যের দেবমণ্ডলীর এক জাগরণকারী। 20% বা 30% পেলে ভালো হবে। যদিও ঐশ্বরিক বৃক্ষটি পূর্বে এর 74% অনুভব করেছিল। লি চেমিং তখনও পুরোপুরি নিশ্চিত ছিল না। প্রথমত একটি ত্রুটি ছিল। এটার উপর আপনার হাত রাখুন। রেজিস্ট্রার ছিলেন একজন তরুণী শিক্ষিকা। সে কিছুটা করুণার দৃষ্টিতে চেন ফ্যানের দিকে তাকালো। স্পষ্টতই তিনি চেন ফ্যানের ব্যাপারটাও জানতেন। চেন ফ্যান টেস্ট কাপের উপর তার হাত রাখল। কাপটির উপরিভাগে একটি ক্ষীণ নীলচে আলো জ্বলে উঠল। কয়েক সেকেন্ড পরেই সংখ্যাগুলো ভেসে উঠল। ঐশ্বরিক বৃক্ষ সংবেদন স্তর 100%। বি ব্যাংক অ্যাওয়াকেনার। পুরো জায়গাটা নিস্তব্ধ ছিল। মৃত্যু নিস্তব্ধতা। সবাই বিস্ফারিত চোখের সংখ্যাগুলো সারির দিকে তাকিয়ে রইল। আমার মনে হচ্ছিল আমি ভুল দেখছি। 100%? এটা কিভাবে সম্ভব? ওয়াং হাও সর্বপ্রথম প্রতিক্রিয়া দেখাল। তার কণ্ঠস্বরের সুর বদলে গিয়েছিল। এটা অসম্ভব। রেজিস্ট্রারও হতবাক হয়ে গিয়েছিলেন। সে চোখ কচলাতে লাগল। আমি নিশ্চিত যে আমি এটা ভুল পড়িনি। এটা আসলেই 100%। তদুপরি প্রদর্শিত স্তরটি একজন প্রথম স্তরের জাগরিত সত্তার। চত্বরটিতে চরম বিশৃঙ্খলা দেখা দিল। অবিশ্বাস্য, সে তো প্রথম স্তরের জাগ্রত রাজ্যেও পৌঁছে গেছে। এটা কিভাবে সম্ভব? তিনি কি প্রাচ্যের পৌরাণিক কাহিনীর চরিত্র নন? প্রাচ্যের দেবমণ্ডলীয় প্রথম স্তরে উন্নীত হতে পারে। কোনো ঐশ্বরিক বা মানবিক ব্যবস্থা নেই কি? আমি কি স্বপ্ন দেখছি? বা ইউমেং উপরের দিকে তাকালো। তার সুন্দর চোখ দুটি বিস্ময়ে ভরে গিয়েছিল। সে চেন ফ্যানের চলে যাওয়া অবজেক্টটির দিকে তাকিয়ে রইল। ঠোঁট সামান্য কেঁপে উঠল। আজ সে তার সর্বস্ব দিয়ে দিয়েছে। একেবারে শেষ মুহূর্তে সে পরবর্তী স্তরে উন্নীত হতে পেরেছিল। চেন ফ্যান সেই অকর্মণ্য যাকে সবাই উপহাস করত। সে এটা ভেবেছিল, যারা সবসময় শুরুর লাইনে আটকে থাকবে। তিনি আসলে বাধাটা ভেঙে দিয়েছেন। এবং সময়ের দিকে তাকান। সম্ভবত তার থেকেও আগে। বা ইউমেংসের অন্তরে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। হতবাক ও অবিশ্বাস্য। তার মধ্যে এক ধরনের হতাশার আভাসও ছিল, যা তিনি স্বীকার করতে নারাজ ছিলেন। সে নিশ্চয়ই প্রতারণা করেছে। ওয়াং হাওয়ের কণ্ঠস্বর ছিল সবচেয়ে জোরালো। তার মুখটা টকটকে লাল হয়ে গেল। চেন ফ্যানের নাকের দিকে আঙুল তুলে অভিশাপ দিয়ে, প্রাচ্যের দেবমণ্ডলীর একজন অকেজো ব্যক্তি কিভাবে কেউ প্রথম মহাক্লেশ অতিক্রম করতে পারে? এটা সম্পূর্ণ অযৌক্তিক। লি চেমিং প্রতারণা দেখে ভ্রুকুটি করলেন। ওয়াং হাও, তোমাকে তোমার বক্তব্যের সপক্ষে প্রমাণ দিতে হবে। ওয়াং হাও প্রমাণগুলোকে তাচ্ছিলের চোখে দেখল। শিক্ষক লি, বিষয়টি নিয়ে আপনি নিজে ভেবে দেখুন। প্রাচ্যের দেবমণ্ডলীতে ঐশ্বরিক অনুগ্রহের কোনো ব্যবস্থা নেই। এমনকি ঐশ্বরিক জাদু ব্যবহার করা যায় না। তিনি কিভাবে সাফল্য অর্জন করলেন? সে নিশ্চয়ই প্রশিক্ষণ মাঠে আছে। কি কি অসৎ পদ্ধতি ব্যবহার করা হয়েছিল? লি চেমিংয়ের মুখ কালো হয়ে গেল। ওয়াং হাও, সাবধানতার সাথে কথা বলুন। আমার কথায় কি ভুল আছে? কথা বলতে বলতে ওয়াং হাও ক্রমশ উত্তেজিত হয়ে উঠছিল। আমি সত্যি বলছি। এমন একজন ব্যক্তি যার ঐশ্বরিক কৃপাও নেই, একদিনে প্রথম স্তরে উন্নীত হওয়া, এটা প্রতারণা না হলে আর কি? আশেপাশের ছাত্রছাত্রীরাও বিষয়টি নিয়ে আলোচনা করতে শুরু করল। কথাটা যুক্তিসঙ্গত। প্রাচ্যের দেবমণ্ডলী কিভাবে প্রথম স্তরে উন্নীত হতে পারে? হ্যাঁ, পাচ্ছবিতে কি এমনটা বলা ছিল না? প্রাচ্যের দেবমণ্ডলী 300 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। কোনো সম্পূর্ণ চাষাবাদ ব্যবস্থা নেই। তাহলে সে ওই 100% পেল কোথা থেকে? হয়তো এটা সত্যিই প্রতারণা ছিল। বেশ কয়েকজন শিক্ষকও এসেছিলেন।
পুরুষ শিক্ষকদের মধ্যে একজন যিনি চশমা পরতেন। এই সেই লোক যে কিছুক্ষণ আগে মনিটরিং রুমে ব্যঙ্গ করছিল। তার নাম ঝো হাই। সে তার চশমাটা উপরে ঠেলে দিল। শিক্ষক লি গম্ভীর স্বরে, আমার মনে হয় ওয়াং হাও যা বলেছে তা যুক্তিযুক্ত। প্রাচ্যের দেবমণ্ডলীর পরিস্থিতি সম্পর্কে আমরা সকলেই বেশ অবগত। এই ফলাফলটি হওয়া উচিত ছিল না। এই ছাত্রটি নকল করার দায় অভিযুক্ত। লি চেনমিং এর মুখ ছাই হয়ে গেল। শিক্ষক ঝো, আপনি এটা দিয়ে কি বোঝাতে চাইছেন? এর দ্বারা আমি কিছু বোঝাতে চাই না। ঝো হাই কাজ ঝাঁকালেন। আমি মনে করি এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা প্রয়োজন। যদি এটা সত্যিই প্রতারণা হয়ে থাকে, এটা শুধু অন্য ছাত্রদের প্রতি অন্যায্য নয়, এটি ধর্মতান্ত্রিক জোটের নিয়মাবলীর প্রতিও এক ধরনের অবজ্ঞা, অযোগ্যতা। ওয়াং হাও সুযোগ বুঝে চিৎকার করে উঠল, প্রতারণাকারী অংশগ্রহণকারীরা দলীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য নন। ওকে এখান থেকে বের করে দাও। থফসি এত অকেজো সাজার ভান করছে কেন? ওয়াং হাও এর সাঙ্গপাঙ্গরাও এই হট্টগোলে যোগ দিল। অবশেষে বাই ইউমেং আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এগিয়ে গেল। সে ওয়াং হাও এর দিকে শীতল দৃষ্টিতে তাকালো। যথেষ্ট হয়েছে। ওয়াং হাও হতবাক হয়ে গেল। ইউমেং এবং চেন ফান কি প্রতারণা করেছিল? এটা তোমার উপর নির্ভর করে না। বাই ইউমেংয়ের কণ্ঠস্বর শীতল ছিল। প্রমাণ ছাড়া মনটা কথা বলবেন না। ওয়াং হাও এর মুখ খুব কুৎসিত হয়ে গেল। ইউমেং, ওর হয়ে কথা বলো। আমি তার পক্ষ নিচ্ছি না। আমি সত্যি বলছি। বাই ইউমেং শান্তভাবে বলল, প্রথা অনুযায়ী যেকোনো জাগ্রত ব্যক্তির অর্জন সুরক্ষিত থাকে। কোনো তদন্তের অনুমতি নেই। এলোমেলোভাবে প্রশ্ন করা। তুমি শুধু প্রতারণার ভিত্তিহীন অভিযোগ করছো। এটা নিজেই বেআইনি। ওয়াং হাও মুঠি পাকালো। সাদা আঙুলের গাঁট। বাই ইউমেং আসলে জনসমক্ষে চেন ফ্যানের পক্ষ নিয়েছিলেন। ন্যায্যতা নিয়ে কথা বলে লাভ কি? ন্যায্যতার বাজে কথা। সে ওই অকর্মাটাকে রক্ষা করছে। ওয়াং হাও এর ঈর্ষা ও ক্রোধ প্রায় উপচে পড়ছিল। কিন্তু সে বাই ইউমেং এর উপর রাগ করার সাহস করেনি। সে কেবল দাঁতে দাঁত চেপে নিজের রাগ দমন করতে পারল। আচ্ছা, আমি বলবো না। সে তাচ্ছিলের হাসি হেসে বলল, তাহলে প্রশিক্ষণ মাঠের লোকেরাই তদন্ত করুক গো। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই ভিডের বাইরে থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল। কি হয়েছে? ভিডটা আপনি পথ করে দেওয়ার জন্য সরে গেল। হর্নে এগিয়ে গেল। কালো পোশাকগুলো বাতাসে উঠছিল। তাকে দেখতে ভালো লাগছিল না। প্রশিক্ষণ মাঠের দায়িত্বে থাকা ব্যক্তি হিসেবে সে সবচেয়ে বেশি ঘৃণা করে ঝামেলা। প্রধান প্রশিক্ষক ওয়াং হাওকে দেখে মনে হচ্ছিল তিনি যেন একজন ত্রাণকর্তাকে দেখেছেন। তাদের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে দ্রুত 3 পা ফেলে হর্নের দিকে ছুটে গেল। সুরটা এতটাই শ্রদ্ধাপূর্ণ ছিল যে তা প্রায় তোষামুদে পর্যায়ে চলে গিয়েছিল। প্রধান প্রশিক্ষক, আমরা প্রশিক্ষণ মাঠে একজনকে প্রতারণা করতে দেখেছি। সিং ভ্রুকুটি করল। প্রতারণা? এটা নিশ্চয়ই প্রতারণা। ওয়াং হাও চেন ফ্যানের দিকে ইশারা করল। ইনি হলেন প্রাচ্যের দেবমণ্ডলীর চেন ফান। তিনি আসলে জাগ্রত ব্যক্তিদের সম্পর্কে কিছু তথ্য নথিভুক্ত করেছিলেন। এটা কিভাবে সম্ভব? প্রাচ্যের দেবমণ্ডলীতে ঐশ্বরিক অনুগ্রহের কোনো ব্যবস্থা নেই। এমনকি ঐশ্বরিক জাদু ব্যবহার করা যায় না। সে কিভাবে প্রথম স্তর ভেদ করতে পারবে? এটা নিশ্চয়ই প্রতারণা। হর্ন চেন ফ্যানের দিকে তাকালো। তার চোখ বদলে গেল। তার এই ছেলেটির কথা মনে পড়ল। আজ সকালে কেউ একজন চুক্তির শর্তাবলী ব্যবহার করে দরজায় তাকে চাপ দিয়েছে। তাকে ভেতরে ঢুকতে দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। সেই সময় সে ভেবেছিল যে ছেলেটি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আমি আশা করিনি যে আমি শুধু বেঁচেই থাকব না, বরং আরও অনেক কিছু করব। প্রথম স্তরের জাগ্রত ব্যক্তিদেরও নিবন্ধিত করা হয়েছিল। প্রথম স্তরের জাগরণকারী। হর্ন এটি পুনরাবৃত্তি করল। তার কণ্ঠস্বরে স্পষ্টতই অবিশ্বাস ফুটে উঠেছিল। সে হেঁটে বোর্ডিং গেটের দিকে গেল। আমি টেস্ট কাপের তথ্যগুলোর দিকে চোখ বুলালাম। 100% বি ব্যাংক জাগ্রত। তথ্যটি অত্যন্ত স্পষ্ট। কোনো জালিয়াতি নয়। কিন্তু হর্নের মুখ আরও কালো হয়ে উঠল। পূর্ব দেবমণ্ডলীর বি স্তরের জাগ্রত সত্তা সাধারণ যুক্তির পরিপন্থী। 300 বছর ধরে প্রাচ্যে অনুরণন। যদিও ফাংশন সিস্টেমে লোকসংখ্যা কম, কিন্তু এর অস্তিত্ব নেই এমনটা নয়। ওই লোকেরা বর্জোর এর একটি অস্পষ্ট ধারণা পেতে পারে। তারা সবচেয়ে সাধারণ ঐশ্বরিক গাছটিও উন্মোচন করতে পারেনি। প্রথম স্তরে উত্তীর্ণ হওয়ার কথা তো বলাই বাহুল্য। তরুণ হু এন চেন ফ্যানের দিকে তাকাল। আপনি এটা কিভাবে করলেন? চেন ফ্যান তার দিকে তাকাল। সমতল সুর। সাধারণ দানবহত্যা। স্বাভাবিকতা ভাঙা। হর্ন বিদ্রুপ করল। প্রাচ্য দেবমণ্ডলীর পূজা পদ্ধতি 300 বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনার স্বাভাবিক অগ্রগতি কি? সেটা আমার ব্যাপার। চেন ফান বিনয়ীও ছিলেন না, অহংকারীও ছিলেন না। এই কনভেনশনে এর জন্য কোনো বিধান নেই। প্রাচ্য দেবমণ্ডলীর জাগ্রত সত্তারা প্রথম স্তরে উন্নীত হতে পারেন না। হর্নের মুখ আরও কালো হয়ে গেল। এই ছেলেটা তাকে আবার চাপ দেওয়ার জন্য সম্মেলনটিকে ব্যবহার করছে। প্রধান প্রশিক্ষক ওয়াং হাও আগুনে ঘি ঢেলে দিলেন। আমার মনে হয় আমাদের তার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত। হয়তো সে প্রশিক্ষণ মাঠ থেকে কিছু নিষিদ্ধ জিনিস চুরি করেছে। অথবা কি অবৈধ পদ্ধতি ব্যবহার করা হয়েছিল? প্রাচ্যের দেবমণ্ডলীর একজন অকেজো ব্যক্তি। তারা কিভাবে আমাদের 3টি প্রধান দেবগোষ্ঠীর লোকদের চেয়ে শক্তিশালী হতে পারে? হর্ন ওয়াং হাওয়ের দিকে তাকালো। সে কিছুই বলেনি, কিন্তু তার মনে আগে থেকেই একটা পরিকল্পনা ছিল। চেন ফান নামের এই ছেলেটি অবশ্যই সন্দেহজনক। পূর্ব দেবমণ্ডলীর প্রথম স্তরের জাগ্রত সত্তা। 300 বছরে প্রথমবার। যদি সে সত্যি এভাবে পার পেয়ে যায়, খবরটা যদি ছড়িয়ে পড়ে, তাহলে অনুশীলনের মাঠে তারা মুখ দেখাবে কোথায়? এতে প্রধান প্রশিক্ষকের মুখের কি অবস্থা হয়? এই ছেলেটিকে নিয়ে তদন্ত করুন। হর্ন একটি সিদ্ধান্ত নিলেন। আমাদের সত্যটা খুঁজে বের করতেই হবে। সে চেন ফ্যানের দিকে ফিরল। ঠান্ডা চোখ। সত্যি বলতে বাচ্চা, আমাকে আপনার উপর একটি সরেজমিন পরিদর্শন পরিচালনা করতে হবে। চেন ফ্যান তার দিকে তাকাল। কিভাবে পরীক্ষা করতে? হর্ন বাজানো হলো। একজন কর্মী কিছু একটা হাতে নিয়ে দৌড়ে এলেন। ওটা ছিল মানুষের আকৃতির একটি ধাতু পুতুল। 1 ফুট কি 8 মিটার লম্বা। রূপালী সাদা। পৃষ্ঠতলটি ঘনসন্নিবিষ্ট প্রতীকচিহ্ন দ্বারা আবৃত। দামিটির বুকে একটি গোলাকার লক্ষ্যবস্তু রয়েছে। এটি থেকে একটি ক্ষীণ আভা নির্গত হয়। এই ম্যানিকুইনটি দেখে আশেপাশের ছাত্রছাত্রীরা আটকে উঠল। এটি ঐশ্বরিক কৃপার জন্য একটি পরীক্ষামূলক নমুনা। তারা আসলে এটা শাস্তি পরিমাপের জন্য ব্যবহার করত। এবং এটি সর্বোচ্চ স্পেসিফিকেশনের সংস্করণ। এই জিনিসটি এসো ড্যাঙ্ক প্রতিভা শনাক্ত করতে ব্যবহৃত হয় না। সাধারণ পরীক্ষার জন্য এটির একেবারেই প্রয়োজন নেই। প্রধান প্রশিক্ষক হর্ন কি করছেন? এই স্তরের দামি ব্যবহার করে। চলুন প্রাচ্যের কোনো দেবমণ্ডলী থেকে একজন জাগ্রত সত্তাকে পরীক্ষা করা যাক। বা ইউমেংসের মুখের ভাব বদলে গেল। সে এই ধরনের ম্যানিকুইন চিনতে পারল। এটি ধর্মতান্ত্রিক জোট। উচ্চ স্তরের জাগ্রত ব্যক্তিদের শনাক্ত করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। উৎপাদন পরীক্ষার সরঞ্জাম। সাধারণ ডিভাইন গ্রেস টেস্ট কাপ শুধুমাত্র সংবেদনশীলতার মান পরিমাপ করতে পারে। এই দামিটি প্রকৃত যুদ্ধশক্তি পরিমাপ করতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ডামিটির আত্মরক্ষার ক্ষমতা অত্যন্ত বেশি। একজন সাধারণ প্রথম স্তরের জাগ্রত ব্যবহারকারীর পূর্ণ শক্তির আক্রমণ, তারা হয়তো এর উপর কোনো দাগও ফেলতে পারবে না। শুধুমাত্র সেই সব শীর্ষ প্রতিভারা যাদের ঐশ্বরিক কৃপার মান 90 এর বেশি, কেবল তখনই এমন আক্রমণ চালানো সম্ভব যা ডামিটিকে প্রতিক্রিয়া করতে বাধ্য করে। হর্ন এটা বের করে নিল। এটা স্পষ্ট ছিল যে তারা প্রশিক্ষক চেন ফ্যানের জন্য পরিস্থিতি কঠিন করে তোলার চেষ্টা করছিল। বা ইউমেং কথা না বলে পারল না। এই ম্যানিকুইনটির জন্য মানটা কি একটু বেশি উঁচু নয়? চেন ফ্যান সবেমাত্র প্রথম স্তরে উন্নীত হয়েছিল। এই উচ্চ স্তরের হর্ন তার দিকে তাকালো। যেহেতু সে প্রথম স্তরে পৌঁছাতে সক্ষম হয়েছিল, তাহলে এর একটি প্রথম স্তরের ব্যবহারিক প্রযোগ থাকা উচিত। ডামি পরীক্ষাটি যুক্তিসঙ্গত। ওয়াং হাও পাশ থেকে দম্ভ ভরে হাসল। সে অবশ্যই জানত পুতুলটার মানে কি। সাধারণ প্রথম স্তরের জাগ্রত সত্তারা প্রতিক্রিয়াও করতে পারে না। সেই সময় চেন ফান তার সর্বশক্তি দিয়ে আঘাত হানবে। পুতুলটি নিশ্চল রইল। তাতে প্রতারণার বিষয়টি প্রমাণিত হবে। দলীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা তো বলাই বাহুল্য। এমনকি নাগরিক অধিকারও কেড়ে নেওয়া হতে পারে। ঠিক বলেছেন, এটি পরীক্ষা করার জন্য আমাদের একটি ডামি ব্যবহার করা উচিত। উত্তেজনায় ওয়াং হাওয়ের মুখ লাল হয়ে উঠল। খাঁটি সোনা কি অগ্নিপরীক্ষায় অভেদ্য? হে প্রাচ্যের মহান ঈশ্বর, আপনি তো ভয় পাবেন না, তাই না? চেন ফ্যান ম্যানিকুইনটির দিকে তাকালো। ভাবলেশহীন। সে ম্যানিকুইনটির দিকে এগিয়ে গেল। সে হাত বাড়িয়ে সেটা স্পর্শ করল। পৃষ্ঠটি ঠান্ডা এবং শক্ত। রুমগুলোতে পশ্চিমা শিল্পকর্মের শক্তি নিহিত রয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা সত্যিই খুব শক্তিশালী। নিয়মগুলো কি? চেন ফান জিজ্ঞেস করল। বিষয়টা খুবই সহজ, হর্ন বলল। ডামির বুকের উপরের লক্ষ্যবস্তুতে সর্বশক্তি দিয়ে আঘাত করো। ডামিটি আপনার আক্রমণ শক্তির উপর ভিত্তি করে একটি স্কোর দেবে। 7 বা তার বেশি নম্বরকে উত্তীর্ণ বলে গণ্য করা হয়। 7 পয়েন্টের নিচে সে থামল। ঠান্ডা সুর। এটি আপনার শক্তি ও নিবন্ধন প্রমাণ করে। ডেটা অমিল। প্রতারণার অভিযোগে অভিযুক্ত। আমি প্রশিক্ষণ মাঠে নিয়মকানুন মেনে চলব। আপনার ওয়েকেনার স্ট্যাটাস বাতিল করুন। এবং থিওক্রেটিক অ্যালায়েন্সকে রিপোর্ট করা হয়েছিল। আপনাকে জবাবদিহি করতে হবে। পুরো জায়গাটা নিস্তব্ধ ছিল। সবাই চেন ফ্যানের দিকে তাকাচ্ছিল। বা ইউমেংয়ের মতো একজন এস লেভেলের প্রতিভার জন্য 7 পয়েন্ট অনেক বেশি। এটা কঠিন নাও হতে পারে। কিন্তু প্রাচ্যের এক দেবগোষ্ঠীর জন্য, যারা সবেমাত্র প্রথম স্তরে উন্নীত হয়েছে, জাগ্রতদের জন্য এমন একটি কাজ যা সম্পন্ন করা প্রায় অসম্ভব। লি চেনমিংয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। প্রধান প্রশিক্ষকের জন্য নির্ধারিত মানদণ্ডটি অত্যন্ত কঠোর। হাস হর্ন বিদ্রুপ করল। যদি তার সত্যিই ক্ষমতা থাকে, এটা কঠোর মনে হবে না। তাহলে গ্রেট জিয়া রাজ্যের আপনাদের একটা প্রবাদ আছে, অপরাধবোধ, তাই না? পাশ থেকে ওয়াং হাওয়ের তাকে উস্কে দেওয়াটা সম্ভবত এটাই দেখাচ্ছিল যে সে অপরাধবোধে ভুগছিল। অবশ্যই প্রতারকটি অপরাধবোধে ভোগে। বা ইউমেং তার ঠোঁট কামড়ালো। চেন ফ্যানের দিকে তাকিয়ে তার চোখ উদ্বেগে পূর্ণ ছিল। সে কি বলতে চেয়েছিল? কিন্তু আমি জানি না কি বলবো। চেন ফ্যান ঘুরে দাঁড়াল। হর্নের দিকে তাকিয়ে প্রধান প্রশিক্ষক কথা বললেন। শব্দটা জোরালো ছিল না, কিন্তু প্রতিটি শব্দে খুব স্পষ্ট। আমি একটি প্রশ্ন করতে চাই। কেন যদি আমি একের বেশি পাস করি? এটিও উচ্চ স্কোর পেয়েছে। আপনি কি করেন? হর্ন হতবাক হয়ে গেল। এরপর সে তাচ্ছিলের হাসি হাসল। এই উচ্চ স্কোরের পুরো কৃতিত্বই তোমার। আমি মন্তব্য করি বা না করি তাতে আমার কিছু যায় আসে না। চেন ফ্যান বল যে আমি যা জিজ্ঞাসা করেছিলাম তা হলো, যদি আমার ফলাফল আপনার প্রত্যাশার চেয়ে ভালো হয়। আপনি কিভাবে বলেন? হর্নের মুখ কালো হয়ে গেল। এই ছেলেটা আসলেই তাকে চ্যালেঞ্জ করার সাহস দেখিয়েছিল। যদি আপনি 80 বা তার বেশি পয়েন্ট স্কোর করতে পারেন, অথবা শব্দে শব্দে। আমি সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি স্বীকার করছি এ বিষয়ে প্রশ্ন তুলে আমি ভুল করেছিলাম। যদি আমরা ওটাতে আঘাত করতে না পারি, তোমার যা ইচ্ছা তাই করো। চেন ফ্যান বল যে হর্ন 3 সেকেন্ড ধরে তার দিকে তাকিয়েছিল। ধীরে ধীরে মাথা নাড়ুন। চুক্তিটা পাকা। চুক্তিটা পাকা। চেন ফ্যান ঘুরে দাঁড়াল। ম্যানিকুইনের মুখোমুখি। গভীর শ্বাস নিন। চোখ বন্ধ করুন। ব্রুডবয়ের মাঝখানে সবুজ ড্রাগন অর্ধচন্দ্রাকৃতির ব্লেড। এই মুহূর্তে উদ্দেশ্যটা লাগামছাড়া হয়ে পড়ছিল। 20% দক্ষতা। সব ছেড়ে দিন। তোমার কাছে অস্ত্র না থাকলেও চলবে। দেহে তরবারির উদ্দেশ্য। হাতের তালু একটি ছুরি। চেন ফ্যান চোখ খুল। ডান হাত আঙুলগুলো একসাথে করে ছুরির মতো সামনে সজোরে আঘাত করে। নড়াচড়াগুলো খুব ধীর ও মৃদু ছিল। ঠিক সেই তলোয়ারের আঘাতের মতো যা আমি গুয়ান্ডি মন্দিরে অগণিতবার অনুশীলন করেছিলাম। কিন্তু এবার নীলচে আলো উজ্জ্বল হয়ে উঠল। 1 ইঞ্চিও না, 1 ফুটও না। পরিবর্তে পুরো বাহুটা একটা নীলচে আলো আবিত ছিল। আলোটা ছিল প্রচণ্ড ও দাপুটে। অদম্য মনোবল নিয়ে চেন ফ্যানের আঙুল পুতুলটার বুকে সজোরে আঘাত করল। একটি খসকসে ফাটার শব্দ। রূপালী সাদা ধাতব ডামি। বুকের অংশে একটি চেরা দেখা গেল। ফাটলটি বুক থেকে কাঁধ পর্যন্ত বিস্তৃত ছিল। এরপর তা কাঁধ থেকে পেটে ছড়িয়ে পড়ল। তারপর ধুম। ডামিটি বিস্ফোরিত হল। টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রতিটির আলো তৎক্ষণাৎ নিভে গেল। পুরো জায়গাটা ছিল একেবারে নিস্তব্ধ। সবাই হতবাক হয়ে গিয়েছিল। হর্ন সহ। তার চোখ দুটো থালার মতো বড় করে খোলা ছিল। মুখ খোলা। সে একটিও কথা বলতে পারল না। ওই পুতুলটা এস ক্লাস প্রতিবাদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা সেই পরীক্ষার ডামি। ভাঙা। থফসিয়ার এক অযোগ্য সদস্যের এক হাতের আঘাতেই সে চূর্ণবিচূর্ণ হয়ে গেল। চেন ফ্যান তার হাত সরিয়ে নিল। হর্নের দিকে ঘুরে তাকাতে। প্রধান প্রশিক্ষকের কত পয়েন্ট আছে? হর্নের গলা নড়ে উঠল। সে একটিও কথা বলতে পারল না। তার পাশের টেকনিশিয়ানটি কাঁপতে কাঁপতে তথ্যগুলো আবৃত্তি করল। আক্রমণ শক্তি 98 পয়েন্ট। 98 পয়েন্ট, যা পূর্ণ স্কোর থেকে মাত্র 2 পয়েন্ট কম। কিন্তু সবাই জানে, ডামির জন্য সর্বোচ্চ স্কোর হলো 100। ডামিটিকে চূর্ণ করতে সক্ষম। এর মানে চেন ফ্যানের আক্রমণ শক্তি। এটি ডামিটির পরিমাপ সীমা অতিক্রম করেছে। 98 স্কোর হওয়ার একমাত্র কারণ হলো ডামিটি সর্বোচ্চ 98 পর্যন্তই প্রদর্শন করতে পারে। এর চেয়ে বড় সংখ্যাগুলো এখনো দেখানো হয়নি। এটা ভেঙে ফেলা হয়েছিল। প্রকৃত সংখ্যাটি আরও বেশি হতে পারে। বা ইউমেং তার মুখ থাকল। চোখ খোলা। ওয়াং হাওয়ের মুখ কাগজের মতো সাদা হয়ে গিয়েছিল। আমি তো ওটাকে ভুল দেখিনি, তাই না? পুতুলটি ভেঙে গেল। ওই দত্তটা কি? তিনি 98 পয়েন্ট অর্জন করেছেন। 98 পয়েন্ট নয়। ডামির জন্য স্কোর মাত্র 98। তার আসল আক্রমণ শক্তি। এটি ডামিটির পরিমাপ সীমা অতিক্রম করেছে। প্রাচ্যের দেবমণ্ডলীর এক জাগরণকারী আক্রমণ শক্তি এস ক্লাস প্রতিভার মানকেও ছাড়িয়ে যায়। এটা কিভাবে সম্ভব? আলোচনাগুলো জোয়ারের মতো তীব্র হয়ে উঠল। ক্রমশ বড় থেকে বড় হচ্ছে। সবাই ভুলে গিয়েছিল যে তারা কিছুক্ষণ আগেই চেন ফানকে প্রতারণার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছিল।
এখন আমার মনে শুধু একটাই চিন্তা রয়ে গেছে, এই ব্যক্তিটির সাথে ঠিক কি ঘটেছিল। ওয়াং হাও স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখের অভিব্যক্তিটা ছিল অমূল্য। বিস্ময় থেকে অবিশ্বাস, অবিশ্বাস থেকে আতঙ্ক, ভয় থেকে বিকৃতি। তার মুখটা নিংদানো ন্যাকড়ার মতো বিকৃত হয়ে গিয়েছিল। অসম্ভব, সে বিটবিট করে বলল, কর্কশ কণ্ঠস্বর। এটা অসম্ভব। দামিটিকে অবশ্যই ভাঙতে হবে। এটা নিশ্চয়ই একটা ভাঙা পুতুল। সে হঠাৎ মুখ তুলে তাকাল। চেন ফ্যানের দিকে ইশারা করে। কণ্ঠস্বর কেঁপে উঠল। দামিটি ভাঙা। দামিটিকে অবশ্যই ভাঙতে হবে। তার পক্ষে ওই স্কোর করা কোনোভাবেই সম্ভব ছিল না। কেউই তার দিকে মনোযোগ দেয়নি। সবাই তার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে একটা আহাম্মক। দামিটি ভাঙা। ধর্মতন্ত্র দ্বারা নির্মিত সরঞ্জাম। তুমি আমাকে বলেছিলে কিছু একটা সমস্যা হয়েছে, এবং এমনকি যদি এটি ভাঙা হয়, হুবহু এমনটা ঘটাও অসম্ভব। প্রাচ্যের কোনো পৌরাণিক কাহিনীর চরিত্র 98 নম্বর দিক। ওয়াং হাও এটা উপলব্ধি করল। কি বোকার মতো কথাই না বলেছিলাম। তার মুখটা টকটকে লাল হয়ে গেল। কিন্তু সে তবুও জেদ করতে থাকল। আমি তো এটা বিশ্বাস করি না। প্রাচ্যের দেবমণ্ডলীর পক্ষে এমন শক্তি থাকা কোনোভাবেই সম্ভব নয়। চেন ফ্যান তার দিকে তাকালো না। সে হর্নের দিকে তাকিয়ে রইল। প্রধান প্রশিক্ষক কি তার কথা রাখেন? হর্নের মুখটা অত্যন্ত কুৎসিত ছিল। তিনি 40 বছরেরও বেশি সময় বেঁচে ছিলেন। তিনি 20 বছরেরও বেশি সময় ধরে ধর্মতান্ত্রিক জোটের হয়ে কাজ করেছেন। এটা আগে কখনো এতটা খারাপ দেখায়নি। তিনি এইমাত্র প্রতারণার তদন্ত করার অঙ্গীকার করেছেন। এস-ক্লাস টেস্ট দামিটিকে বের করে আনুন। সবার সামনে সে চেন ফ্যানের আসল রূপ ফাঁস করে দেওয়ার কথা বলল। ফলে দামিটি ভেঙে চুরমার হয়ে গেল। স্কোরটি হলো 98। প্রথম স্তরের জাগ্রতদের কথা তো বাদই দিলাম। এমনকি দ্বিতীয় স্তরের একজন স্পিরিট অ্যাওয়াকেনারও হয়তো তা অর্জন করতে পারবে না। এবং তিনি একজন প্রধান প্রশিক্ষক ছিলেন। পশ্চিমা দেবালয়ে একজন মধ্যম স্তরের কর্মকর্তা। প্রাচ্য পৌরাণিক কাহিনী থেকে এক 18 বছর বয়সী ছাত্রের দ্বারা শত শত মানুষের সামনে সে তাকে সজোরে থাপ্পড় মারল। হর্ন তার মুঠি শক্ত করল। সাদা আঙুলের গাঁট। কিন্তু তার মুখে সে জোর করে হাসল, যা দেখতে মুখ বিকৃত করার মতোই লাগছিল। আমি হর্ন, আমার কথা রাখি। সে গভীর শ্বাস নিল। তার দাঁতের ফাঁক দিয়ে শব্দটা চেপে বের হলো। এইমাত্র প্রশ্ন করতে গিয়ে আমি একটা ভুল করে ফেলেছি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি দুঃখিত। কথাটা $1000 মতো ভারী মনে হলো। আশেপাশে সবাই তা শুনতে পাচ্ছিল। এই ক্ষমা প্রার্থনায় বিন্দুমাত্র আন্তরিকতা ছিল না। পুরোটাই ছিল ঘৃণা। কিন্তু হর্ন বললেন, শত শত মানুষের সামনে তাকে বলতে হয়েছিল। চেন ফ্যান মাথা নাড়লেন। শান্ত অভিব্যক্তিতে গ্রহণ করুন। হর্ন ঘুরে বাম দিকে গেল। এত দ্রুত দৌড়াচ্ছি যেন পালিয়ে যাচ্ছি। তার পিঠ কাঁপছিল। এটা ভয় নয়, এটা রাগ। রাগে কাঁপতে কাঁপতে প্রাচ্যের দেবমণ্ডলীর একজন অকেজো ব্যক্তি। সে তাকে সবার সামনে ক্ষমা চাইতে বাধ্য করেছিল। সে এই বিদ্বেষটা মনে রেখেছিল। ওয়াং হাও হর্নের চলে যাওয়া অবজেক্টির দিকে তাকিয়ে রইল। তার মুখের অভিব্যক্তি আরও বিকৃত হয়ে গেল। এমনকি প্রধান প্রশিক্ষকও ক্ষমা চেয়েছেন। সে এইমাত্র যা বলল সেটার ব্যাপারে কি বলবেন? ভাটা। সে মুখ খুল। আমি মান বাঁচাতে কিছু বলতে চাই, কিন্তু আমি কিছুই বলতে পারলাম না। কেবল স্থির থাকতে পারে। তার মুখ প্রথমে লাল এবং তারপর সাদা হয়ে গেল। লি চেনমিং। একটি প্রতিক্রিয়া। সে ছুটে এগিয়ে গিয়ে চেন ফ্যানের কাঁধটা ধরে ফেল। তার চোখগুলো লাল ছিল। ভালো ছেলে, ভালো ছেলে। সে চেন ফ্যানের কাঁধে সজোরে চাপড় দিল। ঠাঠা। আমি এটা জানতাম। আমি জানতাম তুমি এটা করতে পারবে। চাপড় দেওয়ায় চেন ফ্যানের কাঁধে ব্যথা লাগলো। কিন্তু সে লি চেনমিংয়ের কাছ থেকে নিজেকে লুকাতে পারল না। সে লি চেনমিংয়ের উত্তেজনা টের পাচ্ছিল। এটা আমি মন থেকে বলছি। এই শ্রেণী শিক্ষক যখন তিনি অনাথ আশ্রমে ছিলেন, আমি এতদিন ধরে তার যত্ন নিয়ে আসছি। তাকে বৃত্তির জন্য আবেদন করতে সাহায্য করুন। তাকে পড়ান। তারা এমনকি চীনা নববর্ষের সময় গোপনে লাল খাম ঢুকিয়ে দিত। যদিও খুব বেশি না। কিন্তু চেন ফান সেই অনুভূতিটা সবসময় মনে রাখত। শিক্ষক লি, দয়া করে নম্র হবেন। আমার কাঁধ দুটো ভেঙে যাবে। চেন ফ্যান মুচকি হাসল। তখন লি চেনমিং বুঝতে পারলেন কি ঘটছে। অবিলম্বে ছেড়ে দিন। আমি লজ্জিতভাবে হাসলাম। আমি খুব উত্তেজিত। এই মুহূর্তে বাই ইউমেং হেঁটে এগিয়ে এলো। সে চেন ফ্যানের সামনে দাঁড়িয়েছিল। ওই সুন্দর চোখ দুটোতে কত কিছুই না আছে। হতবাক, বিভ্রান্ত এবং জটিল। এছাড়াও ছিল এক অবর্ণনীয় আবেগের আভাস। আপনি সত্যিই তাকে কথা বলতে দিয়েছেন? গলাটা কিছুটা ভাঙা ছিল। তুমি সত্যিই সাফল্য অর্জন করেছ। চেন ফ্যান তার দিকে তাকাল। তুমি কি এটা দেখোনি? বাই ইউমেং নীরব রইল। সে ওটা দেখেছিল। কিন্তু সে তা বিশ্বাস করতে পারছিল না। এমন একজন ব্যক্তি যার সম্পর্কে তার বিশ্বাস ছিল যে সে চিরকাল শুরুর বিন্দুতেই থেকে যাবে, সে একদিনেই তার নাগাল পেয়ে গেল। এমনকি এটি তাকেও ছাড়িয়ে যেতে পারে। আঘাতটি কতটা গুরুতর? বাই ইউমেংওয়েন। কণ্ঠস্বর নরম হয়ে গেল। চেন ফ্যান মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। সে আশা করেনি যে বাই ইউমেং এই প্রশ্নটি করবে। উপরিভাগের আঘাত নিয়ে চিন্তার কিছু নেই। বাই ইউমেং মাথা নাড়ল। সে তার পকেট থেকে ওষুধের একটি ছোট বোতল বের করে এগিয়ে দিল। এটি পবিত্র আলোর গির্জার আরোগ্যকারী পানীয়। এটি ক্ষতস্থানে প্রয়োগ করলে নিরাময় দ্রুত হতে পারে। চেন ফান ওষুধের বোতলটির দিকে তাকালো। আর উত্তর দেওয়ার দরকার নেই। এটা নাও। বাই ইউমেং ওষুধটা তার হাতে গুজে দিল। আপনার বেশ কয়েকটি আঘাত রয়েছে। অবিলম্বে চিকিৎসা না করালে এটি থেকে সংক্রমণ হতে পারে। চেন ফান ওষুধের বোতলটি ধরেছিল। আমার হৃদয়ে এক উষ্ণ অনুভূতি জেগে উঠল। যদিও বাই ইউমেং পবিত্র আলো বেছে নিয়েছিল, যদিও তারা ক্রমশ দূরে সরে যাচ্ছিল, কিন্তু এই মেয়েটি যে আমার সাথে বড় হয়েছে, তিনি সত্যিই তার যত্ন নেন। যখন সবাই তাকে নিয়ে হাসাহাসি করছিল, যখন তুমি তার দিকে অবজ্ঞা ভরে তাকাও, সে অন্তত এক বোতল ওষুধ দিতে রাজি ছিল। ধন্যবাদ, চেন ফ্যান। বাই ইউমেং মাথা নাড়ল। ঘুরে হেঁটে চলে গেল। ওয়াং হাও পাশে দাঁড়িয়েছিল। আমি এই সব কিছু দেখেছি। যে দৃশ্যে বাই ইউমেং চেন ফ্যানকে ওষুধ দেয়, যেন একটা ছুরি তার হৃদয়ে গভীরভাবে বিঁধে গেল। সে এতদিন ধরে বাই ইউমেংয়ের পিছু নিয়েছিল। বিয়র তো দূরের কথা, আমি তার কাছ থেকে খুব কমই সদয় দৃষ্টি পেয়েছি। আর এই আবর্জনাটা কিছুই করেনি। বাই ইউমেংকে যত্ন নেওয়ার উদ্যোগ নিতে দিন। ওয়াং হাওয়ের নখগুলো কেন তার মাংসে গেঁথে গিয়েছিল? সে যন্ত্রণায় কুঁকড়ে উঠল। কিন্তু আমার হৃদয়ের আগুন আরও তীব্রভাবে জ্বলে উঠল। সে গালাগালি করতে ও হট্টগোল করতে চেয়েছিল। আমি ছুটে গিয়ে চেন ফ্যানকে মারতে চেয়েছিলাম, কিন্তু সে সাহস করল না। এইমাত্র এক হাতের তালু দিয়ে দামিটা গুড়িয়ে দেওয়ার দৃশ্য, বিশ্বাসটা এখনও তার মনে ঘুরপাক খাচ্ছে। সে কি চেন ফানকে হারাতে পারবে? সে জিততে পারত না, তাই এটা সহ্য করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। ওয়াং হাও ঝাং কিয়াং ও অন্যদের দিকে ফিরে বলল। ঝাং কিয়াং ও লিনা একে অপরের দিকে তাকালো।
কেউ কথা বলল না। নীরবে অনুসরণ করুন। ঝাও কুন সবার শেষে হাঁটলেন। সে চেন ফ্যানের দিকে ফিরে তাকাল। জটিল অভিব্যক্তি। সেও ওয়াং হাওয়ের মতো চেন ফানকে ঘৃণা করতে চেয়েছিল। কিন্তু আমি তাকে ঘৃণা করতে পারি না। কারণ সে জানত চেন ফ্যান যা করতে পারে সে তার জীবনে কখনো এটা করতে পারেনি। ভিত্তা ধীরে ধীরে ছত্রভঙ্গ হয়ে গেল। চেন ফ্যান রেজিস্ট্রেশন ডেস্কে ফর্মটিতে স্বাক্ষর করলেন। ফলাফল নিশ্চিত করা হয়েছে। রেজিস্ট্রারের দৃষ্টি যা করুণা দিয়ে শুরু হয়েছিল তা বিস্ময়ে পরিণত হল। সেই সহপাঠী চেন ফ্যান। আমি ইতিমধ্যেই আপনার তথ্য নিবন্ধন করেছি। তিনি সতর্কতার সাথে বললেন। প্রথম স্তরের জাগরণকারী। আক্রমণ শক্তি 98 পয়েন্ট। আমি এই স্কোরটি বিশেষভাবে লিখে রাখব। কোনো বিশেষ মানদণ্ডের প্রয়োজন নেই। চেন ফ্যান বলেছেন সাধারণ নিবন্ধনই যথেষ্ট। রেজিস্ট্রার এক মুহূর্তের জন্য থামলেন। তারপর মাথা নাড়ুন। সে বুঝতে পারল এই ব্যক্তির বিশেষ চিকিৎসার প্রয়োজন নেই। কারণ সে নিজেই অনন্য। চেন ফ্যান প্রশিক্ষণ মাঠ থেকে বেরিয়ে গেল। আমি স্কুল গেটের কাছে সুবিধার দোকান থেকে এক বোতল পানি কিনলাম। আমি একবারে অর্ধেক বোতল পান করেছি। তারপর আমি আমার ফোনটা বের করে ক্লাসের গ্রুপ চ্যাটটার দিকে চোখ বুলালাম। গ্রুপ চ্যাটটা তোলপাড় হয়ে গেছে। প্রশিক্ষণ মাঠে যা ঘটেছিল তার খবর বাতাসের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ল। সর্বনাশ, চেন ফ্যান এটা ভেঙে ফেলেছে। পরীক্ষার ডামি। সত্যি? আমি সত্যিই নিজের চোখে দেখেছি। 98 পয়েন্ট বুঝা। ব্যক্তিটি ভেঙে পড়ল। টিভিএক্সকিউ কি আসলেই একটা ভালো? তারা কি বলেনি যে ঐশ্বরিক অনুগ্রহের কোনো ব্যবস্থা নেই? কে জানে। যাই হোক, আজ থেকে শুরু। যে বলবে চেন ফান একটা অপদার্থ আমি তার সাথে লড়ব। তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করবেন না। হয়তো এটা শুধু ভাগ্য ছিল। তোমার ভাগ্য দেখাও। চেন ফ্যান এই বার্তাগুলো দেখল। ভাবলেশহীন। সে জানত যে এই লোকেরা এখন তার প্রশংসা করছে শুধু তার পরীক্ষার নম্বরগুলো দেখেছিলাম বলেই। যদি সে আগামীকাল হেরে যায় তারা তৎক্ষণাৎ তোমার বিরুদ্ধে চলে যাবে। অন্য সবার চেয়ে নির্মম। এটাই মানব প্রকৃতি। সে গ্রুপ চ্যাটটি বন্ধ করে দিল। আমি আরেক চুমুক জল খেলাম। ফোনটা বেজে উঠল। এটি শিক্ষক লির পাঠানো একটি ব্যক্তিগত বার্তা ছিল। আমি আজ চেন ফ্যানের ঘটনাটি স্কুলে জানাবো। আপনার স্কোর দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্তসমূহ সম্পূর্ণরূপে পূরণ করেছে। আমি আপনাকে নিবন্ধন করেছি। ধন্যবাদ শিক্ষক লি। তুমি আমাকে কিসের জন্য ধন্যবাদ দিচ্ছ? আমি তোমার শিক্ষক। সেটা ঠিক হওয়া উচিত। তোমার এখনো কোনো দল নেই, তাই না? তুমি কি চাও আমি তোমার জন্য কয়েকজন সহপাঠীর সাথে যোগাযোগ করে দিই? দরকার নেই, আমি নিজেই বুঝে নেব। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। আমি দলীয় প্রতিযোগিতার ফরম্যাটটি গ্রুপ চ্যাটে পাঠিয়ে দিয়েছি। একবার দেখুন। আরও একটি বিষয়। পাশে লাঞ্চেং নং 2 মিডল স্কুল আগামীকাল আমাদের স্কুলে একটি বিনিময় কার্যক্রমে অংশ নিতে আসছে। দলটির নেতা ছিলেন দেবী অ্যাথেনার আশীর্বাদপুষ্ট একজন গুরু। ঐশ্বরিক অনুগ্রহের মানছিয়াসী। তাদের দল খুব শক্তিশালী। বলা হচ্ছে যে শহরে সেরা 10 বা এমনকি সেরা 5-এর মধ্যে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে। এই কথা জেনে চেন ফ্যান তার ফোনটি বন্ধ করে দিল। দলগত প্রতিযোগিতার জন্য কোনো তাড়াহুড়ো নেই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্য একটি বিষয়। সে আকাশের দিকে তাকালো। সূর্য প্রায় অস্ত যাচ্ছে। আমাদের গুয়ান্ডি মন্দিরে যেতে হবে। পুরাতন শহরের চুনফেং সরকে অবস্থিত গুয়ান্ডি মন্দিরটি অপরিবর্তিত রয়েছে। জরাজীর্ণ। দরজার ফলকটির অর্ধেক অংশ অনুপস্থিত ছিল। বৃষ্টির কারণে দেয়ালের ভাঙার চিহ্নগুলো ঝাপসা হয়ে গিয়েছিল। কিন্তু দরজা ঠেলে খুলে ভেতরে যাওয়ার পর অন্যরকম লাগছে। বেদির উপর গুয়ান গঙের মূর্তি। পাথরে খোদাই করা চোখগুলো যেন একটু উজ্জ্বল হয়ে উঠল। এটা একটা বিভ্রম ছিল। চেন ফান মূর্তিটির সামনে দাঁড়িয়েছিল। চোখ বন্ধ করুন। চেতনা মনের গভীরে তলিয়ে যায়। ধূপ ব্যবস্থা। বর্তমান অবস্থা সক্রিয় এবং মার্শাল সেন্ট দেবতা গুয়ান ইউয়ের সাথে আবদ্ধ। জাগরণ স্তর 3%। অবশিষ্ট ধূপকাঠি 2 ফুট কি 23। বিশ্বাসীর সংখ্যা 1। আপনার নিজস্ব ঐশ্বরিক দপ্তর আছে, প্রাচ্যের ঈশ্বর। পথচারীদের পাহারা দেওয়ার অস্থায়ী দায়িত্ব। ধূপটি একটানা 7 দিন জ্বালিয়ে রাখতে। অবশিষ্ট সময় 5 দিন ও 11 ঘণ্টা। 2-23টে ধূপকাঠি। সিস্টেম দ্বারা প্রদত্ত তথ্য অনুসারে একটি ধূপকাঠি 1000টি ধূপের সুতার সমান। তার এখন 2230টি আছে। গুয়ান শেংদি জুন 7 দিন ধরে রাখুন। আপনার প্রতিদিন প্রায় 200টি স্ট্র্যান্ড গ্রহণ করাই যথেষ্ট। 7 দিনে 1400 মাইল। অবশিষ্ট ধূপ অন্য কাজে ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ গুয়ান ইউয়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা। উদাহরণস্বরূপ ছুরি চালানোর দক্ষতা উন্নত করা। উদাহরণস্বরূপ আরও প্রাচ্য দেবদেবীকে জাগিয়ে তোলা। কিন্তু ওগুলো ভবিষ্যতের বিষয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথম কাজটি সম্পন্ন করা। চেন ফ্যান তার পকেট থেকে 3টি ধূপকাঠি বের করল। সে আজ বিশেষভাবে সুবিধার দোকান থেকে এটা কিনেছে। গতবারের চেয়ে কিছুটা বেশি দামি। প্রতিটি 1 ইউয়ান। ধূপদানিতে এটি জ্বালান। ধোয়ার আশগুলো উঠে এল। সে মূর্তিটির সামনে হাঁটু গেড়ে বসল। 3টি শ্রদ্ধাপূর্ণ অভিবাদন। লর্ড গুয়ান শেংদি জুন। জুনিয়র চেন ফ্যান আজ প্রশিক্ষণ মাঠে রাক্ষস ও ভূতবধ করেছে। ধূপ সংগ্রহ করা। সম্রাটের জীবন দীর্ঘায়িত করুন। আজ আমি এলাম। প্রথমত বলিদান প্রথা। দ্বিতীয়ত অনুগ্রহ করে সম্রাটকে এটি পরীক্ষা করতে বলুন। 7 দিনের অভিযানটি কি সম্পন্ন হয়েছে? ধোয়াটা মূর্তিটির সামনের দিকে ভেসে গেল। চারপাশে বৃত্তাকারে। তারপর তা মূর্তিটির কপালের মাঝখানে অদৃশ্য হয়ে গেল। কয়েক সেকেন্ড নীরব থাকার পর প্রতিমার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। গতবারে সেই ক্ষণস্থায়ী আলোর ঝলকানি নয়, বরং এটি এক অবিচ্ছিন্ন দীপ্তি। যদিও এটি এখনো খুব হালকা, কিন্তু এটি আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল। মূর্তিটি থেকে গুয়ান ইউয়ের মায়াবীদের প্রতিমা আবির্ভূত হল। গতবারের চেয়ে এবার তার চেহারাটা আরও স্পষ্ট ছিল। তার শরীরের বর্ণটা আর ততটা ঝাপসা ছিল না। গ্রিন ড্রাগন ক্রিসেন্ট ব্লেডের ফাটলের সংখ্যাও কমে গেছে। গুয়ান ইউ মুখ খুললেন। কণ্ঠস্বরটি তখনও জোরালো এবং স্পষ্ট ছিল। কিন্তু আমার ক্লান্তি কিছুটা কমে গিয়েছিল। স্বস্তির অনুভূতি। 637 বছরের ইতিহাসে আপনি প্রথম ব্যক্তি যিনি আমার বংশধারাকে এগিয়ে নিয়ে গেলেন। 2 দিন। 2টি ধূপকাঠি। প্রত্যাশার চেয়ে অনেক বেশি। চেন ফ্যান ঝুঁকে পড়ল। মহারাজ, আপনি আমার প্রশংসা করছেন। এটা কোনো অতিরঞ্জন নয়। গুয়ান ইউয়ের ছায়ামূর্তি সামান্য মাথা নেড়ে সত্যটা বলল। আপনি নির্ধারিত সময়ের আগেই 7 দিনের অভিযানটি সম্পন্ন করেছেন। এখন থেকে তুমি আর অস্থায়ী মানুষ নও। কাজটি সম্পন্ন হয়েছে। একটানা 7 দিন ধরে ধূপ জ্বালিয়ে রাখার মূল্যায়ন। নির্ধারিত সময়ের 5 দিন আগে অতিরিক্ত ধূপ সংগ্রহ সম্পন্ন করেছি। 2-23টে বাজি বিতরণ করা হচ্ছে। ঐশ্বরিক উন্নতি পূর্ব দেবমণ্ডলে মানব জগতের অভিভাবক। মানবজাতির আনুষ্ঠানিক প্রাচ্য দেবালয় অস্থায়ীভাবে উন্নীতকরণ। নতুন ক্ষমতা অর্জন, ধূপ শনাক্তকরণ। এটি 10 লি ব্যাসার্ধের মধ্যে অবশিষ্ট ধূপের ধোঁয়া শনাক্ত করতে পারে। প্রাচ্যের পৌরাণিক ধ্বংসাবশেষ সহ
নতুন ক্ষমতা অর্জন করুন। মূর্তিগুলো আধ্যাত্মিক। আপনি প্রাচ্যের যেকোনো দেবদেবীর মূর্তির সামনে দাঁড়াতে পারেন। গুয়ান ইউয়ের সাথে টেলিপ্যাথিক যোগাযোগ। দিনে একবার। প্রতিবার 5 মিনিটের বেশি নয়। গুয়ান ইউয়ের জাগরণ স্তর মূল স্তর থেকে 3% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে 8% ধূপ সিস্টেমে ধূপ রূপান্তরের কার্যকারিতা যুক্ত করা হয়েছে। ধূপের নৈবেদ্যকে ব্যক্তিগত সাধনায় রূপান্তরিত করা যেতে পারে। তরবারির উদ্দেশ্যকে ত্বরান্বিত করুন। চেন ফ্যান চোখ বন্ধ করল। নতুন ক্ষমতাগুলো অনুভব করা। ধূপের প্রতিক্রিয়া। এই ক্ষমতাটি খুবই উপকারী। 10 মাইল ব্যাসার্ধের মধ্যে ধূপের অবশিষ্টাংশ। প্রাচ্যের পৌরাণিক ধ্বংসাবশেষ। সবকিছুই তার দৃষ্টিসীমার মধ্যে ছিল। এর মানে হলো সে গুয়ান্ডি মন্দিরের মতো আরও জায়গা খুঁজে পেতে পারে। আরও ধূপ সংগ্রহ করুন। আরও দেবতাদের জাগিয়ে তুলুন। মূর্তিটি আধ্যাত্মিকভাবে সংযুক্ত এবং প্রতিদিন 5 মিনিটের জন্য গুয়ান ইউয়ের সাথে যোগাযোগ করতে পারে। এটা অন্য সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গুয়ান ইউ একজন যুদ্ধসাধক যিনি 1000 বছরেরও বেশি সময় ধরে বেঁচে আছেন। তার অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি এর সাথে কোনো পাঠ্যপুস্তকের তুলনা হয় না। 5 মিনিট কম, কিন্তু সঠিক প্রশ্ন করাই যথেষ্ট। মূল কাজটি হল ধূপের নৈবেদ্যের রূপান্তর। ধূপকে নিজের শক্তিতে পরিণত করুন। পূর্বে সে শুধুমাত্র দানব হত্যা করার মাধ্যমেই তার তরবারি চালানোর অভিপ্রায় উন্নত করতে পারত। যদিও দক্ষতা কম নয়, কিন্তু এটা খুবই বিপজ্জনক। এখন ধূপ নিবেদনের রীতিতে একটি রূপান্তর ঘটেছে। সে তরবারির অভিপ্রায় উপলব্ধির গতি সরাসরি ত্বরান্বিত করতে ধূপ ব্যবহার করতে পারে। দুটি ধূপকাঠি তার অবস্থার যথেষ্ট উন্নতি ঘটাতে যথেষ্ট। সম্রাট চেন ফান উপরের দিকে তাকালেন। আমার একটি প্রশ্ন আছে। পাশ্চাত্য দেবমণ্ডলী 300 বছর আগে অবতীর্ণ হয়েছিল। আমার প্রাচ্য দেবমণ্ডলীকে নিষিদ্ধ করুন। তাদের উদ্দেশ্য কি? গুয়ান ইউ কিছুক্ষণ চুপ করে রইল। গুয়ান ইউয়ের মায়াবী অবজবের দিকে ধূপের ধোঁয়া সামান্য কেঁপে উঠল। ধূপের নৈবেদ্য দেবতাদের প্রাণশক্তি। বিশ্বের 8 বিলিয়ন মানুষ। প্রতিদিন যে পরিমাণ ধূপ পোড়ানো হয় তা বিপুল। 3টি মহান পশ্চিমা নিদর্শন। যদিও শক্তিশালী, তবে তাদের অনুসারীরা প্রধানত ইউরোপ ও আমেরিকায় কেন্দ্রীভূত। এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এই জায়গাগুলোতে ধর্মীয় ভিত্তি দুর্বল। ধূপের নৈবেদ্যের উত্তর সম্প্রসারণের জন্য তাদের অবশ্যই নতুন বাজার দখল করতে হবে। মহান জিয়া রাজবংশের জনসংখ্যা ছিল 1.4 বিলিয়ন। এটি বিশ্বের বৃহত্তম ধূপের বাজার। কে মহান জিয়াকে জয় করতে পারে? যে কেউ অফুরন্ত ধূপের নৈবেদ্য পেতে পারে। চেন ফ্যান বুঝতে পারল। 1.4 বিলিয়ন মানুষের জন্য ধূপের নৈবেদ্য। প্রতিদিন বিপুল সম্পদ। পাশ্চাত্য দেবমণ্ডলী ধর্ম প্রচারের উদ্দেশ্যে নয়। ধূপের নৈবেদ্য চুরি করা। তারপর তারা কেন প্রাচ্য দেবমণ্ডলীর সমস্ত চিহ্ন সরাসরি ধ্বংস না করে? চেন ফ্যান উত্তরের জন্য চাপ দিচ্ছিল। যদি সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়, দাক্সিয়ার জনগণের আর কোনো উপায় ছিল না। আপনি কেবল তাদেরই বিশ্বাস করতে পারেন। গুয়ান ইউ মাথা নাড়লেন। আমি এটা করতে পারি না কেন? কারণ প্রাচ্যের দেবমণ্ডলী এই ভূমির সঙ্গে আবদ্ধ। গুয়ান ইউ বলেছিলেন যে দেবতাদের মূর্তিগুলো ধ্বংস করা যেতে পারে। মন্দির বুলডোজার দিয়ে ভেঙে ফেলা যায়। ধর্মগ্রন্থ পোড়ানো যেতে পারে। কিন্তু ধূপ নিবেদন করার সময় তিনি এক মুহূর্তের জন্য থামলেন। ধূপ মানব প্রকৃতির একটি বহিঃপ্রকাশ। যতদিন এই ভূমিতে এমন মানুষ থাকবে যারা আমাদের মনে রাখবে। কিছু লোক এমনকি আমাদের জন্য ধূপকাঠিও জ্বালাতে রাজি। ধূপের নৈবেদ্য সম্পূর্ণরূপে বন্ধ করা হবে না। পাশ্চাত্য দেবমণ্ডলী ধূপ নিবেদনের পথ বিচ্ছিন্ন করতে পারে। এটি আমাদের দেবত্বকে দমন করতে পারে। কিন্তু তারা 140 কোটি মানুষের রক্তের গভীরে প্রথিত স্মৃতি মুছে ফেলা যায় না। সেই স্মৃতিগুলোই সভ্যতার মূল। শীত অটুট। আমরা মরব না। চেন ফান অনেকক্ষণ ধরে চুপ করে রইল। আমি বুঝতে পারছি। সে উঠে দাঁড়াল। মহারাজ, আমি ধূপের নৈবেদ্য সংগ্রহ করতে থাকব। আরও প্রাচ্যের দেবদেবীকে জাগিয়ে তুলুন। শুধু তোমার জন্য নয়, এটি এই দেশের মানুষের জন্য। গুয়ান ইউ তার দিকে তাকাল। দানফেংয়ের চোখে স্বস্তির ঝলক দেখা গেল। যাও এবং মনে রেখো, প্রাচ্যের দেবমণ্ডলীর পুনরুজ্জীবন রাতারাতি অর্জন করা সম্ভব নয়। ধূপের নৈবেদ্য অল্প অল্প করে জমা করতে হয়। আমাদের এক এক করে বিশুদ্ধ ভূমির জন্য সংগ্রাম করতে হবে। পথটা দীর্ঘ, কিন্তু তুমি হেঁটে চলেছ। যথেষ্ট হয়েছে। ছাইটি অদৃশ্য হয়ে গেল। চেন ফান মূর্তিটির দিকে গভীর দৃষ্টিতে তাকাল। তারপর সে ঘুরে চলে গেল। পরের দিন লাঞ্চেং নং 1 মিডল স্কুল। চেন ফ্যান এইমাত্র স্কুলের গেটে পৌঁছেছিল। আমি ভেতরে অনেক শোরগোল শুনতে পাচ্ছিলাম। স্কুল গেটের বাইরের পার্কিং লটে দুটি কালো গাড়ি পার্ক করা ছিল। রঙিন বাস। গাড়িটির পাশে খুবলু সিটি নং 2 মিডল স্কুল কথাটি ছাপা আছে। দ্বিতীয় মাধ্যমিক বিদ্যালয়টি এখানে। চেন ফ্যান স্কুলের গেটে প্রবেশ করল। খেলার মাঠের চারপাশে প্রচুর ভিড় জমেছিল। সে আরও কাছে গিয়ে দেখল। খেলার মাঠে দুটি দল দাঁড়িয়েছিল। একপাশে রয়েছে লাঞ্চেং নং 1 উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নেতা হিসেবে ওয়াং হাও, ঝাং কিয়াং, লিনা এবং ঝাও কুন সবাই উপস্থিত। অপরদিকে কালো স্কুল ইউনিফর্ম পরা প্রায় 12 জন লোক ছিল। তার বুকে নানচাং নং 2 মিডল স্কুলের ব্যাচটি এমব্রয়ডারি করা আছে। যে ছেলেটি এগিয়ে ছিল তার উচ্চতা 1.8 মিটারের বেশি ছিল। সুসামঞ্জস্যপূর্ণ মুখের বৈশিষ্ট্য, কিন্তু তার চোখে অধ্যত্বের ভাব ছিল। সে সেখানে দাঁড়িয়েছিল, পকেটে হাত, চিবুক সামান্য উঁচু করা। মানুষের দিকে তাকানোর সময় নিচের দিকে তাকান। ওই চাহনিটা কাউকে ছোট করার উদ্দেশ্যে ছিল না, বরং তারা সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করে। ইনি হলেন 2 নম্বর মিডল স্কুলের ক্যাপ্টেন। চেন ফ্যান তার পাশের এক সহপাঠীকে জিজ্ঞাসা করল। ছাত্রটি মাথা ঘুরিয়ে তাকাল। সঙ্গে সঙ্গে তার চোখ দুটো বড় হয়ে গেল। চেন ফান, আরে বাস, তুমি এখানে? উত্তেজনায় ছাত্রটির কণ্ঠস্বর বদলে গেল। গতকাল তোমার সাথে কি হয়েছিল যখন তুমি ম্যানিকুইনটা ভেঙেছিলে? পুরো স্কুলে এটা নিয়ে গুঞ্জন চলছে। এটা উল্লেখ করবেন না। ওখানে কি হচ্ছে? ছাত্রটির হুঁশ ফিরল। দ্রুত ব্যাখ্যা করুন। আজ আসুন মত বিনিময় করি। দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যালয়। তারা অবিলম্বে বাই ইউমেনের দলকে চ্যালেঞ্জ করার দাবি জানাল। কিন্তু বাই ইউমেং সেদিন ছুটি নিয়েছিল এবং আসেনি। এরপর ওয়াং হাও ও বাকিরা উপরে উঠল। ফলে তারা হেরে গেল। তারা খুব বাজেভাবে হেরেছিল। চেন ফ্যান খেলার মাঠের দিকে তাকাল। ওয়াং হাওয়ের কাপড়ে বেশ কয়েকটি পায়ের ছাপ ছিল। তার মুখেও একটি আঁচড়ের দাগ ছিল। তাকে যে মারধর করা হয়েছিল তা স্পষ্ট ছিল। ঝাং চিয়াং এবং লিনার অবস্থাও খুব একটা ভালো ছিল না। আমার চুলগুলো খুব এলোমেলো, পোশাকগুলো কুচকানো ছিল। ঝাও কুন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল। খোদানো, আমার মনে হয় পায়ে আঘাত লেগেছে। এরপর 2 নম্বর মিডল স্কুলের ক্যাপ্টেন লিন হাওরান মুখ খুল। কণ্ঠস্বরটি অলস ছিল। লাঞ্চেং নং 1 মিডল স্কুলের মান কি এটাই? সে ওয়াং হাওয়ের দিকে তাকালো। একটি হাসি। তোমার এস ক্লাস প্রতিভা কোথায়? বাই ইউমেং, তাই না? তুমি আসতে সাহস করছো না কেন? ওয়াং হাওয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু সে কথা বলতে পারছিল না।
তাকে এমনভাবে পেটানো হয়েছিল যে সে একেবারেই প্রতিরোধ করতে পারেনি। প্রতিপক্ষের ঐশ্বরিক জাদু অত্যন্ত শক্তিশালী। তিনি প্রতিটি পদক্ষেপে অভিভূত হয়েছিলেন। তার থান্ডার গড টেকনিক তখনও উন্মোচিত হয়নি। প্রতিপক্ষের ঐশ্বরিক গান ইতিমধ্যে এসে গেছে। ব্যবধানটা অনেক বড়। এস ক্লাস প্রতিভা, লিন হাওরন হাসল। আমি ভেবেছিলাম এটা সত্যি অসাধারণ একটা ব্যাপার। ফলে তারা মুখ দেখাতেও সাহস করেনি। তার পেছনের লোকেরাও হেসে উঠল। ক্যাপ্টেন, দয়া করে ওটা বলবেন না। ওরা সম্ভবত ভয় পেয়েছে। সে একজন এস ক্লাস জিনিয়াস, তাই না? খুব মূল্যবান। তুমি কিভাবে আমাদের মতো সাধারণ মানুষের গায়ে হাত তুলতে পারলে? হা 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 হা। পার্শ্ববর্তী 1 নম্বর মিডল স্কুলের ছাত্রছাত্রীরা প্রচণ্ড ক্ষুব্ধ ছিল। কিন্তু কেউ তা খণ্ডন করার সাহস করেনি। কারণ ঘটনাগুলো আমাদের চোখের সামনেই রয়েছে। ওয়াং হাও হেরে গেল। তারা শোচনীয়ভাবে হেরেছিল। বা ইউমেং আসেনি। তা সত্ত্বেও লিন হাওরান ঘরটি পর্যবেক্ষণ করল। তোমার স্কুলে কি এখনো কোনো ভালো মানুষ অবশিষ্ট আছে? এ লেভেল তো আর একটাই হতে পারে না, তাই না? দলগত প্রতিযোগিতা শুরু হতে চলেছে। তোমার যদি শুধু এইটুকুই শক্তি থাকে, যখন আমাদের দেখা হবে, দেরি করার চেয়ে তাড়াতাড়ি আত্মসমর্পণ করাই ভালো। ওয়াং হাও মুঠি পাকালো। দাঁতগুলো কিটমিট করার শব্দ করল। সে শোচনীয়ভাবে হেরে গেল। কিন্তু তিনি তা গ্রহণ করতে রাজি ছিলেন না। বা ইউমেং এখানে নেই। সে দলের সবচেয়ে শক্তিশালী হয়ে উঠল। কিন্তু তাকে এভাবে পেটানো হয়েছিল। ফিরে এসে আমি এটা কিভাবে ব্যাখ্যা করব? সে খেলার মাঠের ধারে থাকা ভিড়ের দিকেও একবার তাকাল। আমি একটি পরিচিত অবজব দেখলাম। চেন ফান ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। ভাবলেশহীনভাবে সেদিকে তাকিয়ে ওয়াং হাও চোখ শুরু করল। তার মনে একটি ধারণা দানা বাঁধল। সে হঠাৎ কথা বলল। শব্দটা খুব বেশি জোরালো ছিল না, আবার খুব বেশি মৃদু ছিল না। সবার শোনার জন্য যথেষ্ট। কে বলে আমাদের স্কুলে ভালো মানুষ নেই? লিন হাওরান ভ্রু কুঁচকালেন। বিশেষজ্ঞরাও আছেন। অবশ্যই, ওয়াং হাও মাথা ঘোরালো। চেন ফ্যানের দিকে তাকিয়ে। আমাদের স্কুলে আরও একটি আশ্চর্যজনক জিনিস আছে। তুমি এটা জানো না? সবাই তার দৃষ্টি অনুসরণ করল। চেন ফান ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। বিবর্ণ স্কুল ইউনিফর্ম পরা। তার চারপাশের মানুষদের সাথে সে বেমানান। লিন হাওরান তার দিকে তাকালো। সে কাকে নিয়ে হেসেছিল? আমি এর নাম কখনো শুনিনি। ওয়াং হাওরের ঠোঁট সামান্য বেঁকে গেল। সে এক অশুভ হাসি হাসল। তার নাম চেন ফান। আমাদের স্কুলের মেধাবী ছাত্র। তাকে খাটো করে দেখবেন না। তিনি গতকাল প্রশিক্ষণ মাঠে ছিলেন। সে এক ঘুষিতেই এস ক্লাস টেস্ট ডামিটি চূর্ণবিচূর্ণ করে দিল। এটি 98 এর সর্বোচ্চ স্কোর অর্জন করেছে। এই শক্তি বাই ইউমেংয়ের শক্তির চেয়েও বেশি। যদি আপনার সামর্থ্য থাকে, চলো ওর সাথে লড়াই করি। এই কথাগুলো বলা মাত্রই চারপাশের সবাই হতবাক হয়ে গিয়েছিল। যে কেউ এটা শুনতে পারে। ওয়াং হাও তোষামতকে নিজের ক্ষতির জন্য ব্যবহার করছে। থেকে দেখলে এটি চেন ফ্যানের দক্ষতার প্রশংসা করছে। আসলে তারা চেন ফানকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল। গুলি আটকাতে সামনে এগিয়ে যান। বিকল্প 2 এর ব্যক্তিটি হেরে গেলেই সবচেয়ে ভালো হয়। সে জিতলেও তাতে তার কিছু যায় আসে না। আর যদি চেন ফানও ভূপতিত হয়, সে শান্তি অনুভব করল। কেন শুধু তারই মানসম্মান নষ্ট হবে? যদি আমাদের মানহানি হতেই হয়, তবে আমরা সবাই একসঙ্গেই মানহানি হব। 2 সেকেন্ডের জন্য খেলার মাঠটা শান্ত হয়ে গেল। তারপর একটা ভনভন শব্দ উঠল। ওয়াং হাও এর দ্বারা কি বোঝাতে চায়? চেন ফ্যানকে বের করে দিন। আঘাত পাওয়ার পর সে কি পাগল হয়ে গিয়েছিল? চেন ফান যতই শক্তিশালী হোক না কেন, সে তো একজনই। অপর পাশে 5 জন লোক আছে। ওয়াং হাও চেন ফানকে দিয়ে নিজের জন্য গুলিটা খাওয়ানোর চেষ্টা করছে, তাই না? এটা জঘন্য। কিন্তু কে জানে? চেন ফান গতকাল সত্যিই ডামিটা ভেঙে দিয়েছিলেন। 98 পয়েন্ট। এটাই তো এস লেভেল ক্লাসের মানদণ্ড। ডামি ভাঙা এক জিনিস। প্রকৃত যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। অপর পক্ষের 5 জনের মধ্যে চমৎকার দলগত বোঝাপড়া ছিল। চেন ফান একা কিভাবে লড়াই করবে? ওয়াং হাও এর পদ্ধতিগুলো অত্যন্ত অসৎ ছিল। অনেকে ওয়াং হাওকে অবজ্ঞার চোখে দেখত। কিন্তু তারা খুব কঠোর কিছু বলার সাহস করেনি। ওয়াং হাও এর পরিবার ধনী ও প্রভাবশালী। কাউকে আঘাত করার সামর্থ্য নেই। ওয়াং হাও এর তোষামতকারী কিছু লোকও এই হট্টগোলে যোগ দিয়েছিল। হ্যাঁ, চেন ফ্যান আমাদের স্কুলের একজন লুকানো প্রতিভা। চেন ফ্যানকে যেতে দাও। সে একাই 5 জনের মোকাবেলা করতে পারে। প্রাচ্য ধর্মতন্ত্র। অজেয়। এই কথাগুলো প্রশংসার মতো শোনাচ্ছে। কিন্তু তার কণ্ঠস্বরে ছিল বিদ্রুপ। ওয়াং হাও এর অনুচরেরা সবচেয়ে বেশি উৎসাহী ছিল। শব্দগুলো ক্রমশ জোরালো হতে লাগল। চেন ফান, যাও। তাদের দেখাও আসল শক্তি কাকে বলে। তুমি কি পুতুলটা ভাঙনি? কাউকে আঘাত করা সহজ। পিছু হটবে না। চলো আমাদের স্কুলকে গর্বিত করি। চেন ফান ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। ভাবলেশহীন। সে ওয়াং হাও এর দিকে তাকালো। তার চোখ শান্ত ছিল। কিন্তু সেই দৃষ্টির নিচে ওয়াং হাও অস্বস্তি বোধ করল। আমি অবচেতনভাবে এক পা পিছিয়ে গেলাম। সে গতকালকের সেই দৃশ্যটি স্মরণ করছি, যেখানে চেন ফান এক হাতের আঘাতে ডামিটি চূর্ণবিচূর্ণ করে দিয়েছিল। আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি তো সত্যি কথাই বলছি। ওয়াং হাও নিজেকে কথা বলতে বাধ্য করল। তোমার সেই সামর্থ্য আছে। তাদের দেখতে দিন ব্যাপারটা কেমন। চেন ফ্যান তাকে উপেক্ষা করল। তোমার দৃষ্টি ফিরিয়ে নাও। এই মুহূর্তে লিন হাওরান মুখ খুল। সে চেনকে আপাদমস্তক দেখল। ফ্যানের চোখে কৌতূহল ও অবজ্ঞার মিশ্রণ ছিল। চেন ফ্যান এটার নাম কখনো শোনেনি। আপনি কোন দেবতাকে জাগিয়ে তুলেছেন? চেন ফ্যান তার দিকে তাকালো। গুয়ান ইউ, পূর্ব দেবমণ্ডলীর যুদ্ধসাধক। এক মুহূর্তের জন্য খেলার মাঠটা শান্ত হয়ে গেল। তাহলে হা হা হা। লিন হাওরানের পেছনে সবাই হেসে উঠল। প্রাচ্য ধর্মতন্ত্র। আমি কি ঠিক শুনলাম? গুয়ান ইউ কি শুধু ইতিহাস বইয়ের কোনো চরিত্র নয়? হা 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 হা। লাঞ্চেং নং এক মিডল স্কুলে আর কেউ নেই। প্রাচ্যের কোনো দেবগোষ্ঠী থেকে কাউকে পাঠিয়ে দিন। প্রাচ্যের দেবমণ্ডলী 300 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। লোকেরা কি এখনো এটা বিশ্বাস করে? লিন হাওরানের ঠোঁটো বাঁকা হয়ে উঠল। চেন ফ্যানের দিকে তাকানোটা যেন একটা তামাশা দেখার মতো ছিল। প্রাচ্য ধর্মতন্ত্র। আপনি কি নিশ্চিত? চেন ফান বলল। লিন হাওরান মাথা নাড়লেন। এটা কি সত্যি যে ব্লু সিটি নং এক হাই স্কুলটি আসলেই পরিত্যক্ত? এস ক্লাস প্রতিভারা আসতে সাহস করে না। এ লেভেলের খেলোয়াড়টি ভূপতিত হয়েছিলেন। এখন তারা প্রাচ্যের পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে একটি বের করছে। তোমার স্কুলের সবাই কি অকেজো? এটা সত্যিই খুব কঠোর। পাশের 1 নম্বর মিডল স্কুলের ছাত্রছাত্রীরা সবাই এতটাই রেগে গিয়েছিল যে তাদের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কিন্তু কেউ তা খণ্ডন করতে পারে না। কারণ তারা সত্যি এর চেয়ে শক্তিশালী কাউকে খুঁজে পাচ্ছে না। বা ইউমেং এখানে নেই। ওয়াং হাও হেরে গেল। অন্যরা আরও খারাপ। একমাত্র চেন ফ্যানেরই কিছুটা ক্ষমতা থাকতে পারে। কিন্তু তিনি প্রাচ্যের দেবমণ্ডলীর অন্তর্ভুক্ত। কে বিশ্বাস করে যে সে জিততে পারে? ওয়াং হাও এর অভিব্যক্তিও খুব অপ্রীতিকর ছিল।
লিন হাওরান 1 নম্বর মিডল স্কুলকে একগাদা আবর্জনা বলে আখ্যা দিয়েছে। তাদের সাথে তাকেও অভিশাপ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা সহ্য করেছিলেন, কারণ সে চেন ফানকে হাসির পাত্র হতে দেখতে চেয়েছিল। চেন ফান, তুমি কি ওটা শুনেছ? ওয়াং হাও ব্যঙ্গ করে বলল। সবাই আমাদের স্কুলটাকে অকেজো বলে। তুমি উপরে গিয়ে ওকে একটা শিক্ষা দাও না কেন? তুমি তো পুতুলটা ভেঙেছ। তাদের সাথে কাজ করাটা ছিল খুবই সহজ। উপরে যান, তারা প্রাচ্যের দেবমণ্ডলীর শক্তি দেখুক। তিনি সাবলীল ও জোরালোভাবে কথা বলেছিলেন, কিন্তু যে কেউ বুঝতে পারত যে এটা ছিল কাউকে অতিরিক্ত প্রশংসা করে মেরে ফেলার মতো একটি ঘটনা। চেন ফ্যান যত বেশি প্রশংসিত হয়েছিলেন, যত কঠিন পতন হবে। চেন ফান ঘুরে ওয়াং হাওয়ের দিকে তাকালো। প্রথম দর্শনেই ওয়াং হাওয়ের মুখের হাসিটা জমে গেল। ওই চাহনিটা ছিল শীতল, ছুরির মতো। সে মুখ খুল। আপনি কি বলতে চান? কিন্তু মনে হচ্ছিল আমার গলাটা যেন রুদ্ধ হয়ে আসছে। তারা একইভাবে জীবনযাপন করত। সে একটিও কথা বলতে পারল না। গতকাল চেন ফ্যানের পিসি ম্যানিকুইন ব্যবহার করার দৃশ্যটি তার মনে পড়ল। আমার পিঠে আবার ঠান্ডা ঘাম দেখা দিল। লিন হাওরানের মনোযোগ সবসময় চেন ফ্যানের উপর থাকত। সে চেন ফ্যানের অভিব্যক্তি লক্ষ্য করল। কোনো উত্তেজনা নেই, কোনো ভয় নেই, এমনকি রাগও ছিল না। স্থির পুকুরের মতো শান্ত। এই শান্তভাব তাকে কিছুটা অস্বস্তিতে ফেলেছিল। সাধারণভাবে বলতে গেলে, লোকেরা তার মুখোমুখি হচ্ছে, অথবা উদ্বিগ্ন, অথবা ভীত, অথবা অবিশ্বাসী হওয়ার ভান করুন। চেন ফ্যানের কিছুই ছিল না। সে শুধু সেখানে দাঁড়িয়ে তাকে দেখছিল। প্রাচ্যের দেবমণ্ডলীকে খাওয়ানো। লিন হাওরান বক্তব্য রাখেন। তার কণ্ঠস্বর অধৈর্য ছিল। তুমি কি লড়াই করবে নাকি করবে না? শুধু বলে দাও যে তুমি লড়াই করবে না। সময় নষ্ট করবেন না। আমাদের এখনো বাই ইউমিংকে খুঁজে বের করতে হবে। এখানে তোমার সাথে কথা বলার সময় আমার নেই। তার পেছনে লোকেরা আবার হেসে উঠল। ক্যাপ্টেন, ওটা বলবেন না। সে অন্তত একজন জাগ্রত ব্যক্তি। পূর্ব দেবমণ্ডলীর জাগ্রত সত্তারা। তাকে কি একজন জাগ্রত সত্তা বলা যেতে পারে? হা 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 হা। চেন ফ্যান তাদের দিকে তাকাল। অবশেষে সে কথা বলল। তুমি কিভাবে লড়াই করতে চাও? লিন হাওরানের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। ওরা সত্যিই লড়াই করার সাহস রাখে। সে 3টি আঙুল তুলে ধরল। আমি তোমাকে 3 সেকেন্ডে শুইয়ে দেব। আপনি যেভাবে খুশি তুলনা করতে পারেন। মুখোমুখি হোক বা না হোক। সেটা ক্ষয়িষ্ণু লড়াই হোক বা দীর্ঘস্থায়ী যুদ্ধ হোক। যাই হোক, সে শুধু মুচকি হাসল। তার চোখে আত্মবিশ্বাস ছিল। কেমন হয়? তোমার কি সাহস আছে? চেন ফ্যান তার দিকে তাকাল। তারপর সে তার পেছনের 4 জনের দিকে তাকালো। চলো আমরা 5 জনই একত্রিত হই। চেন ফ্যান বললেন। খেলার মাঠটা শান্ত ছিল। লিন হাওরানের মুখের হাসিটা জমে গেল। আমি যা বলেছিলাম। চেন ফ্যানের কণ্ঠস্বর শান্ত ছিল, যেন সে বলছিল, আজকের আবহাওয়াটা চমৎকার। তোমরা 5 জন একসাথে যাও। আমার তারা আছে। পুরো জায়গাটা ছিল একেবারে নিস্তব্ধ। সবাই বিস্ফারিত চোখে তাকিয়ে রইল। তার মুখটা এত বড় ছিল যে তাতে একটা ডিম এঁটে যেত। একসাথে 5 জন। অপর পারে 5 জন জাগরিত ব্যক্তি আছেন। এছাড়াও লিন হাওরানের ঐশ্বরিক অনুগ্রহের মান হল 86। বাকি 4 জনেরও বয়স 60 বা 70 এর বেশি ছিল। এগুলো শহরের সেরা 10টি দল। চেন ফানকে একাই 5 জনের সাথে লড়াই করতে হবে। সে পাগল হয়ে গেছে। একজন 5 জনের সাথে লড়াই করে। এটা কি মৃত্যুকে আমন্ত্রণ জানানো নয়? যদিও চেন ফ্যান গতকাল দামিটি ভেঙে ফেলেছিল, কিন্তু বাস্তব প্রযোগ এবং পরীক্ষা দুটি ভিন্ন জিনিস। একসাথে কাজ করা 5 জন। প্রথম স্তরের জাগ্রতদের কথা তো বাদই দিলাম। এমনকি দ্বিতীয় স্তরের স্পিরিট অ্যাওয়াকেনারদেরও দুবার ভাবতে হতো। চেন ফ্যান বড্ড বেশি অহংকারী হয়ে উঠেছে। ওয়াং হাও হতবাক হয়ে গিয়েছিল। সে মূলত চেয়েছিল চেন ফ্যান উপরে গিয়ে মার খাক। লজ্জাজনকভাবে চেন ফান সরাসরি বলে দিল যে সে 5 জনের সাথে লড়তে চায়। এটা এখন আর শুধু লজ্জাজনক নয়, এটা আত্মহত্যা। কিন্তু তারপর আমি ভাবলাম, যদি চেন ফ্যান সত্যিই মার খায়, তাহলে তার কুৎসিত চেহারা কোনো ব্যাপার না। সকলের চোখ চেন ফ্যানের শোচনীয় অবস্থার দিকে স্থির ছিল। কে মনে রেখেছে যে সে হেরে গিয়েছিল? ওয়াং হাওয়ের ঠোঁট সামান্য বেঁকে গেল। লিন হাওরানের মুখ পুরোপুরি কালো হয়ে গেল। তার চোখ শুরু হয়ে এল। চেন ফ্যানের দিকে তাকিয়ে উস্কানিপ্রাপ্ত নেকদের মতো। আপনি কি নিশ্চিত যে চেন ফ্যান কিছু না বলে তার দিকে তাকিয়েছিল? তার চোখের ভাবভঙ্গি ছিল অত্যন্ত স্পষ্ট। আমি এটা আগেই বলেছি। তোমরা সবাই একসাথে যাও। লিন হাওরান মাথা নাড়ল। কণ্ঠস্বরটি বরফের মতো শীতল ছিল। খুব ভালো। সে তার 4 সতীর্থের দিকে ঘুরে তাকাল। তুমি কি ওটা শুনেছ? এই বিশেষজ্ঞ একাই আমাদের 5 জনের মোকাবেলা করতে পারেন। দলের 4 সদস্য একে অপরের দিকে তাকালো। তারা সবাই হাসল, কিন্তু তাদের হাসিতে রাগ ছিল। সেখানে অবজ্ঞা আর নিষ্ঠুরতার আভাস ছিল। যেহেতু ক্যাপ্টেন মৃত্যুকে বরণ করছেন, তাহলে চলো তার ইচ্ছাটা পূরণ করি। তাকে পৃথিবীর বিশালতা সম্পর্কে একটি শিক্ষা দেওয়ার জন্য। প্রাচ্যের দেবমণ্ডলীর একজন অকেজো ব্যক্তি। তুমি কিসের জন্য ভান করছো? 5 জন লোক পাখার মতো ছড়িয়ে পড়ল। তারা চেন ফানকে ঘিরে ফেল। লিন হাওরান একেবারে সামনে দাঁড়িয়েছিল। তার হাতে ইতিমধ্যে একটি ফ্যাকাশে সোনালী আলো দেখা দিয়েছিল। সেটা ছিল দেবী এথেনার আশীর্বাদ পুষ্ট প্রজ্ঞার ঐশ্বরিক জাদু। কৌশলগত পূর্বাভাস। অল্প সময়ের মধ্যে প্রতিক্রিয়ার গতি এবং বিচার বুদ্ধি উল্লেখযোগ্যভাবে উন্নত করুন। এটি হাতাহাতি লড়াইয়ের ঐশ্বরিক মন্ত্রগুলোর মধ্যে সর্বোচ্চ স্তরের সহযোগ ক্ষমতা। আমি আপনাকে আরেকবার জিজ্ঞেস করব। লিন হাওরান চেন ফ্যানের দিকে তাকাল। তুমি কি নিশ্চিত যে চেন ফ্যান তার দিকে তাকিয়ে কথা বলেছিল? তুমি খুব বেশি আজেবাজে কথা বলো। লিন হাওরানের চোখ দুটো পুরোপুরি শীতল হয়ে গেল। সে গভীর শ্বাস নিল। গভীর কণ্ঠস্বর। আজ এখানেই তোমাকে পঙ্গু করে দেব। দলীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে অযোগ্য ঘোষণা করা হলো। এর ফলে আপনি প্রাদেশিক সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতাও হারাবেন। এই কথাগুলো বলা মাত্রই আশেপাশের লোকেরা পড়ে গেল। গভীর শ্বাস নিন। এটা কোনো সাধারণ অনুশীলন ম্যাচ নয়। এটি একটি মারাত্মক হামলা। জাগ্রত ব্যক্তিদের বৃত্তের মধ্যে। শব্দটির একটি অর্থ অঙ্গপ্রত্যঙ্গ ভেঙে ফেলা, দান্তিয়ানকে চূর্ণবিচূর্ণ করা। জাগ্রত ব্যক্তিকে তার ক্ষমতা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত করুন। হত্যার চেয়েও নির্মম। কারণ হত্যা করার ফল কেবল মৃত্যুই। জীবনকে মৃত্যুর চেয়েও দুর্বিষহ করে তোলা। অধিকন্তু জাগ্রত সম্মেলন অনুসারে এই আদান প্রদান ও আলোচনায় সৃষ্ট ক্ষতি, যতক্ষণ না এটি মারাত্মক, তারা মূলত বিষয়টি আর এগিয়ে নিয়ে যাবে না। কারণ কেউ প্রমাণ করতে পারবে না যে অপরপক্ষ ইচ্ছাকৃতভাবে এটি করেছে। লিন হাওরান বড্ড বেশি নিষ্ঠুর। আমাদের কিছু করার নেই। চেন ফ্যান বড্ড বেশি অহংকারী। একজন 5 জনের সাথে লড়াই করে। যে কেউ রেগে যাবে। কিন্তু একে অচল করে দেওয়াটা বাড়াবাড়ি হয়ে যাবে। সে সীমা ছাড়িয়ে গিয়েছিল এবং নিজেই তা খুঁজে পেয়েছিল। ওয়াং হাও ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। আমার বুক ধরফর করছে।
সে বলেছিল লিন হাওরানকে পঙ্গু করার পর সে চেন ফানকে পঙ্গু করে দেবে। দারুণ তো, সে প্রায় নিজেকে সামলে রাখতে পারছিল না। যতক্ষণ চেন ফ্যান পঙ্গু থাকবে ততক্ষণ চিৎকার করে বলো, বা ইউমেং পুরোপুরি হাল ছেড়ে দেবে। তখন ওয়াং হাওয়ের সুযোগ আসবে। সে তার ঠোঁট চাটল। তার চোখ খেলার মাঠের দিকে স্থির ছিল। চলো তাড়াতাড়ি করো, এই আবর্জনাটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাক। খেলার মাঠে থাকা 5 জন ইতিমধ্যে একটি যুদ্ধসজ্জা তৈরি করে ফেলেছিল। কেন্দ্রে লিন হাওরান, বাম এবং ডান দিকে 2 জন হাতাহাতি যোদ্ধা, পিছনে 2 জন দূরপাল্লার জাগ্রত ব্যক্তি। আদর্শ 5 ব্যক্তির যুদ্ধ বিন্যাস। এটি আক্রমণ ও প্রতিরক্ষা উভয় করতে পারে। ভালো দলগত কাজ। স্পষ্টতই এটি প্রথমবার ব্যবহার করা হয়নি। লিন হাওরান নিচু স্বরে চিৎকার করে উঠল। একই সময় 5 জন লোক স্থানান্তরিত হয়েছিল। বাম ও ডান দিকের হাতাহাতি যোদ্ধারা প্রথমে সামনে ঝাঁপিয়ে পড়ল। একজন যুদ্ধদেবতা আরএসের উন্নত ঐশ্বরিক জাদু ব্যবহার করেছিল। তার সারা শরীরে দ্রুত পেশি গড়ে উঠল। লাল আলো মোড়ানো একটি মুষ্টি চেন ফ্যানের মুখে সজোরে আঘাত হানল। অন্যজন হেফেস্টাসের ঢালাই জাদু ব্যবহার করেছিল। ধাতব আভায় আবিত বাহু, 2টি লোহার হাতুড়ির মতো। পেছনের দূরপাল্লার 2 আক্রমণকারীও শক্তি সঞ্চয় করতে শুরু করল। হাতের তালু থেকে একটি আলো জ্বলে উঠল। একটি হলো অ্যাপোলোর ঈশ্বরের বৃক্ষ, একটি হলো আর্টেমিসের শিকারের গাছ। লিন হাওরান মাঝখানে দাঁড়িয়েছিল। তার হাতের সোনালী আলোটা ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে লাগল। সে একটি সুযোগের অপেক্ষায় ছিল। যখন চেন ফ্যান একটি ত্রুটি প্রকাশ করে। 5 জন মানুষ, 5টি দিক, একই সাথে আক্রমণকারী 5টি ঐশ্বরিক বৃক্ষ। যেকোনো সাধারণ প্রথম স্তরের জাগ্রত ব্যক্তি, তারা এই ঢেউ সহ্য করতে পারছে না। দুর্ভাগ্যবশত চেন ফান কোনো সাধারণ জাগ্রত সত্তা ছিল না। সে দেখো 2 জন লোক তার দিকে ছুটে আসছে। পশ্চাৎসরণ নয়, এটা নড়ল না, সরাসরি মুষ্টি এবং লৌহ বাহুতে। ঠিক তার আঘাত লাগার আগে চেন ফ্যান নড়ে উঠল।